আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুর্শিদা জাহান মিতু। এবার হচ্ছে এমসিপিএস মিড টার্ম কমপ্লিট করেছি। আচ্ছা, আপনাদের সবার জন্য এটা আপনারা জানেন অলরেডি, আমরা এফসিপিএস অ্যানাস্থেশিয়ার মিড টার্মের যে একটা ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতো। তো আপনারা যারা হচ্ছে এইটা সামনে মিড টার্ম দিবেন, আমার মনে হয় তাদের জন্য এটা খুবই ভালো একটা অপরচুনিটি। এই ব্যাচটার সঙ্গে যুক্ত হলে বা আপনাদের যাদের মিড টার্ম নিয়ে একটা ভীতি আছে কি আসবে কি হবে, তাদের জন্য এটা খুবই সহায়ক হবে। তো এর আগে আমরা একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করেছি, কথাবার্তা বলেছি কিভাবে পড়বো বা কিভাবে পড়তে হবে। তো আজকে হচ্ছে আমরা যেটা করব, আমাদের লাস্ট যে পরীক্ষাটা হয়েছে জুলাই 2026-এ, মিড টার্মে যে এসিকিউ কোয়েশ্চেনটা, সেটা নিয়ে আমরা সলভ করব। তো এটা আপনারা যারা করবেন, আমার মনে হয় আপনাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পাবেন যে কি ধরনের কোয়েশ্চেন আসলে আসে বা আপনাদের কিভাবে প্রিপারেশন স্টার্ট করতে হবে। আহ ইনশাল্লাহ ফার্দার তো ডেফিনেটলি আমরা সবকিছু নিয়েই, কি ধরনের কোয়েশ্চেন আসে, কি সিলেবাস থাকে, সবকিছু নিয়ে ক্লাস আছে, আলাদা করে ব্রিফ ডিসকাশন হবে। তো এটা হচ্ছে জাস্ট একটা ইন্ট্রোডাক্টরি আপনাদের যে কিভাবে আপনাদের পড়াশোনাটা করতে হবে বা কি ধরনের কোয়েশ্চেন আসে। তো আজকে হচ্ছে আমি এবং আমার আরেকজন খুব ভালো একজন মেন্টর, আমাদের খুব জনপ্রিয় ডক্টর কামাল, আমরা দুজনেই মিলে আমরা কোয়েশ্চেনটাকে ভাগ করে, দুইটা ভাগ করে আমরা মোটামুটি সবগুলো কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব। আহ তো আর কথা না বাড়িয়ে আমরা শুরু করছি আজকে। হুম। আচ্ছা। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের দুইটা, টোটাল চারটা গ্রুপ থাকে, ঠিক আছে? চারটা গ্রুপের মধ্যে ভাগ ভাগ করা থাকে। প্রতিটা ভাগে হচ্ছে আপনার টোটাল 100 মার্কসের 25 করে থাকে। তো এক একটা গ্রুপের মধ্যে 5টা করে কোয়েশ্চেন, এবং প্রতিটা কোয়েশ্চেনে আপনারা দেখবেন যে কয়েকটা করে লেজ লাগানো থাকে, হ্যাঁ, এবং মার্ক ডিস্ট্রিবিউশনটা থাকে। যেমন ধরেন আমরা এই যে গ্রুপ 1-এ টোটাল 5টা প্রশ্নের প্রথম প্রশ্নটা নিয়ে দেখেন, আমরা বলি 56 ইয়ার্স ওল্ড মেল সাডেনলি ডিস্যাচুরেটেড, ঠিক আছে, স্যাচুরেশন 68% হয়ে গেছে ডিউরিং কলোনোস্কোপি আন্ডার প্রোপোফল সিডেশন। এটা হচ্ছে তার সিনারিওটা, এবং এই সিনারিওর উপর বেস করে দুইটা কোয়েশ্চেন। এক নাম্বার হচ্ছে, হাউ ক্যান ইউ ডায়াগনোজ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাপনিয়া অ্যাজ দ্য কজ অফ ডিস্যাচুরেশন, ঠিক আছে? এখানে আপনার নাম্বার হচ্ছে, যে কোনো তিনটা কজ হচ্ছে আপনাকে লিখতে হবে, এবং প্রত্যেকটার জন্য আপনার 0.5 করে মার্কস টোটাল। এই তিনটা পয়েন্টের জন্য আপনার মার্কস হচ্ছে 1.5। এবং 2 নম্বরে হচ্ছে, লিস্ট ইউর ইমিডিয়েট কোর্স অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, এখানে হচ্ছে 3.5। তাহলে দেখেন এই যে 5 নম্বরের কোশ্চেনে দুইটা কিন্তু ভাগ, ঠিক আছে? 1 নম্বরে হচ্ছে ডায়াগনোজ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাপনিয়া অ্যাজ দ্য কজ অফ ডিস্যাচুরেশন, ঠিক আছে, আমরা হচ্ছে এখানে কজ গুলা লিখবো, তিনটা কজ লিখতে বলছে। যে কি কজের কারণে কি হচ্ছে আমার ডায়াগনোস আমরা কিভাবে করব, হ্যাঁ, মেনলি হচ্ছে ডায়াগনোসিসের জন্য যে কোনো তিনটা কজের ডায়াগনোসিস আমরা কিভাবে করব। দেখেন এখানে আমরা অ্যান্সারটা কিভাবে বলতে পারি। প্রথম হচ্ছে ক্যাপনোগ্রাফি ফ্ল্যাটি, মানে ফ্ল্যাট হয়ে যাবে, ঠিক আছে, ক্যাপনোগ্রাফির যে লাইনটা সেটা ফ্ল্যাট হয়ে যাবে। সাডেন অ্যাবসেন্স অফ দ্য CO2 ওয়েভ ফর্ম অর এক্সিল CO2, কারণ আমরা হচ্ছে কলোনোস্কোপি বা এই ধরনের প্রসিডিউরে যে সিডেশন গুলো দেই, সেখানে হচ্ছে হুট করে আপনি তো পেশেন্টের একদম কাছে থাকবেন, বা পেশেন্ট হয়তো সিডেট অবস্থায় আছে, আপনাকে কমপ্লেন করতে পারবে না। তো আমাদের এখানে গাইডগুলো কি করবে, আমাদের ক্যাপনোগ্রাফির লাইনটা করবে, এরপরে হচ্ছে অ্যাবসেন্স অফ দ্য ব্রেথ সাউন্ড অ্যান্ড এয়ার ফ্লো। এটা হচ্ছে আপনার পেশেন্টের কাছে গিয়ে আপনি যদি তাকে চেক করেন, তখন দেখতে পাবেন তার ব্রেথ সাউন্ড থাকবে না, এয়ার ফ্লো যাবে না, তার ভেন্টিলেশন হচ্ছে না, এবং এমটি রিজার্ভিয়ার ব্যাগ, ঠিক আছে। আপনি যদি তাকে তখন ব্যাগ মাস্ক ভেন্টিলেশন করতে যান, দেখবেন যে হচ্ছে তার রিজার্ভিয়ার ব্যাগ, বা তার যদি যে আমরা মাস্ক লাগিয়ে রাখি বা এনআরএম করি, এমআরএম ব্যাগ যেটা থাকে, নন রিজার্ভিয়ার ব্যাগ যেটা থাকে, সেখানে যদি দেখেন যে রিজার্ভিয়ার ব্যাগটা একদম খালি থাকবে, দ্যাট মিনস হচ্ছে কোনো বাতাস আসছে না, যাচ্ছে না, মানে ভেন্টিলেশন হচ্ছে না, ঠিক আছে। এই তিনটা হচ্ছে তার ডায়াগনোসিসের তিনটা কজ। আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা দেখেন একটা ডায়াগনোসিস কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে, পালস অক্সিমেট্রিতে পেশেন্ট রিস্যাচুরেট করছে, ওটা আমরা দেখছি। এছাড়া আরো তিনটা কজ কি হতে পারে, ঠিক আছে, প্রত্যেকটার জন্য আপনার হচ্ছে 0.5 করে। তো আরেকটা জিনিস আছে, এটা আমরা পরে আলোচনা করব, একটু কোশ্চেনের প্যাটার্নটা আমরা আগে একটু দেখে নিই। এরপরে বলেছি ইমিডিয়েট কোর্স অফ ম্যানেজমেন্ট, হ্যাঁ, এখানে কিন্তু আপনাকে খেয়াল করবেন 0.7 ইন্টু 0.5, ঠিক আছে। সো 3.5 প্রতিটাতে যদি আপনি 0.5 করে বা নাম্বার হিসাব করেন, তাহলে আপনাকে মোটামুটি কোর্স অফ ম্যানেজমেন্টের পয়েন্ট গুলো মেনশন করতে হবে, ঠিক আছে। এখানে কয়টা আমরা দিয়েছি, 1 2 3 4 5 6 7টা পয়েন্ট দিয়েছি, 0.7 করে যেহেতু বলেছে। তো অবশ্যই আপনি কোশ্চেন অ্যান্সার করার আগে একটা কোশ্চেন পড়বেন, মার্কসটা দেখবেন,
এবং অ্যান্সার লেখার সময় মার্কসটা একটু খেয়াল রাখবেন, কারণ কিছু কিছু কোশ্চেন আসলে হয় কি, আমরা লিখতে গেলে আমরা অনেক কিছু জানি কিন্তু সবকিছু আসলে লেখা যাবে না। ঠিক আছে, মার্কসের দিকে তাকিয়ে, টাইমের দিকে তাকিয়ে হিসাব করে লিখতে হবে। এবং এসিকিউ পরীক্ষার এটা হচ্ছে আপনার সবচেয়ে মেইন জিনিস, টাইম ম্যানেজমেন্ট। ঠিক আছে, কারণ আমরা সবাই পড়ে যাব, সবাই সবকিছু জানবো ইনশাল্লাহ। দেখা যাবে যে আপনি 80 থেকে 85% জিনিসই আপনার একদম কমন পড়ছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের লিখে কমপ্লিট করাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আচ্ছা, এরপরে দেখেন ইমিডিয়েট কোর্স অফ ম্যানেজমেন্ট, এটা আমি যেটা ম্যানেজমেন্ট সেটাই লিখেছি। প্রপোফল আমরা ইমিডিয়েট প্রসিডিউরটা স্টপ করব। ঠিক আছে, এই এই লাইনটা দেখেন, অনেক বড় করে একটা লাইন লিখেছি না, আপনারা চাইলে এই লাইনটা ছোট, এক কথা হচ্ছে স্টপ দ্য প্রসিডিউর, স্টপ অ্যানাস্থেসিয়া, স্টপ প্রসিডিউর। ঠিক আছে, উইথড্র করতে বলবো আমরা, যে যিনি করবেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা সার্জন যিনি প্রসিডিউর করবেন তাকে তখনই বলবো প্রসিডিউর স্টপ করতে। সিনিয়র অ্যানাস্থেসিয়া কল করব, 100% হাই ফ্লো অক্সিজেন দিব। এরপরে কি করব, আমরা ব্যাগ মাস্ক ভেন্টিলেশন করব, টাইট ফিটিং মাস্ক ধরবো, জ থার্স দিব, হেড টিল, চিন লিফট। ঠিক আছে, আমাদের এএলএস প্রোটোকলে যেটা আছে সেই হিসাবে আমরা হচ্ছে এক এয়ারওয়ে ব্রিদিং। ঠিক আছে, এরপরে কি করব, আমরা তাকে পজিটিভ প্রেসার দিব, সিপ্যাপ 10 to 20 সেন্টিমিটার H2O টু স্পিন দ্য আপার এয়ারওয়ে ওপেন। আপার এয়ারওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, বা মেইনলি যেটা হয় কি, যখন পেশেন্ট সিডেট করি আমরা প্রসিডিউর গুলাতে, তখন কি কারণে পেশেন্টের স্যাচুরেশন ফল করে। ঠিক আছে, দেখবেন যে পেশেন্টের কি হয়, টাং ফল ব্যাক হয়, এটা একটা টাং ফল ব্যাক হয়ে তার আপার এয়ারওয়েটা অবস্ট্রাক্টেড হয়ে যায়। এটা হচ্ছে মেইন রিজন। সো দেখা যায় মোটামুটি 90% কেসে আপনি যখন 100% অক্সিজেন দিয়ে পেশেন্টকে জথার্স দিবেন, পেশেন্টকে একটা টাইট ফিটিং মাস্ক দিয়ে হচ্ছে কিছুটা ভেন্টিলেট করবেন, এটা মোটামুটি 3-4 মিনিটের মধ্যেই পেশেন্ট আবার হচ্ছে স্যাচুরেশনটা উঠে যায় এবং পেশেন্ট ঠিক হয়ে যায়। তো আপনাকে জাস্ট এই জিনিসটা সিরিয়ালি বলতে হবে। আপনারা সবাই কাজ করেন, দেখবেন যে ওই কাজের মাঝখান থেকেই আপনাদের কোয়েশ্চেন গুলো আসবে। ঠিক আছে, ইনসার্ট অ্যান্ড ওরোফ্যারিঞ্জিয়াল অর নাসোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে ইফ নিডেড। এই প্রসিডিউর করতে গিয়ে আপনার যদি মনে হয় যে আপনার ব্যাগ মাস্ক ভেন্টিলেশন করতে গিয়ে আপনার এয়ারওয়ে প্রয়োজন হচ্ছে বা আপনি পাচ্ছেন না ঠিক মতো, তাহলে সেক্ষেত্রে আপনি ওরোফ্যারিঞ্জিয়াল আর নাসোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে হেল্প নেবেন। দেন হচ্ছে স্টার্ট ব্যাগ মাস্ক ভেন্টিলেশন। ঠিক আছে, এত কিছুর পরেও যদি আপনার কোনো কারণে স্যাচুরেশন ইমপ্রুভ না করে, ভেন্টিলেশন হচ্ছে ইনঅ্যাডিকুয়েট মনে হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা হচ্ছে সুপ্রাগ্ল্যাটিক এয়ারওয়ে দিয়ে পেশেন্টের ভেন্টিলেশন মেনটেন করার চেষ্টা করবো এবং এন্ডোট্রাকিয়াল ইন্টুবেশনের হচ্ছে ব্যবস্থা করবো। ঠিক আছে, তো যে কোনো প্রসিডিউরে, যে কোনো সিডেশন আমরা সবসময় বলি, বা স্পাইনাল হোক, রিজনাল হোক, সবসময় আমাদের জি এর জন্য প্রিপারেশন রাখতে হবে। ইটি টিউব বা এসিডি টিউব এগুলো আমাদের কাছে রাখতে হবে। ওকে, তো এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট কোর্স অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটুকু লিখলে মোটামুটি 3.5 আপনারা এক্সপেক্ট করতে পারেন যে অসুবিধা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে ধরেন দ্বিতীয় কোয়েশ্চেন। হ্যাঁ, এটা প্রথম কোয়েশ্চেন ছিল, এরপর সেকেন্ড কোয়েশ্চেন আমরা দেখি। 75 years old male with severe cor pulmonale is scheduled for a CT guided lung biopsy under GA. He is comfortable at rest, but ordinary physical activity results in symptoms. ঠিক আছে, একটা কর পালমোনারি পেশেন্টকে আপনি জিএ দিয়েছেন, তার হচ্ছে হিজ কমফোর্টেবল। দেখেন এখানে কিন্তু আপনাকে একটা জিনিস ইন্ডিকেট করে দিয়েছে, হিজ কমফোর্টেবল এট রেস্ট বাট অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেজাল্টস ইন সিমটমস। ঠিক আছে, এখান থেকে নিশ্চয়ই একটা কোয়েশ্চেন আছে। পরে দেখেন, হোয়াট কার্ডিনাল সিমটমস অফ সিওপিডি উইল ইউ লুক ফর। ঠিক আছে, সিওপিডি যে কার্ডিনাল সিমটমস গুলো আছে সেগুলো লিখবেন। এখানে দেখেন 0.5 × 5, মোটামুটি 5টা আপনাকে তাহলে মেনশন করতে হবে, প্রত্যেকটাতে আপনি 0.5 করে থাকবেন। তাহলে কি হবে, 5টা সিমটমস যদি আপনি দেন তাহলে আপনি 2.5। এখন অনেকে খেয়াল করতে পারে কার্ডিনাল সিমটমস আর 4টা মনে আছে, তাহলে এখানে কিন্তু 0.5 কাটা। এইভাবে যখন মার্কিংটা করে দিবে তখন কিন্তু একটা জিনিস ভালো কি জানেন, আপনি প্রত্যেকটাতে একদম ছাকা নাম্বার পেয়ে যাবেন। আপনার 5টা পয়েন্ট আছে, আপনি 5টা পয়েন্ট যদি দিতে পারেন, এখানে আপনি 2.5 আউট অফ 2.5 পেয়ে যাবেন। ওকে, দেন হোয়াট ডেফিনিটিভ টেস্ট মে হেল্প টু অ্যাসেস দ্য সিভিয়ারিটি অফ সিওপিডি। জাস্ট একটা ডেফিনিটিভ টেস্ট লিখবেন, একটা ডেফিনিটিভ টেস্টের জন্য 1 নাম্বার। এরপরে কি, হোয়াট ইজ দ্য NYHA মানে নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন ক্লাস অফ হার্ট ফেইলিয়ার। হোয়াট ইজ হিজ বলেছে, এই কোয়েশ্চেনটায় হিজ মানে আপনাকে কিন্তু পুরো ক্লাসিফিকেশন লেখার দরকার নাই। আপনার 4টা যে গ্রেডিং আছে এর মধ্যে তার ক্ষেত্রে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা শুধু আপনি মেনশন করবেন। হোয়াট স্পেশাল ইন্ট্রাঅপারেটিভ মনিটরিং উড ইউ সাজেস্ট ফর হিম। ঠিক আছে, এখানে টোটাল 1.5, আপনার হচ্ছে 0.75 × 2। ঠিক আছে, তার মানে হচ্ছে আপনাকে 2টা মনিটরিং দিলে আপনি হচ্ছে প্রত্যেকটাতে 0.75 × 2, 1.5 পাবেন। আচ্ছা, ঠিক আছে, এরপরে চলেন আমরা তাহলে এটার অ্যান্সারটা দেখি। ফার্স্টে আমাদের কার্ডিনাল সিমটমস অফ সিওপিডি বলেছে, তাহলে কি হচ্ছে কার্ডিনাল সিমটমস অফ সিওপিডি তে আমরা যদিও এখানে কয়টা দিয়েছি, 1টা 2টা 3টা 4টা 5টাই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এমন যদি হয় যে এই কোয়েশ্চেনটা ধরেন আপনি টাইমের সাথে হিসাব করে দেখতেছেন যে আপনার টাইম শর্ট হয়ে যাচ্ছে, হ্যাঁ আপনার হাতে টাইম কম,
আপনাকে এখনো হচ্ছে গিয়ে অনেকগুলো কোয়েশ্চেন আনসার করতে হবে, কিন্তু আপনার হাতে সেই অ্যাপ্রোপ্রিয়েট টাইমটা নাই। সেক্ষেত্রে আপনি কি করবেন, আমি দেখেন কফ এটাকে আবার হচ্ছে আপনার ডিসক্রাইব করেছে, তো ডিসক্রাইব করার দরকার নেই, আপনার জাস্ট মেইন পয়েন্টটা আপনি লিখে যাবেন। ঠিক আছে, আপনার এই মেইন কথাটা থাকলে কিন্তু আপনি মার্কস পাবেন। তো এটা সবসময় হিসাব করতে হবে। আমাদের টোটাল হচ্ছে আপনার 20টা কোশ্চেন, এবং 20টা কোশ্চেনের মধ্যে অনেকগুলা লেস থাকে, কোনোটায় 2টা লেস, কোনোটায় 3টা লেস। এসব ক্ষেত্রে আপনি যেটা হিসাব করবেন, আমাদের সময় থাকে 3 ঘন্টা। ঠিক আছে, 180 মিনিট। তো আপনি যদি 180কে 20 দিয়ে প্রত্যেকটার জন্য আপনি কত করে সময় পাচ্ছেন? 9 থেকে মানে 9 মিনিট। 9 মিনিট করে আপনি একটা কোশ্চেনের জন্য সময় পাচ্ছেন, তো আপনি চেষ্টা করবেন ওই টাইমটা যাতে আপনার মেনটেন হয়। ঠিক আছে, 45 মিনিট করে আপনি প্রত্যেকটা গ্রুপের জন্য সময় পাবেন। তো 45 মিনিটের মধ্যে আপনি একটা গ্রুপ শেষ করার চেষ্টা করবেন। ওকে। আচ্ছা, তাহলে কার্ডিনাল সিমটমস কি কি আছে? কফ হচ্ছে ইউজুয়ালি ক্রনিক অ্যান্ড প্রোডাক্টিভ। স্পুটাম হচ্ছে মিউকয়েড আর পুরুলেন্ট। হেমোপটাইসিস, সাধারণত কি হেমোপটাইসিসটা কেন হয়? যে রাপচার্ড ব্রঙ্কোপালমোনারি ভেসেলস হয়, যেহেতু পেশেন্টের কর পালমোনারি, তার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি থাকে, পালমোনারি রেজিস্ট্যান্স বেশি থাকার কারণে প্রেশার বেশি থাকে, যার কারণে তার হচ্ছে অনেক সময় ছোট ছোট যে ব্রঙ্কোপালমোনারি ভেসেল রাপচার হয়ে হেমোপটাইসিস হতে পারে। এবং ডিজনিয়া, এক্সারশনাল ব্রেথলেসনেস, বেস্ট ইন্ডিকেটর অফ ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। উইজিং থাকবে, হ্যাঁ, তার হচ্ছে ইন্ডিকেট এয়ারফ্লো লিমিটেশন এন্ড ব্রঙ্কোস্পাজম। মানে আমি কজ গুলাকে এখানে এলাবোরেট করে বলে দিয়েছি যে উইজিংটা কেন হচ্ছে, এয়ারফ্লো লিমিটেশনের কারণে, ব্রঙ্কোস্পাজমের কারণে। তো আপনার যদি যেটা বললাম যে সময় যদি কম থাকে, আপনি মেইন পয়েন্টটা উল্লেখ করলেও হবে। ঠিক আছে, বাট ধরেন আপনার এই কোয়েশ্চেন কিন্তু এই কোয়েশ্চেনটা কিন্তু ছোট, এটা কিন্তু আপনি 9 মিনিটের মধ্যে শেষ করতে পারবেন। তো সেসব ক্ষেত্রে আপনি একটু লিখে দিলে যেটা হবে যে দেখতে ভালো লাগবে, তো যে আপনাকে মার্কস দিবে সে খুশি থাকবে। হ্যাঁ, পরের কোয়েশ্চেনে যদি আপনি একটু কম পারেন বা কমও লেখেন, তো ওইগুলা কিছু ক্ষেত্রে আমরা মানে স্যার যারা থাকেন, বা ধরেন আপনি যদি এখন হচ্ছে পরীক্ষা এক্সামিনার হন, তো আপনার কি হবে যে আপনি একটা কোয়েশ্চেন একটু কম লিখলেন বা কম পারলেন, তো যেটা একটু ভালো লিখছেন সেটার জন্য মার্কস বেশি তো পাচ্ছেনই, বরং একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। তো এটা অবশ্যই আপনি লিখবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই টাইমটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন এসছে যেটা লিখেছে, হাউ টু মনিটর ইটিসিউ2 উইথাউট ইটিটি এন্ড স্পন্টেনিয়াসলি ব্রিদিং পেশেন্ট। না, স্পন্টেনিয়াসলি ব্রিদিং পেশেন্টের ক্ষেত্রে আপনি করতে পারবেন না, কিন্তু আমরা যখন পেশেন্টকে, আচ্ছা এই কোয়েশ্চেনটা ছিল, দেখেন কোয়েশ্চেনটা, আপনার কোয়েশ্চেনটা দেখেন, হাউ ক্যান ইউ ডায়াগনোজ দ্য ডেভেলপমেন্ট অফ অ্যাপনিয়া এট দ্য কজ অফ ডিস্যাচুরেশন। ঠিক আছে, এই সিনারিও বেসড হিসাবে যদি আপনি লিখতে যান, তাহলে আপনার কি হবে, আপনার শুধুমাত্র যে অ্যাবসেন্স অফ দ্য ব্রেথ সাউন্ড এবং এয়ার ফ্লো, ঠিক আছে, এটাই কিন্তু আপনার খালি আপনি পাচ্ছেন। ঠিক আছে, বা রিজার্ভিয়ার ব্যাগ যেটা, সেটাও কিন্তু সবসময় আপনি পেশেন্টের ব্যাগ মাস্ক মানে ইটিটি না থাকলে, বা আপনি যদি টাইট ব্যাগ মাস্ক ভেন্টিলেশন না করেন, আপনি পাবেন না। তো এই ক্ষেত্রে আপনার যেহেতু 3টা কজ লিখতে হবে, আপনি এটা লিখতে পারেন। আপনাকে কিন্তু ডিরেক্টলি বলে দেয় নাই যে পেশেন্ট হচ্ছে সিডেট আছে, ইটিটি ছাড়া আপনি কিভাবে ডায়াগনোস করবেন। তো আপনাকে 3টা কজ দিতে বলছে ডায়াগনোসিসের জন্য, অ্যাপনিয়া ডায়াগনোসিসের জন্য কিভাবে আপনি অ্যাজ দ্য কজ অফ ডিস্যাচুরেশনের কজ হিসেবে আপনি ডায়াগনোস করবেন। তো সেক্ষেত্রে আপনি এই 3টা পয়েন্ট দিতে পারেন। ঠিক আছে, যেহেতু আপনার হাতে আর কোনো কিছু নাই, বা আপনার যদি এমন হয় যে আপনি আরো কজ জানেন, সেক্ষেত্রে দিতে পারেন, কিন্তু এখানে বেসিক্যালি অ্যাবসেন্স অফ দ্য ব্রেথ সাউন্ড এবং এয়ার ফ্লো, এই একটা জিনিসই হচ্ছে আপনাকে ডিস্যাচুরেশনের আদার ডায়াগনোসিস হচ্ছে ইন্ডিকেট করতেছে। ঠিক আছে, বা আমরা কি করি, আমরা অবজার্ভ করি পেশেন্টের মুখে মাস্ক থাকলে সেখানে ফগিং হচ্ছে না, তাই না? আমরা মাস্ক যখন দিই ফগিং হচ্ছে না, এরপরে এটা হচ্ছে একটা ডায়াগনোস করার কজ। পেশেন্টের ব্রেথ সাউন্ড নাই, পেশেন্টের হচ্ছে চেস্ট হচ্ছে সাইলেন্ট হয়ে যাচ্ছে বা ভেন্টিলেশন হচ্ছে না, পেশেন্টের চেস্ট উঠানামা করতেছে না, তাই না? আমরা চোখে দেখে যেগুলা বুঝি, কিন্তু এই যে ক্যাপনোগ্রাফি বা এন্ট্রি রিজার্ভিয়ার ব্যাগ, এই দুটোর জন্য আপনাকে পেশেন্ট টাইট মাস্ক ধরে তারপরে করতে হবে। আর ক্যাপনোগ্রাফি শুধু ইটিটি না, আপনি ক্যাপনোগ্রাফি যদি পেশেন্টকে টাইট মাস্ক ভেন্টিলেশন করে মেশিনের সঙ্গে মানে অ্যাড করেন, তাহলেও কিন্তু ক্যাপনোগ্রাফি হয়, তাই না? আমরা যখন হচ্ছে পেশেন্টকে বেইন দিয়ে ইন্ডাকশনের সময় বা হচ্ছে এক্সটুবেশনের পরে হচ্ছে কিছুক্ষণ টাইট ব্যাগ মাস্ক করি, তখনও কিন্তু ক্যাপনোগ্রাফি যেখানে আছে সেখানে ক্যাপনোগ্রাফি লাইন ওঠে। সো ইটস নট নেসেসারি যে ক্যাপনোগ্রাফি লাইনের ইটিসি টিউব দেখার জন্য আপনাকে হচ্ছে ইটিটি মানে এন্ডোট্রাকিয়াল টিউবই প্লেস করা লাগবে। আপনি টাইট ব্যাগ মাস্কের সাথেও ইটি লাইন কানেক্ট করে আপনি হচ্ছে ক্যাপনোগ্রাফি মনিটর করতে পারেন। বুঝতে পারছি? আপনি যদি কনফিউশন থাকে আপনি আবার জিজ্ঞেস করতে পারেন। ইটিসিউ2 যদি আপনার কাছে থেকে থাকে, বা আপনি যেখানে কাজ করেন, বা আপনার যদি এটাই থাকে, তাহলে দেখবেন যে আমরা যদি ব্যাগ মাস্কের সঙ্গে যখন ব্যাগ মাস্ক ভেন্টিলেট করি মেশিনের মাধ্যমে, তখন ইটিসিউ2 লাগালে তখন ইটিসিউ2 কার্ভ দেখা যায়। ঠিক আছে, কারণ একটা তো আপনাকে বলেই দিয়েছে যে পেশেন্টের হচ্ছে ডিস্যাচুরেট করেছে,
তাই না? আপনি তো জানেনই পেশেন্ট ডিস্যাচুরেট করছে, তো কি আর কিভাবে আপনি ডায়াগনোস করতে পারেন? সো এখানে আপনি ওইটা মেনশন করতে পারেন যে আমার ইটিটি নাই, পেশেন্টের আমার এখানে সিনারিও বেজেই আমাকে ওইটাই অ্যান্সার করতে হবে যে এই পেশেন্টের ক্ষেত্রেই আপনি, এটা কিন্তু বলে নাই কোয়েশ্চেনে। সেই ক্ষেত্রে আপনি ক্যাপনোগ্রাফির কথা বলতে পারেন। আশা করি আমি বুঝাতে পারছি। আচ্ছা, এরপরে দেখেন আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম যে সিওপিডি তে, হ্যাঁ সিওপিডি কি কি কার্ডিনাল সিমটমস আছে আমরা বলে ফেলছি। এরপর কি টেস্ট টু অ্যাসেস সিওপিডি সিভিয়ারিটি, আমরা সিওপিডি সিভিয়ারিটি অ্যাসেস করার জন্য কোন সিঙ্গেল টেস্ট করব? আচ্ছা, এখানে দুইটা বলছি আমি, কিন্তু এখানে হচ্ছে সিঙ্গেল একটা টেস্টের কথা বলছে, এটা আপনি কি বলবেন? পোস্ট ব্রঙ্কোডাইলেটর এফইবি1 বাই এফভিসি, এটা হচ্ছে আপনার সিঙ্গেল বেস্ট। ওকে, স্পাইডোমেট্রিক, এটা দিয়ে বেসিক্যালি আপনার সিভিয়ারিটি অ্যাসেস করা হয়। আপনি পেশেন্ট পোস্ট ব্রঙ্কোডাইলেটর যদি এফইবি1 বাই এফভিসি লেস দেন 0.7 থাকে, তার মানে এটা হচ্ছে পেশেন্টের সিওপিডিটা সিভিয়ার লেভেলের। হ্যাঁ, এখানে একটা গ্রেড আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার। ওকে, 0.7 এর নিচে থাকা মানে পেশেন্টের সিওপিডিটা সিভিয়ার। আপনার এখানে যেটা আছে পোস্ট ব্রঙ্কোডাইলেটর এফইবি1, এখানেও হচ্ছে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার, ভেরি সিভিয়ার এর একটা জিনিস আছে যে 80% এর নিচে হচ্ছে মাইল্ড, তারপরে 79 থেকে 59 হচ্ছে মডারেট, 49 থেকে 59 এর মধ্যে হচ্ছে আপনার সিভিয়ার, এবং লেস দেন হচ্ছে আপনার 40% আমার এক্স্যাক্টলি এটা রেঞ্জটা মনে নাই, সেটা হচ্ছে সিভিয়ার। ওকে, কিন্তু এখানে যদি সিঙ্গেল বেস্ট আপনাকে বলে, তাহলে এই যে এফইবি1 বা এফভিসি রেশিও লেস দেন 0.1 আফটার পোস্ট ব্রঙ্কোডাইলেটর থেরাপি, এটাই হচ্ছে আপনি একটা সিঙ্গেল বেস্ট বলে দিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন যে কোয়েশ্চেনটা ছিল এনআইভিএইচএ ক্লাস এন্ড স্পেশাল ইন্ট্রাঅপারেটিভ মনিটরিং। আচ্ছা, আমরা এখানে দেখছিলেন কোয়েশ্চেনে খেয়াল করেছিলেন কিনা, আমি বলেছিলাম যে ইজ কমফোর্টেবল অ্যাট রেস্ট বাট অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেজাল্টস ইন সিমটমস, এই লাইনটা দিয়ে আপনাকে বেসিক্যালি এই কোয়েশ্চেনের অ্যান্সার বলে দিছে। হ্যাঁ, হোয়াট ইজ এনওয়াইএইচএ ক্লাস অফ হার্ট ফেলিয়ার? আমরা জানি এনওয়াইএইচএ হার্ট ফেলিয়ার ক্লাসের হচ্ছে আপনার টোটাল 4টা আছে। হ্যাঁ, মাইল্ড, মডারেট, মানে 1 2 3 4। 1 হচ্ছে গিয়ে নর্মাল, তার হচ্ছে দুইতে খুব সম্ভবত ছিল কোনো অর্ডিনারি অ্যাক্টিভিটিতে তার হচ্ছে কোনো ধরনের সিমটমস হয় না, অর্ডিনারি অ্যাক্টিভিটিতে তার সিমটমস হয়। হ্যাঁ, গ্রেড 3-তে গিয়ে হচ্ছে অর্ডিনারির চেয়ে লেস অ্যাক্টিভিটি, অর্ডিনারি অ্যাক্টিভিটিকে আমাদের খাওয়া, বসা, হাঁটা, এগুলা এর চেয়েও লেস, ধরেন সে উঠে বসলো বা কম্বিং বা ড্রেস পরার সময় বাথিং, এইসব ক্ষেত্রে তার হচ্ছে হয়। অর্ডিনারির চেয়ে লেস অ্যাক্টিভিটিতে যখন হচ্ছে পেশেন্টের সিমটমস ডেভেলপ করবে, সেটা হচ্ছে গ্রেড 3। এবং অ্যাট রেস্ট, সিমটমস অ্যাট রেস্ট হচ্ছে গ্রেড 4। সো এখানে যেহেতু বলেছে যে পেশেন্ট কমফোর্টেবল অ্যাট রেস্ট বাট অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেজাল্টস ইন সিমটমস, সো পেশেন্টের এখানে এনওএইচএ ক্লাসিফিকেশন হচ্ছে গ্রেড 2। সো এটুকু লিখলেই মোটামুটি আপনি এখানে মার্কসটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে আবার বলে দিয়েছি আমি, মানে আমি লিখেছি কোয়েশ্চেন এটা আপনাদের সুবিধার জন্য, যে কমফোর্টেবল অ্যাট রেস্ট বাট অর্ডিনারি অ্যাক্টিভিটি কজ ফ্যাটিক, পালপিটেশন অর ডিজনিয়া। ঠিক আছে, এটা আপনার না লিখলেও হবে, আপনাকে জানতে চেয়েছে এনওএইচএ ক্লাস 2, সো আপনি এনওএইচএ ক্লাস 2 যেটা লিখবেন এটাই হচ্ছে আপনার অ্যান্সার। এরপরে কি আছে যে সিভিয়ার কর পালমোনালির ক্ষেত্রে আপনার কি কি মনিটরিং করতে হবে। আচ্ছা, কর পালমোনালি তো আমরা সবাই জানি যে এটার মেকানিজমটা কি, যেটা মেইন হচ্ছে আপনার যখন পেশেন্টের সিওপিডি নিতে নিতে পেশেন্ট একটা হাইপোক্সিক কন্ডিশনে থাকে, তাই না? তো এই প্লাস হচ্ছে তার হচ্ছে এয়ার ট্র্যাপিং থাকে, সো হাইপোক্সিক থাকে, হাইপার ক্যাপনিয়া থাকে। এই ধরনের পেশেন্ট গুলোর কি হয়, পালমোনারি যে ভেসেল থাকে তার উপর একটা প্রেশার তৈরি হয়, তাই না? নর্মাল মানুষের চেয়ে বেশি প্রেসারে তাকে হচ্ছে গিয়ে রাইট হার্ট থেকে ব্লাডটা হার্টে নিয়ে যেতে হয়, কারণ হার্ট অলরেডি কি থাকে, এয়ার ট্র্যাপিং হয়ে কলাপস, কিছু কলাপস হয়ে থাকে, সেখানে একটা হাইপোক্সিক কন্ডিশন থাকে, সেখানে এমনিতেই চাপ বেশি থাকে। তো সেরকম একটা জায়গায় যখন পালমোনারি আর্টারির মাধ্যমে রাইট হার্ট থেকে ব্লাড যায়, সেখানে বেশি প্রেসারে কাজ করতে হয়। তো আলটিমেটলি কি হয়, পালমোনারি আর্টারি হচ্ছে গিয়ে হাইপারট্রফি হয়ে যায়। ঠিক আছে, হাইপারট্রফি থেকে পালমোনারি ভাস্কুলার যে রেজিস্ট্যান্স, মানে পালমোনারি হাইপারটেনশন ডেভেলপ করে, পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি হয়, যার ফলে কি হয়, আপনার রাইট হার্টের উপরেও প্রেসার বেশি পড়ে, তাই না? রাইট হার্টকে বেশি প্রেসারে কন্ট্রাকশন করে আর্টারি দিয়ে লাংসে ব্লাড পাঠাতে হয়। সো রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি ডেভেলপ করে, আলটিমেটলি এখান থেকে কি হয়, একটা সময় গিয়ে রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করে। এটা হচ্ছে মেইনলি কর পালমোনারি মেকানিজম, সিওপিডি থেকে এইভাবে করে রাইট হার্ট ফেলিওর ডেভেলপ করে। তো এইসব ক্ষেত্রে যেটা আপনাকে হবে, আপনি যখন বিট টু বিট আর্টারিয়াল লাইনটা কেন দরকার, আমি এটা কেন বলছি যে আপনার মনিটরিং প্রত্যেকটা হচ্ছে জাস্টিফিকেশনটা আপনাদেরকে বোঝানোর জন্য। এই কারণে আপনি হচ্ছে ইন্টার আর্টারিয়াল লাইন যখন করবেন, আপনি বিট টু বিট বিপিটা মনিটর করতে পারবেন, কারণ এইসব পেশেন্টের ক্ষেত্রে যেহেতু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি থাকে, কারণ আপনাকে এমন কোনো কিছু হতে দেওয়া যাবে না যে মেনটেন করার সময় যেটাতে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে, এবং সিস্টেমিক ভাস্কুলার রেজিস্ট্যান্সটা আপনাকে নর্মাল রাখতে হবে, এটা বেশি কমানো যাবে না, মানে হাইপো বা হাইপারটেনশনও করা যাবে না।
কেন করা যাবে না? আপনি যদি হাইপারটেনশন করেন তখন কি হবে, আপনার লেফট ভেন্ট্রিকলের আফটারলোড কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এমনিতেই পেশেন্টের হচ্ছে রাইট সাইডে কি হবে, রাইট সাইডে তার হচ্ছে রাইট হার্ট ফেলিওর, তারপরে যদি আপনার আবার লেফট ভেন্ট্রিকুলার আফটারলোড আপনি বাড়িয়ে দেন, আলটিমেটলি কিন্তু তখন কি হবে, হার্ট ফেলিওর ডেভেলপ করবে, তাই না? বোথ সাইডেড হার্ট ফেলিওর, অনেকক্ষণ ধরে যদি তাকে হচ্ছে কি আফটারলোড বেশি করে রাখেন, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, অ্যানেস্থেসিয়া যদিও এত লং টাইমের মধ্যে এটা হয় না, কিন্তু তাকে বাড়তে দেওয়া যাবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার হাইপো টেনশন করতে দেওয়া যাবে না, কারণ এমনিতেই পেশেন্ট হাইপোক্সিক কন্ডিশনে থাকে, তার হচ্ছে করোনারি পারফিউশন কম থাকতে পারে। হ্যাঁ, তো এইসব পেশেন্টকে যদি আপনি আরো বেশি হচ্ছে হাইপোটেনশন করেন তখন করোনারি পারফিউশন আরো কমে যাবে। সো এই কারণে হাইপোটেনশন হাইপারটেনশন করতে দেওয়া যাবে না, পেশেন্টের নর্মাল টেনশন মেনটেন করতে হবে, এবং এই জন্য বিপি মনিটরিংটা জন্য ইন্টারআর্টারিয়াল লাইন ইজ ইম্পর্টেন্ট। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা ফ্রিকোয়েন্ট এবিজি অ্যাসেস করতে পারবো, তাই না? হাইপারক্যাপনিয়া যাতে না হয়, বা হচ্ছে মানে আরো বেশি ওর্স্ট না হয়, হাইপোক্সিয়া যাতে ওর্স্ট না হয়, পিও2, পিএসিও2, পিএইচ এগুলো মনিটর করার জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস দেখেন, আমরা জানি যে পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বেশি থাকে, এবং এটাকে আর বেশি বাড়তে দেওয়া যাবে না। ঠিক আছে, তো যেহেতু বাড়তে দেওয়া যাবে না, কোন কোন কন্ডিশন গুলোতে আমার পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়ে? দেখেন, হাইপোক্সিয়া, হাইপারক্যাপনিয়া, অ্যাসিডোসিস, হাইপোথার্মিয়া, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স বাড়িয়ে দিচ্ছে। তো আমার এই কারণে ইন্টারআর্টারিয়াল লাইন এইসব পেশেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এরপরে দেখেন সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, পেশেন্টের এমনিতেই রাইট হার্ট ফেলিওর, আপনার যদি পেশেন্টের কোনো কারণে ভলিউম আবার ওভারলোড হয়, ঠিক আছে, আমাদের এই জন্য সিভিপি মনিটর করার জন্য হলে আমাদের সেন্ট্রাল ভেনাস ক্যাথেটারটি ইম্পর্টেন্ট, যাতে আমরা হচ্ছে পেশেন্টের ফ্লুইড ম্যানেজমেন্টটা ঠিক মতো করতে পারি, যাতে হচ্ছে বেশি ফিলিংটা যাতে বেশি না হয়, হ্যাঁ, ভেনাস ফিলিংটা বেশি না হয়, ফ্লুইডটা ওভারলোড না হয়ে যায়। এই কারণে আমাদের যেটা হচ্ছে, আমাদের পরবর্তীতে কি করবে, রাইট ভেন্ট্রিকুলার ডিসফাংশনটাকে আরো ওর্স করবে, সেই কারণে আমাদের সিভিপি মনিটর করার জন্য সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এরপরে দেখেন ট্রান্স ইসোফেজিয়াল ইকো, এটা যদিও সব জায়গায় আসলে আমাদের হয় না, এটা কার্ডিয়াক ওটিগুলোতেই শুধুমাত্র হয়, আমাদের এখানে যদিও হয় না, কিন্তু এটা একটা খুব ভালো, এটা এইসব পেশেন্টের ক্ষেত্রে মনিটরিং, এটার মাধ্যমে আমরা রিয়েল টাইম অ্যাসেস করতে পারি রাইট ভেন্ট্রিকুলার সাইজ, কন্ট্রাক্টিলিটি, ফ্লুইড স্ট্যাটাস, তাই না? তো একটা ট্রান্সফিউজাল ইকো থাকলে কিন্তু আমাদের কি হয়, মনিটরিংটা অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়। এরপরে পালমোনারি আর্টারি ক্যাথেটার মেজার্স পালমোনারি আর্টারি প্রেশার এন্ড পালমোনারি ভাস্কুলার রেজিস্ট্যান্স টু গাইড পালমোনারি ভ্যাসোডাইলেটর এন্ড আয়োনোট্রপ। এখন আমার এটা কেন আমরা পালমোনারি আর্টারি ক্যাথেটার, এমনি তো পিভিআর বেশি থাকে, সো হচ্ছে কি এটার মাধ্যমে আমরা ওটা মেজার করতে পারতেছি, এবং কোনো কারণে যদি আরো বেড়ে যায়, আমাদের পালমোনারি ভ্যাসোডাইলেটর লাগবে কিনা, আয়োনোট্রপ লাগবে কিনা, এগুলো আমাদেরকে গাইড করতে খুব হেল্প করবে। ঠিক আছে, এটা একটু ডিটেলস বললাম আপনাদের, কারণ আহ আমাদের তো আসলে দেখা যাবে যে সেম টু সেম কোয়েশ্চেন তো আসলে হয় না, মোটামুটি কাছে থেকেই, আশেপাশে থেকেই দেখা যায় যে একই ধরনের টাইপের কোয়েশ্চেন হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দুইটা কোয়েশ্চেন গেল, এরপরে 3 নাম্বার কোয়েশ্চেনে 17 years old boy is in ICU following laparotomy for the last 3 days. The patient is on sedation with high dose propofol. He is maintaining BP with noradrenaline. Serial ABG is showing metabolic acidosis. আচ্ছা, পেশেন্টের কি হয়েছে, তার ল্যাপারোটমি হয়েছে, সে হাইড্রোস প্রোপোফল ইনফিউশনে আছে এবং নরঅ্যাড্রেনালিন দিয়ে বিপি মেইনটেইন হচ্ছে, তার মোস্ট লাইকলি ডায়াগনোসিস কি হতে পারে, এবিজিতে মেটাবলিক অ্যাসিডোসিস। ইজ দ্য ক্লিনিক্যাল এন্ড ল্যাবরেটরি ফাইন্ডিং আর হোয়াট আর দ্য অল্টারনেটিভ ড্রাগস? এটা আপনারা মোটামুটি গেস করতে পারছেন, এটা প্রোপোফল ইনফিউশন সিনড্রোম। হ্যাঁ, আমরা জানি যে প্রোপোফল যদি আমরা আইসিইউতে 48 আওয়ার্স এর বেশি কোনো পেশেন্টকে সিডেশন দিই, বা হাই ডোজে 4 mg/kg/hour-এর চেয়ে বেশি ডোজে দেই, এইসব পেশেন্টের ক্ষেত্রে আমার প্রোপোফল ইনফিউশন সিনড্রোম ডেভেলপ করতে পারে। হ্যাঁ, পটেনশিয়ালি ফ্যাটাল কমপ্লিকেশন, প্রলং হাই ডোজ প্রোপোফল ইনফিউশন। রিস্ক ফ্যাক্টর গুলো চেয়েছে, রিস্ক ফ্যাক্টর কি কি দেখেন, ইয়াং এজ, প্রোপোফল ইনফিউশন গ্রেটার দেন 48 আওয়ার্স, হাই ডোজ। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে নরঅ্যাড্রেনালিন স্টেরয়েড ইনক্রিজেস দ্য রিস্ক। ঠিক আছে, বা কোনো মেজর সার্জারি, সেপটিক পেশেন্টের ক্ষেত্রে এটা আরো বেশি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, এটা আসলে জাস্ট পড়ার জিনিস। দেন হচ্ছে ক্লিনিক্যাল ল্যাবরেটরি ফাইন্ডিং গুলো আপনি কি কি পাবেন, মানে প্রোপোফল ইনফিউশন সিনড্রোম আমরা মেইনলি কি কি হয়। আচ্ছা, সিভিএসে কি হয়, ব্র্যাডিকার্ডিয়া হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়ে যেতে পারে, হাইপোটেনশন, কার্ডিওজেনিক শক, অ্যাসিস্টোল। ঠিক আছে, একটা 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 ফলোড বাই আরেকটা। হ্যাঁ, এটা এগুলো হচ্ছে একটা পর একটা হতে পারে। ইসিজি মে শো হচ্ছে এসটি এলিভেশন V1 থেকে V3 তে, আর ব্রুগাডা লাইক প্যাটার্ন, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। দেখেন, আমি কিন্তু সিভিএস এর মধ্যে অনেকগুলা কজ দিয়েছি, ঠিক আছে, আপনার যে কটা আর কি মনে থাকে সিরিয়ালি। ওকে, ব্র্যাডিকার্ডিয়া, হাইপোটেনশন, সেখান থেকে আপনার কার্ডিওজেনিক শক, কার্ডিওমায়োপ্যাথি, এটা এটা আশা করি আপনারা মনে রাখতে পারবেন। এখানে যে ব্রুগাডা লাইক প্যাটার্ন, আরবিবিবি, ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া, এগুলো হচ্ছে আরো অ্যাডভান্স কেসে হয়। আপনার যদি অনেকক্ষণ ধরে চলতে থাকে, আরো লং টার্ম আপনি বন্ধ না করেন, ইমিডিয়েট ম্যানেজ না করেন, তখন হচ্ছে এগুলো ডেভেলপ করবে।
যেমন হচ্ছে আপনার হুট করে তো আর কার্ডিওমায়োপ্যাথি হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে মাসেল এন্ড মায়োপ্যাথি এন্ড মাসেল পেইন, আচ্ছা এটা হবে। ক্রিয়েটিনিন কাইনেস বেশি পাবেন, কারণ কি পেশেন্টের কিন্তু র্যাপিডোমায়োলাইসিস হবে, মাসেল ব্রেকডাউন হবে, হ্যাঁ। এই কারণে হচ্ছে আপনার মাসেল পেইন হবে, মায়োপ্যাথি হবে, এবং সিকে এবং মায়োগ্লোবিন আপনি বেশি পাবেন ব্লাডে। ঠিক আছে, আরেকটা হচ্ছে কোলা কালার্ড ইউরিন। ঠিক আছে, আপনার কি হবে, ইউরিনটা একদম কোকো কলা কালারের হয়ে যাবে। আমরা আরেকটা জিনিস পড়েছিলাম যে কি হয়, আপনার ইউরিন গ্রিন কালার হয়ে যায় আমরা যখন পড়েছিলাম। তো এখানে এখন রিসেন্ট যেটা বইতে পেলাম যে কোলা কালার ইউরিন হয়ে যায় বা গ্রিন কালার, গ্রিনিশ কালার হয়ে যায়। ঠিক আছে, এরপর হচ্ছে রেনাল ও অলিগোরিয়া অ্যানুরিয়া। এটা কি বলছে, এটাতে ক্রিয়েটিনিন বেশি পাবেন আপনি। পেশেন্টের অ্যাবডোমায়োলাইসিস হচ্ছে ডেফিনেটলি তার রেনাল ইম্পেয়ারমেন্ট কিছুটা হবে, অলিগোরিয়া হবে, ক্রিয়েটিনিন বা ব্লাড ইউরিয়া নাইট্রোজেন বেড়ে যাবে। কেন হবে, ওই যে মাইগ্লোবিন ইনডিউসড হচ্ছে একেআই, মাসেল ব্রেকডাউনের কারণে তার মাইগ্লোবিন প্রডিউস হচ্ছে, এটা এসে আপনার কি করবে, কিডনি ইনজুরি করবে, ফলে আমরা ক্রিয়েটিনিন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এগুলো বেশি পাবো। এবং সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস আমরা কি পাবো, ট্যাকিপনিয়া পাবো, হাই আয়রন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হবে। ঠিক আছে, ল্যাকটেট বেড়ে যাবে। বেস ডেফিসিটটা মনে না থাকলেও এটা মনে রাখবেন যে ল্যাকটেট বাড়বে। আর মেটাবলিক এবং হেপাটিক ডিরেঞ্জমেন্ট হবে, হ্যাঁ, ফ্যাটি লিভার হয়ে যেতে পারে, হেপাটোমেগালি হবে, হাইপার ক্যালেমিয়া হবে, হাইপার ট্রাইগ্লিসেরিমিয়া হবে। তারপরে হচ্ছে ইনক্রিজ এএসটি এবং এলটি হবে, যেহেতু তার হেপাটিক ডিরেঞ্জমেন্ট হয়েছে। আচ্ছা, এর পরের কোয়েশ্চেন কি ছিল, অল্টারনেটিভ আইসোসিডেটিভ ড্রাগ। আমরা প্রোপোফল ছাড়া আর কি কি আইসোতে সিডেটিভ ড্রাগ ইউজ করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে সেই ড্রাগের লিস্ট আছে, ডেক্সমেডোটোমিডান, মিরাজোলাম, কেটামিন, লোরাজেপাম, অপিওয়েড। আমাদের নতুন আরেকটা ড্রাগ আছে রেমিমাজালম, যেটা 8 এডিশনে এসছে, আপনারা চাইলেন সেটাও মেনশন করতে পারেন। ঠিক আছে, এটা ডোজ সহ দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপরে দেখেন ডি নাম্বার কোয়েশ্চেন, এক্সপ্লেইন ব্রিফলি। আচ্ছা, ওয়াই হচ্ছে কি শুড নট বি ইউজ গ্যাস মিক্সচার। Explain briefly why oxygen flush, auxiliary and আচ্ছা should not be used gas mixture during হচ্ছে emergency। ঠিক আছে, mean to risks associated with inappropriate use of oxygen flush। এখানে হচ্ছে 2 মার্কস, আগের কোশ্চেনটাতে বলেছে 3 মার্কস। আচ্ছা, এখানে কিন্তু ভাগ করে দেয় নাই মানে কোনটাতে কত পয়েন্টস, তো এখানে আমরা আমাদের মতো করে অ্যান্সার করব 3 মার্কসের জন্য যতটুকু করা লাগে। ওয়াই অক্সিজেন ফ্লাশ শুড নট বি ইউজ টু ডাইলুট গ্যাস মিক্সচার ডিউরিং ইমার্জেন্সি। আচ্ছা, অক্সিজেন ফ্লাশ কেন আমাদের ডাইলুট গ্যাস মিক্সচার ইমার্জেন্সির সময় দেওয়া উচিত না। আচ্ছা, আপনি যখন হচ্ছে অক্সিজেন ফ্ল্যাশে চাপ দিবেন, একসাথে কিন্তু 35 to 75 লিটার পার মিনিটে অক্সিজেনটা ডেলিভার হচ্ছে, 100% অক্সিজেন। ঠিক আছে, তখন কি করবে, আপনার ডাইলুশন করে দিবে, আপনার বডিতে যত অ্যানাস্থেটিক গ্যাসগুলো আছে এগুলোকে ডাইলুশন করে আপনার কনসেন্ট্রেশন কমায় দিবে। ঠিক আছে, সো আলটিমেটলি হচ্ছে আপনার কিন্তু থাকবে না যে আপনার পেশেন্টের আপনি যে ডোজে অ্যানাস্থেসিয়া দিচ্ছিলেন বা অ্যানাস্থেটিক যদি ইমার্জেন্সির সময়, তখন কি হবে, এটা হচ্ছে আপনার ডাইলুশন করে দিবে। ঠিক আছে, সো আপনি কিন্তু প্রেডিক্ট করতে পারবেন না, আনকন্ট্রোল একটা ফ্লো হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে আপনি কত ফ্লো দিচ্ছেন, মেইন যেটা হচ্ছে আপনার ব্যারো ট্রমার একটা রিস্ক থাকবে। হ্যাঁ, আপনি যখন এত বেশি ফ্লো দিচ্ছেন তখন কি হবে, ভলুট্রমা, ব্যারোট্রমা হয়ে যেতে পারে। এই যে দেখেন, ডিরেক্ট হাই প্রেশার অক্সিজেন আপনার ক্যান কজ সিভিয়ার, আপনার এই মাপগুলো আসলে এগুলো মনে রাখা তো আসলে পসিবল না। আপনি ডিরেক্ট হাই প্রেশার অক্সিজেন ক্যান কজ সিভিয়ার পালমোনারি ব্যারোট্রমা, স্পেশালি ডিউরিং মেকানিক্যাল ভেন্টিলেশন। আরেকটা কি হয়, অ্যাওয়ারনেস রিস্ক হয়। এই যে এখানে যে কথাটা বলছিলাম যে ডাইলুশন করে দিচ্ছে ভোলাটাইল অ্যানাস্থেটিকটাকে আনকন্ট্রোল ফ্লোর মাধ্যমে, তাতে কি হবে, আপনার অ্যানাস্থেটিক কনসেন্ট্রেশনটা র্যাপিডলি ডাইলুটস হয়ে যায়, ফলে কি হয়, ম্যাকের নিচে চলে আসে। আমাদের যে মিনিমাম অ্যালভিওলার একটা কনসেন্ট্রেশন ব্লাডের মধ্যে থাকা লাগে অ্যানাস্থেসিয়া হওয়ার জন্য, সেটা হচ্ছে কমে যায়। ঠিক আছে, এবং এটা আমাদের কিন্তু প্রেডিক্ট করতে পারি না আমরা, তো তখন কি হয়, একটা অ্যাওয়ারনেস এর চান্স থাকে। দেন হচ্ছে র্যাপিড এজেন্ট ওয়াশ আউট, এটাও মেনলি ওই একই কারণে হয়, সাডেন অ্যাওয়েকেনিং হয়ে যায় পেশেন্টের, এবং আপনার হচ্ছে ওই যে ডাইলুশন হয়ে আপনার হচ্ছে ভোলাটাইল এজেন্ট গুলো ওয়াশ আউট হয়ে যাবে, পেশেন্ট অ্যাওয়েক হয়ে যাবে। হয়তোবা যে পেশেন্টকে আপনি ডিপ এক্সটুবেট করতে চাচ্ছিলেন সেই পেশেন্ট অ্যাওয়েক হয়ে যাবে, তার কফিং বাকিং এই ধরনের স্ট্রেনিংটা বেশি হবে। আলটিমেটলি এসব ক্ষেত্রে ব্রঙ্কোস্পাজমের চান্স বেড়ে যায়। তারপরে হচ্ছে ব্লাড প্রেশার, ভেনাস প্রেশার এসব অনেক বেশি বেড়ে যাবে। ঠিক আছে, এবং হচ্ছে যে কোনো ধরনের স্ট্রেনিং কন্ডিশন, যদি পেশেন্টের একটা ল্যাপারোটমি থাকে, পেটে বড় অপারেশন, এইসব ক্ষেত্রে প্রেশার পড়বে। ঠিক আছে, সো হচ্ছে আমার এই কয়টা হচ্ছে আপনি মোটামুটি বলতে পারেন যে আমার অক্সিজেন ফ্ল্যাশ নট বি ইউজড কেন হচ্ছে গিয়ে ইমার্জেন্সির সময় শুধু ইউজ করা উচিত না। ঠিক আছে, যদিও আমরা মাঝে মাঝে ইউজ করি। ঠিক আছে, দেন হচ্ছে টু রিস্ক অফ দ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট অক্সিজেন ফ্ল্যাশ ইউজ। ইনঅ্যাপ্রোপ্রিয়েট রিস্ক কি কি থাকে অক্সিজেন ফ্ল্যাশে, আমার দুইটা রিস্ক বলতে বলেছে। এটা আমরা আগেরটা তো মোটামুটি আলোচনা করেছি, এটাতে হচ্ছে জাস্ট আপনি আবার মেনশন করবেন পালমোনারি ব্যারোটমা। ওটাতে কি বলেছিল যে ইমার্জেন্সির সময়
আমার কেন ইউজ করা উচিত না, আর এখানে বলেছি কি রিস্ক হতে পারে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজ করলে। হ্যাঁ, কাছাকাছি কোশ্চেন, জাস্ট আপনাকে দুইভাবে অ্যান্সার করতে হবে, কিন্তু দেখেন অ্যান্সার কিন্তু মোটামুটি কাছাকাছি। একটা হচ্ছে পালমোনারি ব্যারোট্রমা ভলুট্রমা, অ্যাওয়ারনেস হতে পারে, অ্যানাস্থেটিক ওভারডোজ হতে পারে। হ্যাঁ, ওল্ডার মেশিন যদি থাকে। আছে এখানে আরেকটা জিনিস, ধরেন আপনার ভ্যাপোরাইজার আপনি তখনও অফ করেন নাই, ঠিক আছে, আপনার হচ্ছে 100% অক্সিজেন আপনি দিচ্ছেন এবং অনেক ফ্লোতে দিচ্ছেন, 35-45 ml/hour যদি হচ্ছে আপনার যায়, সেখানে আপনার যদি আপনার ভ্যাপোরাইজারও অন করা থাকে, আপনার আইসোসেভ আপনি কোনো কিছু একটা অন করে রাখছেন, তখন কি হবে, এগুলাও কিন্তু মেশিন যদি আপনার ওল্ডার মেশিন থাকে, অনেক সময় মেশিনের এটা ব্যালেন্স থাকে না, তখন কি হবে, ডাউনস্ট্রিম কমন গ্যাস আউটলেট দিয়ে এই চলে যাবে এবং হচ্ছে ডেলিভার ডেঞ্জারাসলি হাই ভোলাটাইল কনসেন্ট্রেশন। এটা কিন্তু একটা রিস্ক। হ্যাঁ, তখন হচ্ছে কি অনেক বেশি ওভারডোজ হয়ে যাবে। তো এটার কারণে যে যে রিস্ক হতে পারে, এটা হচ্ছে খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে 4 years old child requires 45 minute MRI স্ক্যান। আছে এমআরআই, এটা কি বলেছে, ফর সাসপেক্টেড নিউরোব্লাস্টোমা, এটা 4 years এর বাচ্চারা আপনার এমআরআই করতে গেছে এবং বাচ্চাটা নন কোঅপারেটিভ, রিকোয়ার্স জিএ। তাহলে কি হতে পারে, প্রাইমারি ফিজিক্যাল সেফটি হ্যাজার্ড স্পেসিফিক টু দ্য এমআরআই এনভায়রনমেন্ট অফ দ্য অ্যানাস্থেসিয়া টিম। হোয়াট আর দ্য প্রাইমারি ফিজিক্যাল সেফটি হ্যাজার্ড? আচ্ছা, এমআরআই এনভায়রনমেন্টে তার কি কি প্রাইমারি ফিজিক্যাল সেফটি হ্যাজার্ড আছে? লিস্ট 3 essential features of MRI compatible anesthesia equipment and how should a cardiac arrest be managed if it occurs while the patient is inside the bore. আচ্ছা, ফার্স্ট কোশ্চেনটা নিয়ে আমরা আলোচনা করি, কি কি ফিজিক্যাল হ্যাজার্ড হতে পারে। আচ্ছা দেখেন, প্রজেক্টাইল। প্রজেক্টাইল কি বলতে চেয়েছি, আমার প্রজেক্টাইল হচ্ছে আপনার ফেরোম্যাগনেটিক একটা, আপনারা জানি আমাদের এমআরআই একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে। হ্যাঁ, এখন সেই ফিল্ডের মাঝখানে আপনার যদি ফেরোম্যাগনেটিক কোনো অবজেক্ট থাকে, তাহলে কি করবে, একদম টান দিয়ে মেশিন নিয়ে নিবে। যে পেশেন্টের অ্যানজিওপ্লাস্টি রিং পরানো, ঠিক আছে, এই পেশেন্ট কিন্তু এমআরআই করতে পারবে না, ঠিক আছে, এটা একদম মানা। এই জন্য আমরা যে কোনো পেশেন্টের এমআরআই রুমে নেওয়ার আগে এই হিস্ট্রি গুলো ভেরি ইম্পর্টেন্ট। বা আপনার পেশেন্ট ঘড়ি পরে আছে, গয়না পরে আছে, এগুলো সবকিছু খুলে নিতে হবে। প্রজেক্টর বলতে এটাই বুঝাতে চেয়েছে। দেন হচ্ছে ইলেকট্রিক্যাল বার্ন কি, আপনার এখানে রেডিয়াল ফিমোরাল পালস ক্যান ইনডিউস কারেন্ট কন্ডাক্টিভ লুপ সাচ এজ ইসিজি। আমরা ইসিজি পালস অক্সিমিটারের যে লুপস গুলো থাকে, আপনার অনেক সময় ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে হয়, কারেন্ট প্রডিউস হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কেবলস এর মাধ্যমে কারেন্ট প্রডিউস হয়, এগুলো তো আমার বডির টাচে থাকে। তো ওই কেবলের মধ্যে কোনো কারণে যদি কারেন্ট প্রডিউস হয়, তখন কি করে, স্কিন বার্নস করে ফেলতে পারে। এবং লাউড অ্যাকুইস্টিক নয়েজ, যারা এমআরআই রুমে কখনো গিয়েছেন তারা জানেন যে একটা ভীষণ নয়েজ হতে থাকে, পেশেন্টকে কিন্তু কানে হেডফোন পরানো থাকে। সো এটা হচ্ছে আরেকটা হ্যাজার্ড। হ্যাঁ, কানে হেডফোন পরিয়ে রাখা লাগে, নাহলে এই সাউন্ড এতক্ষণ ধরে, এই যে প্রায় 30-45 মিনিট ধরে হচ্ছে আপনার এমআরআই হয়, এটা সহ্য করতে পারে না, এটা তার হিয়ারিং ইম্পেয়ারমেন্ট করে। আর লাস্টে যেটা বলেছে টক্সিক কোয়েন্স বা অ্যাসফিক্সিয়া যেটা হয়, ইমার্জেন্সি শাটডাউন বা কোয়েঞ্চিং। আছে এই জিনিসটা কি, মেইনলি আমরা বলি যে আপনার ম্যাগনেটিক যে মানে একটা কন্ডাক্টিভিটি থাকে, হ্যাঁ, আপনার যে ম্যাগনেটিক যে ফিল্ডটা, ওখানে একটা ওদের কন্ডাক্টিভিটি থাকে, এটা মেনটেন করার জন্য ওখানে লিকুইড হিলিয়াম ইউজ করা হয়। ঠিক আছে, এখন কোনো কারণে আপনার যদি সে কন্ডাক্টিভিটি লস হয়, ঠিক আছে, ভেন্টিং সিস্টেম ধরেন কোনো কারণে হঠাৎ করে কন্ডাক্টিভিটি লস হয়ে গেল, ঠিক আছে, মেশিন ফেলিওর হতে পারে, সিস্টেম ফেলিওর হতে পারে, তখন কি হবে, লিকুইড হিলিয়ামটা বয়েল হওয়া শুরু করবে র্যাপিডলি। এবং কোনো কারণে যদি রুমের ভেন্টিলেশন সিস্টেমে কোনো সমস্যা থাকে, এই বয়েল করা হিলিয়ামটা কি হবে, বয়েল লিকুইড থেকে গ্যাসিয়াস হয়ে যাবে এবং এটা কি করবে, পুরো রুমের মধ্যে অক্সিজেন ডিসপ্লেস করে, কারণ হিলিয়াম তো হালকা, অক্সিজেনকে এটা অবশ্যই ডিসপ্লেস করে দিবে। ডিসপ্লেস করে কি করবে, এমআরআই রুমের মধ্যে অ্যাসফিক্সিয়া ক্রিয়েট করবে, স্যাচুরেশন কমায় দিবে। এবং আরেকটা জিনিস হতে পারে, এই বয়েল অফ হয়ে লিকুইড হিলিয়াম তো আপনার অনেক ঠান্ডা থাকে, হ্যাঁ, কেপ্ট নিয়ার অ্যাবসলিউট জিরো। তো যখন র্যাপিড বয়েল করে, হয়তো বা টেম্পারেচার মেনটেন না হওয়ার কারণে সিভিয়ার কোল্ড থার্মাল ইনজুরি করতে পারে রুমের মধ্যে যে পেশেন্ট থাকবে বা যিনি থাকবেন, যারা থাকে তাদের ক্ষেত্রে সিভিয়ার কোল্ড থার্মাল ইনজুরি করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে হচ্ছে এসেনশিয়াল ফিচার্স অফ দ্য এমআরআই। এমআরআই হচ্ছে কি কি এসেনশিয়াল ফিচার্স গুলো থাকে এমআরআই মেশিনের, নন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। আচ্ছা, আচ্ছা, এটার কোয়েশ্চেনটা ছিল যে 3 এসেনশিয়াল ফিচার্স অফ দ্য এমআরআই কম্প্যাটিবল অ্যানেস্থেসিয়া ইকুইপমেন্ট। হ্যাঁ, এখানে কোয়েশ্চেনটা আসলে আসে নাই। এই ফিচার্স গুলা হচ্ছে নন ফেরোম্যাগনেটিক। আচ্ছা, কোন কোন গুলো আমরা হচ্ছে এমআরআই কম্প্যাটিবল হিসেবে ইউজ করতে পারি এমআরআই রুমের মধ্যে? একটা হচ্ছে নন ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস। হ্যাঁ, ইকুইপমেন্টসে আপনি যদি নন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করেন, লাইক অ্যালুমিনিয়াম, ব্রাস, টাইটেনিয়াম, প্লাস্টিক, এগুলো কি নন ফেরোম্যাগনেটিক। আপনার ম্যাগনেটিক যে ফিল্ড, এটার মধ্যে গেলেও এদেরকে এদের উপর কোনো প্রভাব থাকবে না। দেন হচ্ছে ফাইবার অপটিক টেকনোলজি রিডিউসেস ইলেকট্রিক্যাল ইন্ডাকশন, বার্ন অ্যান্ড ইমেজিং আর্টিফেক্ট। ফাইবার অপটিক জিনিসপত্র যদি আপনারা ইউজ করেন, সেক্ষেত্রে আমরা যে বার্নের যে রিস্কটা থাকে, ইলেকট্রিক্যাল ইন্ডাকশনের কেবলের মধ্যে ইলেকট্রিসিটি অনেক সময় তৈরি হয়ে যায়, সেই চান্সটা কমে যায়। আরেকটা হচ্ছে লং কানেকশন,
ঠিক আছে, এটা আমরা জানি যে অ্যানেস্থেসিয়ার যে ইকুইপমেন্টস গুলো আমাদের থাকবে, যেমন বেইন সার্কিট বা যেটাই থাকুক, বা আপনার অক্সিজেন মাস্ক, পালস অক্সিমেট্রি তার, ইসিজির যে তার, এগুলো অনেক লম্বা, মানে এর জন্য রুমের জন্য অনেক লম্বা তার সহ ইকুইপমেন্ট গুলো ইউজ করতে হবে, এবং রিমেইন সেফলি অ্যাওয়ে ফ্রম দেম, ম্যাগনেট থেকে যতটা সম্ভব সেফলি দূরে রাখতে হবে। আর কোনো কারণে যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে সাথে সাথে স্ক্যান হচ্ছে আমরা অফ করে দিব, পেশেন্টকে ওখান থেকে তাড়াতাড়ি করে সরায় ফেলতে হবে, সেফ রিসাসিটেশন এরিয়াতে নিতে হবে। আমরা কখনোই স্ক্যানার রুমের মধ্যে সিপিআর স্টার্ট করব না, হ্যাঁ, একটা সেফ জোনে নিব, তারপরে এএলএস প্রোটোকল অনুযায়ী আমরা হচ্ছে এয়ারওয়ে ব্রিদিং, সার্কুলেশন, পারফর্ম হাই কোয়ালিটি সিপিআর, ডিফিব্রিলেশন যদি আমরা এর মধ্যে হচ্ছে আমরা দেখতে পারি শকেবল নন শকেবল রিদম, তাহলে ডিফিব্রিলেটর দিয়ে আমরা পেশেন্টকে ডিফিব্রিলেট করবো, শক দিব, সিপিআর দিব, অ্যাড্রিন, অ্যামিউজারন, যেটা হোক এগুলো দিব। এগুলো শর্টকাটে আপনি এক লাইনে বলে দিবেন যে অ্যাকর্ডিং টু এলএস প্রোটোকল উইল মেইনটেইন দ্য পেশেন্ট এয়ারওয়ে ব্রিদিং এন্ড পারফর্ম হাই কোয়ালিটি সিপিআর, ডিফিব্রিলেট, ঠিক আছে, যখন ইন্ডিকেশন আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন একটা সেটের কোয়েশ্চেন, আমরা এতক্ষণে মাত্র 5টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছি। এরপরে এটা হচ্ছে 2 নাম্বার গ্রুপের কোয়েশ্চেন। 2 নাম্বার গ্রুপের এ তে আছে 70 ইয়ার্স ওল্ড মেল উইথ বিনাইন প্রোস্টেটিক হাইপারটেনশন, হিস্টরি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, স্কেডিউল ফর দ্য টার্প আন্ডার স্পাইনাল অ্যানাস্থেসিয়া। এখন টার্পে কি হচ্ছে, স্পেসিফিক অ্যানাস্থেটিক কনসার্ন কি কি থাকে টার্পে, এখানে 1.5 মার্কস। টার্প সিনড্রোম কি 1.5, মেনশন ইমিডিয়েট ম্যানেজমেন্ট অফ দ্য টার্প সিনড্রোম, এটাতে হচ্ছে 2 মার্কস। আচ্ছা দেখেন, স্পেসিফিক অ্যানাস্থেটিক কনসিডারেশন, মেইন কনসিডারেশন কি, আমার টার্পের সময় আমরা সবাই জানি যে টার্প সিনড্রোম ডেভেলপ করতে পারে, তাই না? আমরা হচ্ছে একটা হাইপোটনিক ইউজুয়ালি যেটা 1.5% গ্লাইসিন ইউজ করি, এবং এটার কারণে যেটা কি হয়, হাইপোটনিক সলিউশন থাকে, প্রচুর পরিমাণে ফ্লুইড ইন্ট্রাভাস্কুলার স্পেসে চলে গিয়ে প্রোস্টেটিক ভেনাস সাইনাসে ফ্লুইড ওভারলোড করে এবং ডাইলেশনাল হাইপোনেট্রিমিয়া করে। এটাই হচ্ছে টার্প সিনড্রোম। টার্পে পেশেন্টকে লিথোটমি পজিশনে রাখা হয়, পেশেন্ট যদি অনেক অবেজ হয় বা কোনো কারণে তার এফআরসি কমে যায়, গ্যাস্ট্রিক রিগার্জিটেশনের রিস্ক বেড়ে যায়, তাই না? আর যদি পোর প্যাডিং হয়, হ্যান্ডেলিং ঠিক মতো না হয়, পেরোনিয়াল নার্ভ ইনজুরি হতে পারে। আছে আনকোয়ান্টিফায়াবল ব্লাড লস। ব্লাড লস যদিও টার্পে খুবই মিনিমাম হয়, কিন্তু আপনার প্রোস্টেট রিসেট করার সময় কিন্তু যদি কোনো কারণে কোনো বেশি হয় বা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আমরা কিন্তু অনেক সময় এস্টিমেট করতে পারি না, কারণ কি ইরিগেশন ফ্লুইড ডাইলুটেড হয়ে থাকে, তো ডাইলুশনাল হাইপোনাট্রিমিয়া থাকে, প্রচুর ফ্লুইড কে ডাইলুশন করে ফেলে আইডিসি। তো আমরা হচ্ছে আলটিমেটলি ব্লাড লসটা সবসময় আইডেন্টিফাই করতে পারি না। ইরিগেশন ইনডিউসড হাইপোথার্মিয়া, যেহেতু প্রচুর পরিমাণে পেশেন্টের ফ্লুইড হচ্ছে ভিতরে চলে যাচ্ছে, এটা কি করবে, পেশেন্টের হচ্ছে কোর টেম্পারেচার বডির কমায় দিবে, সো শিভারিং হতে পারে, তার মাইকর্ডিয়াল অক্সিজেন ডিমান্ড বেড়ে যেতে পারে, ঠিক আছে। তারপর ডায়াথার্মিক পেসমেকার, আমরা জানি যে মনোপোলার কাটিং কারেন্ট মে কজ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স, এই কারণেই মেইনলি হচ্ছে আমরা কি করতে পারি না, যে সোডিয়াম মানে যেটা নর্মাল স্যালাইন, যেটা আইসোটোনিক ফ্লুইড আমরা ইউজ করতে পারি না কেন, অনেক সময় মনোপোলার ডায়াথার্মি এটা কি করে, ডিরেক্ট হচ্ছে ইন্টারাক্ট করে, সো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের কারণে ইউজ করতে পারি না, এই কারণে মনোপোলার না করে যদি ডায়াপোলার ইউজ করা হয় সেক্ষেত্রে সম্ভব, ঠিক আছে। এন্ড সাপ্রেস ডিমান্ড পেসমেকার আছে, যাই হোক। এরপর হচ্ছে স্পাইনাল ব্লক হাইট। স্পাইনাল ব্লকের হাইট কি হয়, রেস্ট্রিক্ট সেন্সরি ব্লক, আমরা ইউজুয়ালি বলি পেশেন্টের সেন্সরি ব্লক T10 পর্যন্ত এনাফ, টার্প অপারেশনের জন্য এনাফ। সো এর উপরে গেলে যেটা হবে, পেশেন্ট যদি কোনো কারণে একটু হাই স্পাইনাল হয়ে যায়, পেশেন্টের কনসিয়াসনেসে যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে পেশেন্টের টার্প সিনড্রোম ডেভেলপ করলে পেশেন্ট বলতে পারবে না। আমাদের টার্প সিনড্রোমের সবচেয়ে বড় যেটা কি স্পাইনাল দিয়ে করার, যে পেশেন্ট যেহেতু কনসিয়াস থাকে, সো কোনো ধরনের সমস্যা হলে লাইক নশিয়া, ভমিটিং, ইনিশিয়াল যে কমপ্লেইন্স গুলো হয় পেশেন্টের, এই কমপ্লেইন গুলো পেশেন্ট আমাদেরকে বলতে পারে, সো আমরা খুব তাড়াতাড়ি করে সেইভাবে ব্যবস্থা নিতে পারি। সো এটাও একটা কনসার্ন মানে অ্যানাস্থেসিয়ার ক্ষেত্রে। দেন হচ্ছে টার্প সিনড্রোম কি, আমাদের কোয়েশ্চেনই ছিল, আপনারা জানেন টার্প সিনড্রোম কি, আমরা অলরেডি বলে ফেলেছি। অকার্স কি হয়, ইউজুয়ালি অকার্স আফটার অ্যাবজর্পশন গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 লিটার, অ্যাবজর্পশন মে রিচ 200 ml পার মিনিট, প্রতি মিনিটে 200 ml করে, অথবা টোটাল যদি 2 লিটারের চেয়ে বেশি ফ্লুইড অ্যাবজর্ব হয়ে যায়, তাহলে টার্প সিনড্রোম ডেভেলপ করতে পারে। এখন প্যাথোফিজিওলজিটা কি, প্যাথোফিজিওলজিতে আপনার মেইনলি কি কি হয়, ভলিউম ওভারলোড হয়ে যায়, ডাইলেশনাল হাইপোনাট্রিমিয়া, আমরা বললাম যে হাইপোটোনিক সলিউশন ইউজ করার কারণে, সো ভলিউম ওভারলোডের কারণে হাইপারটেনশন হয়, ব্র্যাডিকার্ডিয়া হয়, পালমোনারি ইডিমা থেকে হার্ট ফেলিওর হতে পারে। এখন ডাইলেশনাল হাইপোনাট্রিমিয়া হয় ফলে হাইপোঅসমোলারিটি ডেভেলপ করে, ওয়াটার কি হয়ে যায়, শিফট ইনটু দ্য ব্রেইন সেল, সো সেরেব্রাল ইডিমা হয়ে রেইজড আইসিপি করতে পারে। আর আরেকটা জিনিস যেটা 1.5% গ্লাইসিনে হয়, এদের যে প্রোডাক্টস গুলো থাকে গ্লাইসিন অ্যামোনিয়া, এরা হচ্ছে টক্সিক, ঠিক আছে। তারা কি করে, মে কজ ট্রানজিয়েন্ট ব্লাইন্ডনেস এন্ড ইজ মেটাবোলাইজড, এই গ্লাইসিন আবার অ্যামোনিয়া মেটাবোলাইজড হয়ে যায়, যেটা নিউরোটক্সিসিটি এবং এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। আচ্ছা, তারপর 3 নম্বরে বলেছি ইমিডিয়েট ম্যানেজমেন্ট কি টার্প সিনড্রোমে। ইমিডিয়েট ম্যানেজমেন্ট মধ্যে প্রথম হচ্ছে স্টপ দ্য প্রসিডিউর, হ্যাঁ, কোনো ব্লিডিং থাকলে সেটা কন্ট্রোল করবে, এবং ইরিগেশনটা আমরা বন্ধ করে দিব, ঠিক আছে, চেঞ্জ করে দেবো, ইরিগেশন চেঞ্জ করে আমরা ওয়ার্ম নর্মাল স্যালাইন আইসোটোনিকে চলে যাবো। দেন হচ্ছে গিভ 100% অক্সিজেন, যদি পেশেন্টের এয়ারওয়ে এফেক্ট করে, ডিস্যাচুরেট করে, বা কোনো কারণে হার্ট ফেলিওর এই ধরনের সিমটম, পালমোনারি ইডিমা ডেভেলপ করে, কনসিয়াসনেস রিডিউসড হয়,
সিভিয়ার হাইপোনাট্রেমিয়ার কারণে সিজার হয়, সেক্ষেত্রে আমরা কি করবো, 100% অক্সিজেন দিব, প্রয়োজনে আমরা এয়ারওয়ে মেনটেন করার জন্য পেশেন্টকে ইনটিউবেট করবো। তারপর ব্র্যাডিকার্ডিয়া বা হাইপারটেনশন, এগুলো হলো আমরা ব্র্যাডিকার্ডিয়া ট্রিটমেন্ট দিব অ্যাট্রোপিন দিয়ে। হাইপোটেনশন অনেক সময় হতে পারে, হাইপোটেনশন যেগুলো তাহলে আমার ভ্যাসোপ্রেসার যেটা দরকার হবে, হাইপোটেনশন সেভাবে ম্যানেজ করব। এবং যেহেতু পেশেন্টের এক্সেসিভ ফ্লুইড অ্যাবজর্ব হচ্ছে, আমরা কি করব, পেশেন্টকে আমরা ডায়ালিটিক্স ইউজ করব, হ্যাঁ, ফিউরেসেমাইড দিয়ে আমরা পেশেন্টের পালমোনারি বা ফ্লুইড ওভারলোড কমানোর চেষ্টা করব। কিন্তু অবশ্যই আমি ইলেকট্রোলাইটটা মনিটর করতে হবে, হ্যাঁ। আর সোডিয়াম তো ইলেকট্রোলাইটের সাথে সোডিয়াম চেক করবো, অসমোলারিটি চেক করবো, গ্লুকোজ, ইউরিয়া, পারফরম্যান্স ইসিজি করব। আর সিভিয়ার নিউরোলজিক্যাল সিমটমস ডেভেলপ করতে পারে অর সোডিয়াম। আচ্ছা, ফর সিভিয়ার নিউরোলজিক্যাল সিমটমস এর জন্য এখানে এটা লেখা হয় নাই। সিমটমস এর জন্য আমরা কি করব, সোডিয়াম যদি কোনো কারণে 120 চেয়ে কমে যায়, তাহলে হচ্ছে আমাদের কি করতে হবে, 3% সোডিয়াম ক্লোরাইড, কিন্তু সেটা অবশ্যই আমার H2 বা আইসিইউ মনিটরিং এ, হ্যাঁ, প্রপার মনিটরিং এ আমার 3% সোডিয়াম ক্লোরাইড শুরু করতে হবে। আর মাইল্ড টু মডারেটের ক্ষেত্রে আমরা নর্মাল স্যালাইন দিয়ে সেটাকে কভার করতে পারি। এটা চেক করতে হবে পেশেন্টের সিমটমস কি, পেশেন্টের যদি আনকনসিয়াসনেস হয়ে যায়, পেশেন্ট যদি ড্রাউজি হয়ে যায়, সেক্ষেত্রে আমার হচ্ছে ম্যানেজমেন্ট ইউজ করতে হবে। ওকে, সোডিয়ামের লেভেল বুঝে, ঠিক আছে, সোডিয়াম মাইল্ড, মডারেট, সিভিয়ার। সিভিয়ারের ক্ষেত্রে তো আপনি অবশ্যই পেশেন্টকে হচ্ছে গিয়ে প্রপার কেয়ারের মাধ্যমে হচ্ছে শুরু করবেন আইসিইউ H2 সাপোর্টে। আর যদি মাইল্ড হয়, সেক্ষেত্রে আমার মোটামুটি 0.9% সোডিয়াম ক্লোরাইড দিয়ে সেটাকে কারেকশন করা সম্ভব। ঠিক আছে, এরপরে বি নাম্বার কোয়েশ্চেন, ইউ আর আ পার্ট অফ রিসাসিটেশন টিম কল ওয়ার্ড পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট, পেশেন্ট ইজ ইন ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, ডেসক্রাইব দ্য ট্রিটমেন্ট অফ দিস পেশেন্ট। আচ্ছা, একটা পেশেন্ট কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করছে এবং এটা বলে দিছে কোন ধরনের অ্যারেস্ট, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো এখানে কি হচ্ছে, ট্রিটমেন্ট, পেশেন্টের ট্রিটমেন্ট কি হবে, হ্যাঁ, এটা একটা, হোয়াট ইজ দ্য রিলেভেন্স অফ টেম্পারেচার অফ দ্য কোমাটোস পোস্ট রিসাসিটেশন পেশেন্ট, আর একটা হচ্ছে হাই কোয়ালিটি সিপিআর বলতে আমরা কি বুঝতে চাচ্ছি। আচ্ছা, রিসাসিটেশন কিভাবে করব, ফার্স্ট হচ্ছে আমরা পেশেন্টের রেসপন্স চেক করব, ব্রিদিং, মানে মেইনলি আমরা সিপিআর সিনারিওতে যা যা করি, ঠিক আছে। এটা যেহেতু ওয়ার্ডের পেশেন্ট, আমার সেন্ট্রাল পাস আমরা হচ্ছে 10 সেকেন্ড চেক করব তার ক্যারোটিড। যদি কোনো ক্যারোটিড আমরা না পাই, সাইন্স অফ ব্রিদিং না পাই, সাথে সাথে কল ফর হেল্প, স্টার্ট সিপিআর। হ্যাঁ, এখানে 10 সেকেন্ডের বেশি সময় নষ্ট করা যাবে না, 10 সেকেন্ডের চেয়ে মিনিমাম টাইমের মধ্যে আমাকে ইনশিওর করে হেল্প কল করতে হবে এবং সিপিআর স্টার্ট করে দিতে হবে। যেহেতু ভিএফ হচ্ছে শকেবল রিদম, সো ডেফিনেটলি আমাকে ডিফিব্রিলেটর আসলে আমার সাথে সাথে হাই এনার্জি ডিফিব্রিলেশন দিতে হবে। আচ্ছা, ভিএফ তো আমরা কনফার্ম করলাম, তারপরে আমরা সিঙ্গেল, এটা তো বলেই দিয়েছে কোয়েশ্চেনে, ইট ইজ কনফার্ম, আনসিঙ্ক্রোনাইজ শক দিব। ঠিক আছে, বাইফেজিক যদি হয় তাহলে আমরা 120 থেকে 200 জুল, আর যদি মনোফেজিক হয় 360 জুল। ঠিক আছে, এটা ওই যে অল ক্লিয়ার যেটা আমরা বেসিক্যালি সিনারিওতে করি। ইমিডিয়েটলি রিজুম সিপিআর ফর 2 মিনিট, আমার শক দেওয়ার সাথে সাথে আবার হচ্ছে কি আমার সিপিআর এ ব্যাক করতে হবে 30:2, যেটা 2 মিনিট ধরে আমরা দিই রেশিওতে, উইদাউট পালস রিদম চেক। এই 2 মিনিটের মধ্যে কোনো ধরনের পালস রিদম আমরা চেক করবো না, হ্যাঁ। আমার খেয়াল রাখতে হবে যে আমার শক দিয়ে আমার যে সিপিআর তার মাঝখানে যেন 10 সেকেন্ড, এটা বেসিক্যালি আমার সিপিআর এর যে প্রোটোকল। এরপরে হচ্ছে আমার ড্রাগসের, ঠিক আছে, আমাদের নতুন যে গাইডলাইন আছে এলএস গাইডলাইন অনুযায়ী সেখানে আছে অ্যাড্রেনালিন। সাধারণত আমরা বলি যে নন শকেবল হলে আমরা একদম শুরুতেই অ্যাড্রেনালিন দিয়ে দেবো, কিন্তু শকেবল রিদমে ইউজুয়ালি আমরা থার্ড শকের পরে বা সেকেন্ড শকের পরে, থার্ড শকের পরেই বলা হয়ে থাকে অ্যাড্রেনালিন দিব 1 মিলিগ্রাম আইভি, অথবা যদি আইভি লাইন না থাকে ইন্ট্রাসিয়াস। এটা যেহেতু বলেছে আমার ওয়ার্ড পেশেন্টের ক্ষেত্রে বলেছে, তো ডেফিনেটলি আইভি লাইন থাকার স্বাভাবিক, তো এখানে ক্ষেত্রে আমরা আইভিতে দিব। এবং এটা প্রতি 3 থেকে 5 মিনিটস আমরা রিপিট করবো, হ্যাঁ। এর সাথে আমরা থার্ড শকের পরে আরেকটা ড্রাগ দেবো, সেটা হচ্ছে অ্যামিওডারন, 300 মিলিগ্রাম আইভি একদম স্ট্যাট ডোজে, এবং তারপরে 150 মিলিগ্রাম করে আফটার দ্য ফিফথ ইফ রিকোয়ার্ড। একটা হচ্ছে থার্ড শকের পরে দিব এবং তারপরে 150 দিব ফিফথ শকের পরে। আর কোনো কারণে যদি অ্যামিওডারন অ্যাভেলেবেল না থাকে, তাহলে হচ্ছে গ্লিডনোকেইন হচ্ছে আমাদের অল্টারনেটিভ। আর পেশেন্টের যদি আমার এয়ারওয়েটা সিকিউর করতে হবে, ইটিটি এসিডি যেটাই থাকবে সেটা দিয়ে ওয়েভফর্ম ক্যাপনোগ্রাফি কনফার্ম করতে হবে, এবং অ্যাডভান্স এয়ারওয়ে জুড়তে আমরা কন্টিনিউয়াস কম্প্রেশন 100 থেকে 120 পার মিনিট, ভেন্টিলেশন 10 পার মিনিট, এটা মেনটেন করবো, ঠিক আছে। আর এগুলো হচ্ছে রিভার্সিবল কজ, আমরা জানি কার্ডিয়াক অ্যারেস্টের 5টা H, 5টা T, হাইপোক্সিয়া, হাইপোভলিউমিয়া, অ্যাকচুয়ালি হাইড্রোজেন আয়ন মানে এটা হচ্ছে অ্যাসিডোসিস, যেটা, হ্যাঁ, সেটা বলতে চাচ্ছে হাইপারক্যালেমিয়া, হাইপোথার্মিয়া। আর টিতে হচ্ছে 4টা T, যেটা টেনশন, নিউমোথোরাক্স, ট্যাম্পনের, টক্সিন, থ্রম্বোসিস। এটা হচ্ছে 5T না 4T হবে, 4H4T, টেনশন, নিউমোথোরাক্স, ট্যাম্পনেট, টক্সিন, থ্রম্বোসিস এবং মানে করোনারি বা পালমোনারি থ্রম্বোসিস, ঠিক আছে। আচ্ছা, এরপর আচ্ছা দেখেন, এই কোয়েশ্চেনটা কিন্তু অ্যান্সার করতে গেলে আপনার কত চেয়েছিল আমাদের 1.5, কিন্তু সেই তুলনায় কিন্তু অনেক বড়, হ্যাঁ। আমি এটা আসলে আপনাদের ডিসকাশনের জন্য একটু বেশি বড় করে দিয়েছি, কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু ছোট 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 করে দিবেন। যেমন এত ওই যে আমার বাইফেজিক মনোফেজিক দরকার নাই, আমার হচ্ছে ডিফিব্রিলেশন, আমি হচ্ছে শক দিয়ে দিব, সিনক্রোনাইজ শক শেষ। এরপর আমি রিজুম সিপিআর ফর 2 মিনিট, হ্যাঁ, কিপ পজ লেস দ্যান 10 সেকেন্ড, এটা একটা ইম্পর্টেন্ট কথা। মেডিকেশনসে আপনি হচ্ছে অ্যাড্রেনালিন, অ্যামিওডারন,
লিখে দিলাম, ডোজটা তো লিখে দিতে হবে, অ্যাড্রেনাল এবং অ্যামিডনের ডোজটা দিতে পারলে খুবই ভালো, 1 মিলিগ্রাম আইভি, এবং আফটার থার্ড শট রিপিট এভরি 3 to 5 মিনিটস। তো আপনাকে এখানে শর্ট করে আনতে হবে, নাম্বার বুঝে টাইম বুঝে শর্ট করতে হবে। ওকে, আচ্ছা এরপরে দেখেন রিলিভেন্স অফ দ্য টেম্পারেচার ইন কোমাটোস পোস্ট রিসাসিটেশন patient, targeted temperature management used after return of the spontaneous circulation in adults who remain হচ্ছে comatose বা unresponsiveness। আচ্ছা এখানে হচ্ছে মেইনলি কি আমাদের টেম্পারেচারটা 30 to 36 ডিগ্রি আমরা বলি ফর ফার্স্ট 24 আওয়ার্স আমাদের রাখাটা বেটার, এবং এরপরে রিওয়ার্মিংটা করবো কিন্তু খুব স্লোলি, প্রতি ঘন্টায় 0.25 ডিগ্রি সেলসিয়াস করে। হ্যাঁ, এটা খুব মিটিকুলাসলি আমাদের মেনটেন করতে হবে, এবং হাইপারথার্মিয়াও প্রিভেন্ট করতে হবে অ্যাটলিস্ট 72 আওয়ার্স পর্যন্ত। এখন কেন করতে হবে দেখেন, আচ্ছা এইখানে যেটা বলছি বেনিফিট অফ দ্য টেম্পারেচার কন্ট্রোল পাওয়ারটা আসলে এটা কিছু না, এটা জাস্ট মনে রাখার জন্য আমি লিখেছিলাম যে POWER, পিতে হচ্ছে পোস্ট অ্যাপোপ্টোটিক সিগন্যাল রিডাকশন। এটা কি হয়, প্রোগ্রাম সেল ডেটটা রিডিউস করে। মেইন জিনিস যেটা হয় আপনার যদি টেম্পারেচারটা কম থাকে আপনার মেটাবলিক যে অক্সিজেন ডিমান্ড সেটা কম থাকবে। হ্যাঁ, সেরেব্রাল মেটাবলিক রেট অফ অক্সিজেনটা কম থাকবে। সো এটার যদি আমি টেম্পারেচার যদি মেনটেন করতে না পারি, মেটাবলিজম বেশি হবে, আলটিমেটলি অক্সিজেন ডিমান্ড বেশি হবে, তখন কি হবে, তখন হচ্ছে সেই ডিমান্ড অনুযায়ী হার্ট তো তাকে দিতে পারতেছে না। আমার মাত্র একটা পোস্ট রিসাসিটিভ কার্ডিয়াক পেশেন্ট, তার ক্ষেত্রে যখন তখন কি হবে, অ্যাপোপ্টিক প্রোগ্রাম সেল ডেথ হবে। ঠিক আছে, এই কারণে আমার হচ্ছে গিয়ে টেম্পারেচারটা কম রাখাটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে তারপরে কি হবে, ওয়াটার মিনিমাইজেশন। হ্যাঁ, রিডিউসেস বা লিডিমাটাকে রিডিউস করার জন্য আমার করতে হবে, কারণ মেটাবলিক রেট অফ অক্সিজেন বেড়ে গেলে আলটিমেটলি কি হবে, তখন তখন হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশন হয়, মানে আপনার বেশি বেশি করে সেরেব্রাল ইডিমা হয়ে যেতে পারে, ওয়াটার বেশি বেশি করে ভিতরে চলে যাবে। ওকে, তারপর কি বলেছে, এক্সাইটোটক্সিসিটি সাপ্রেশন। আচ্ছা এটা একটু কঠিন কথা, আপনার মেইন জিনিস যেটা হচ্ছে ইন্টারসেলুলার ক্যালসিয়াম ওভারলোড কমাবে, গ্লুটামেট রিলিজ। আলটিমেটলি আপনার যদি বডিতে মেটাবলিজম কম থাকে, সেরেব্রাল মেটাবলিক রেট অফ অক্সিজেন কম হয়, মেটাবলিক ডিমান্ড অফ অক্সিজেন কম হয়, তাহলে হচ্ছে এইগুলা যে জিনিসগুলো, এই যে ইন্টারসেলুলার ক্যালসিয়াম ওভারলোড, এগুলো আলটিমেটলি কম হবে, এবং এগুলো আমাদের কমই রাখতে হবে। ঠিক আছে, রেডিয়াল স্ক্যাভেঞ্জিং রিডিউস হার্মফুল অক্সিজেন ফ্রি রেডিকালস। ঠিক আছে, মেইন হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে আমার অক্সিজেনের ডিমান্ড কম রাখতে হবে টু প্রিভেন্ট হচ্ছে কি প্রোগ্রাম সেল ডেথ। ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা লাইন, এটা মনে রাখলে বাকিগুলো আপনারা অটোমেটিক পারবেন। হাই কোয়ালিটি সিপিআর কি, হাই কোয়ালিটি সিপিআর আমরা যেটা জানি 100 থেকে 120 কম্প্রেশনস পার মিনিট। ডেপথ অ্যাডাল্টের ক্ষেত্রে 5 থেকে 6 সেন্টিমিটার, চিলড্রেনদের ক্ষেত্রে হচ্ছে 1/3 অফ দ্য অ্যান্টেরিয়র পোস্টেরিয়র চেস্ট ডায়ামিটার। ঠিক আছে, এইটুকু লিখলেই হবে। দেন হচ্ছে কমপ্লিট রিকয়েল যদি আমরা বলি, অ্যালাউ ফুল চেস্ট রিকয়েল, অ্যাভয়েড লিনিং। আচ্ছা রিকয়েল যেটা মেইন, যেটা হচ্ছে আপনার একটা মেডিকেল পার্সন যে জানে এবং না জানার মধ্যে পার্থক্য কি, রিকয়েলিং একটা ভেরি ইম্পর্টেন্ট। আপনাকে কিন্তু আপনি যে দিচ্ছেন আপনার ডিউরেশন একটা মানে থাকতে হবে, আপনাকে রিকয়েল হওয়ার সময় দিতে হবে। ঠিক আছে, আপনি ইন্টারথোরাসিক প্রেশার বাড়াচ্ছেন, আপনি যদি আবার সেটাকে রিলিজ পুরোপুরি না করেন আপনার তো ফিলিং হবে না। আমাদের মেইন টার্গেট থেকে ইন্টারথোরাসিক প্রেশার বাড়ায় আমার যাতে হার্টটাকে আমরা কিছুক্ষণের জন্য মানে যেহেতু আমাদের মেইন টার্গেট থাকে, তো ওই রিকয়েলিংটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আলটিমেটলি সিপিআরটা হচ্ছে কোয়ালিটি ভালো হবে না। দেন হচ্ছে মিনিমাল পজ কি, কিপ ইন্টারাপশনস 20 মিলিমিটার মার্কারি। আচ্ছা সাডেন সাস্টেন ইটিসি টু গ্রেটার দ্যান ইকুয়াল টু 40 সাজেস্ট হচ্ছে র্যাপিড অনসেট অফ দ্য স্পন্টেনিয়াস সার্কুলেশন। হ্যাঁ, আপনি যদি ইটিসি টু কার্ভে হুট করে দেখেন যে তার 40 উপরে চলে আসছে, তার মানে হচ্ছে পেশেন্টের র্যাপিড অনসেট অফ স্পন্টেনিয়াস সার্কুলেশন হয়েছে। আর কিপ ইন্টারাপশনস 20 মিলিমিটার মার্কারি। আচ্ছা এরপরে হচ্ছে ইফ আর্টারিয়াল লাইন প্রেজেন্ট, টার্গেট ডায়াস্টোলিক প্রেশার গ্রেটার দ্যান ইকুয়াল টু 20 মিলিমিটার টু ইনশিওর অ্যাডিকুয়েট করোনারি পারফিউশন। যদি আর্টারিয়াল লাইন কোনো কারণে পেশেন্টের থাকে, আচ্ছা এইগুলো হচ্ছে আসলে অ্যাডভান্স লেভেলের কথাবার্তা। আর্টারিয়াল লাইন থাকলে আমার ডায়াস্টোলিক প্রেশারটা 20 উপরে রাখতে হবে, হ্যাঁ, করোনারি পারফিউশন মেইনটেইন করার জন্য। অ্যাকচুয়ালি সিপিআর এ মানে আপনি সিপিআর দিয়ে আপনার মেইন টার্গেটটা কি। এরপর হচ্ছে লিমিট এক্সেস ভেন্টিলেশন। আপনি যখন অ্যাডভান্স এয়ারওয়ে দিবেন, পেশেন্ট কিটিটি দিয়ে দিবেন, তখন আপনাকে খেয়াল রাখতে হবে পেশেন্টের 1 ব্রেথ এভরি 6 সেকেন্ড। হ্যাঁ, মানে মিনিটে আপনার 10টার বেশি ভেন্টিলেশন যাতে না হয়। এর কারণ কি, হাইপার ভেন্টিলেশন হতে দেওয়া যাবে না। হাইপার ভেন্টিলেশন হলে পেশেন্টের ইন্টারথোরাসিক প্রেশার বেড়ে যাবে, তখন ভেনাস রিটার্নটা কম হবে। ঠিক আছে, যেটা আমরা রিকয়েলিং এর কথা বলছিলাম যে আমার ভিনাস রিটার্ন তো করতে হবে পেশেন্টের। তো আপনি যদি অনেক বেশি ভেন্টিলেশন দেন তাহলে যেটা হবে ইন্টারথোরাসিক প্রেশার বেড়ে গিয়ে ভেনাস রিটার্ন কমে যাবে, রিডিউস কার্ডিয়াক আউটপুট এবং সার্ভাইভালের চান্স কমে যাবে। এই কারণে আপনি যখন হচ্ছে তার অ্যাডভান্স এয়ারওয়ে সিকিউর করবেন আপনাকে খেয়াল রাখতে হবে ভেন্টিলেশনটা যাতে মিনিমাম হয়, মানে কন্ট্রোল হয়, 10 পার মিনিট ইজ অ্যাডিকুয়েট। আচ্ছা এটার আরেকটা কোয়েশ্চেন, এবার আমরা সি নাম্বারে চলে এসেছি। 28-year-old woman undergoes emergency hysterectomy and develop postpartum hemorrhage. What are the anesthetic challenge এবং what are the priorities in this situation?
আচ্ছা, 1 নম্বর কোয়েশ্চেন আমাকে বলেছে যে অ্যানাস্থেটিক চ্যালেঞ্জ আমার কি কি পিপিএইচ এর পেশেন্টের আফটার টিএইচ, আর এক্ষেত্রে আমার প্রায়োরিটি কি হবে এই সিচুয়েশনে। আমার অ্যানাস্থেটিক চ্যালেঞ্জ কি হবে একটা পিপিএইচ এর পেশেন্টের? ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে আমার হেমোডাইনামিক স্ট্যাবিলিটি মেনটেন করতে হবে। হ্যাঁ, পেশেন্টের পিপিএইচ হচ্ছে মানে পেশেন্ট হাইপোভলিউমিক শক ডেভেলপ করবে কিছুক্ষণ পরে। তো আমার পেশেন্টের এটা মানে সাডেন বিপি ফল ইজ এ লেট সাইন। তার আগে আমার ব্লিডিং কতটুকু হচ্ছে এটা কিন্তু আমাকে অ্যাসেস করতে হবে। এবং মেরিচ ইউট্রাইন ব্লাড ফ্লো মেরিচ 800 ml/min, ওই টাইমে পেশেন্টের ইউট্রাইন ব্লাড ফ্লো এটা যেতে পারে। আছে এটা হচ্ছে আপনার জাস্ট জানার জন্য। আর অফেন ইন্ডিকেটিং 30 থেকে 40% ব্লাড ভলিউম লস। পেশেন্টের টোটাল ব্লাডে 30 থেকে 40% ব্লাড ভলিউম যখন লস হবে তখনই কিন্তু আপনার বিপি ফল হবে। তো এর আগে থেকে যদি আপনি অ্যাসেস করে পেশেন্টের এই স্ট্যাবিলিটি মেনটেন করার জন্য স্টেপ না নেন তাহলে কিন্তু পরে ঝামেলা হবে, তাই না? অ্যাসপিরেশন রিস্ক থাকে। পেশেন্ট যদি হচ্ছে আপনার পোস্টপার্টাম বলে দিছে, তাই না? এইসব পেশেন্ট সবসময় হচ্ছে কি অ্যাসপিরেশনের চান্স থাকবে। সো হচ্ছে অপিওয়েড প্রোজেস্টেরন রিলেটেড রিডিউসড লোয়ার ইসোফেজিয়াল স্ফিংক্টার টোন তখন কম থাকে পেশেন্টের, এদের ক্ষেত্রে অ্যাসপিরেশনের চান্স আলটিমেটলি বেশি থাকে। এয়ারওয়ে ইডিমা থাকে। প্রেগনেন্সির ক্ষেত্রে যেটা হয় আমার ডিফিকাল্ট এয়ারওয়ে হতে পারে কারণ এয়ারওয়েতে ইডিমা হয়ে থাকে। সো তখন অ্যাগ্রেসিভ ফ্লুইড রিসাসিটেশন আবার যদি আপনি করেন সেটাও আরেকটা হচ্ছে এয়ারওয়ে ইডিমার চান্স, সেক্ষেত্রে ডিফিকাল্ট ইনটুবেশন হবে। আর ডিআইসি কোয়াগুলোপ্যাথি এটা হচ্ছে আরেকটা কজ। এমনিতেই প্রেগনেন্ট পেশেন্টের হচ্ছে কিছুটা কোয়াগুলোপ্যাথি থাকতে পারে। র্যাপিড ডিআইসি আপনি এর মধ্যে আবার ম্যাসিভ যদি ব্লাড ট্রান্সফিউশন করেন, ঠিক আছে, তো তখন কি হয় পেশেন্টের এই ডিআইসি ডেভেলপ করার চান্স বেড়ে যায়। আর হাইপোথার্মিয়া অ্যাসিডোসিস এন্ড হাইপোক্যালসিমা এগুলা হচ্ছে ডেভেলপ করে ম্যাসিভ ট্রান্সফিউশনের কারণে। এরা যেটা করে এই কন্ডিশন গুলো আপনার কোয়াগুলোপ্যাথিকে আরো বেশি ওর্স করে দেয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি আপনার অ্যানাস্থেটিক চ্যালেঞ্জ কি? এগুলো হচ্ছে আমার আর্গোমেটিন, এগুলো হচ্ছে আপনার ইউটেরোটনিক যে এজেন্টস গুলো থাকে এগুলো আমরা ইউজ করি অনেক সময়। এবং এগুলো কিন্তু অনেক সময় আপনি যদি দেখা যায় খুব র্যাপিড আর্গোমেট্রিন আপনি যদি আইভি খুব র্যাপিড দিয়ে দেন এটা কিন্তু সিভিয়ার হাইপারটেনশন করতে পারে। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস এর একটা চান্স থাকে। অবস্ট্রাকটিভ পেশেন্ট অলওয়েজ হাই চান্স অফ অ্যাওয়ারনেস, কারণ আমরা কি করি ভোলাটাইল এজেন্ট খুব মিনিমাম ইউজ করি। তো আমাদের ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রায়োরিটি কি থাকবে? আচ্ছা, মেইন প্রায়োরিটি হচ্ছে এই পেশেন্ট গুলা খুবই ইমার্জেন্সি পেশেন্ট। হ্যাঁ, খুব র্যাপিড খারাপ হয়ে যায়। আপনাকে হচ্ছে ট্রান্সফিউশন প্রোটোকল অনুযায়ী 1:1:1 আপনার পিআরবিসি এফএপি এবং প্লাটিলেট এখন যেটা নতুন ইস্যু বলছে যে 1:1:1 করে রেডি রাখতে হবে। হ্যাঁ, সিনিয়র অ্যানাস্থেটিকের হেল্প নিতে হবে, ম্যাসিভ ট্রান্সফিউশন মেডিসিনকে ইনফর্ম করতে হবে, ব্লাড ব্যাংকে খোঁজ পাঠাতে হবে, প্রয়োজনীয় সিনিয়র অ্যানাস্থেটিক সিনিয়র অবস্টেট্রিশিয়ান আপনাকে ইনফর্ম করতে হবে। ওকে, এরপর হচ্ছে র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন করতে হবে। আমরা জানি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে সবসময় র্যাপিড সিকোয়েন্স ইন্ডাকশন করতে হয়। দেন ইন্টেন্সিভ ভাস্কুলার অ্যাক্সেস, একটা এই ধরনের পেশেন্টকে আপনার অবশ্যই ভাস্কুলার অ্যাক্সেস দুই পাশে দুইটা 18G, পসিবল হলে 16G ক্যানুলা ইনশিওর করতে হবে। এবং যদি আর্টারিয়াল লাইন থাকে তো ভেরি গুড। আর্টারিয়াল লাইন হচ্ছে আমার কিসের জন্য? বিট টু বিট মনিটরিং এর জন্য ব্লাড প্রেশার, এবং তার সাথে সাথে আমার ফ্রিকোয়েন্ট এবিজি মনিটর করতে পারবো আমরা। ঠিক আছে, এরপর হচ্ছে অপটিমাইজ হেমোডাইনামিক, অ্যাভয়েড লার্জ ডোজ প্রোপোফল থায়োপেন্টান সিভিয়ার। আছে পেশেন্ট তো হাইপোভলিউমিক থাকে, একটা হাইপোভলিউমিক পেশেন্টকে আমরা প্রোপোফল থায়োপেন্টান দিয়ে ইন্ডাকশন করি নি, এগুলো আমরা কেটামিন ইউজ করি বা ইন্টারমিডিয়েট। আমাদের ইন্টারমিডিয়েটটা আসলে আমরা খুব একটা ইউজ করি না, কেটামিন ইউজ করা হয়। আর তারপর হচ্ছে যেটা যদি বেশি হচ্ছে হাইপোটেনশন হয় সেক্ষেত্রে আমার ভ্যাসোপ্রেসর কোনটা আমরা ইউজ করব সেটা তখন চুজ করতে হবে। এরপর হচ্ছে রিস্টোর কোয়াগুলেশন। আমার একটা জিনিস খেয়াল রাখবেন, এক্সেসিভ ক্রিস্টালার কলর যখন আপনি ইউজ করবেন তার কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। হ্যাঁ, পেশেন্টের অনেক সময় দেখা যায় এক্সেসিভ ফ্লুইড ওভারলোডের কারণে পালমোনারি ইডেমা ডেভেলপ করে, ডাইলেশনাল কোয়াগুলোপ্যাথি হয়। তো সেই ক্ষেত্রে আপনাকে ওইটা হিসাব রাখতে হবে। এই কারণে এই ধরনের পেশেন্টের ব্লাড লস আগে থেকে অ্যাসেস করে আপনাকে আগে থেকে হেমোডাইনামিক স্ট্যাবিলিটি মেনটেন রাখে এই জিনিসগুলো অ্যাভয়েড করা যায়। আচ্ছা, টার্গেট যেটা এটা তো আমরা বললাম। আমাদের কোয়েশ্চেন যেটা ছিল প্রায়োরিটি কি থাকবে ম্যানেজমেন্টে? হ্যাঁ, ম্যানেজমেন্টের প্রায়োরিটি ফার্স্ট হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি টিম, আরএসআই, ইন্টেন্সিভ ভাস্কুলার অ্যাক্সেস এবং হেমোডাইনামিক্স। এখানে আমার মনে হয় যে এই যে অপটিমাইজ হেমোডাইনামিক্স এটা আগে আসবে। ওকে, আর এটা হচ্ছে টার্গেট। এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আপনাকে অ্যাসিডোসিস হতে দেওয়া যাবে না, হিমোগ্লোবিন 80 গ্রাম পার লিটারের উপরে থাকতে হবে এবং প্লাটিলেট 75 এর উপরে থাকতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার অ্যাডিশনাল কথা, আপনি লিখতে পারলে ভালো। আর ট্রানাক্সিনিক অ্যাসিড যেটা যে কোনো মেজর হেমোরেজের ক্ষেত্রে এখন আপনাকে বলা হয় 1 গ্রাম ট্রানাক্সিনিক অ্যাসিড হচ্ছে ওভার 10 মিনিট আমাকে স্ট্যাট ডোজে দিয়ে দিতে হবে, এবং এরপরে আমি রিপিট করবো আফটার 30 to 60 মিনিটস যদি ব্লিডিং কন্টিনিউ থাকে। ঠিক আছে, এবং আমরা ম্যাসিভ ট্রান্সফিউশন যেহেতু আমরা করতেছি যাতে সেই কারণে হচ্ছে আমরা হাইপোক্যালসিমিয়া যাতে না হয় ট্রান্সফিউশন রিলেটেড 10/10% ক্যালসিয়াম ক্লোরাইড। আর ইউট্রাইন অ্যাটনি এটা হচ্ছে একটা মেজর কজ অফ পোস্টপার্টাম হেমোরেজ, সো এটাকে আমার ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, ইউট্রাইন অ্যাটনি প্রিভেন্ট করার জন্য আমার ইউটেরো টনিক যেগুলো আছে অক্সিটোসিন, মিসোপ্রোস্টল, কার্বোপ্রোজ, বাইম্যানুয়াল কম্প্রেশন, বেলুন টেম্পোনেট,
যদি এটাও আনসাকসেসফুল হয় তাহলে ডিভাস্কুলারাইজেশন করে ইমার্জেন্সি হিস্টেরেক্টমি করতে হবে উইথাউট ডিলে। আচ্ছা, আর লাস্ট হচ্ছে পেশেন্ট যদি এরকম সিভিয়ার অবস্থা থাকে, হিস্টেরেক্টমি ম্যাসিভ ট্রান্সফিউশন আমার হয় পেশেন্টের, এই ধরনের পেশেন্ট গুলাকে আমরা সাধারণত আইসিইউ যদিও পেশেন্ট ভালো থাকে, মনে হয় যে ফর নাও পেশেন্ট ভালো আছে, আমরা আইসিইউ তে পসিবল হলে অবশ্যই ফর 24 আওয়ার্স আইসিইউ তে পাঠাই। সেখানে হচ্ছে আমার পেশেন্ট ইন্টুবেট ভেন্টিলেট করে প্রপারলি রিস্ক ফ্রি করে দেন হচ্ছে আমাকে অবজার্ভ করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, এরপরে হচ্ছে আমার এটা গ্রুপ 2 এর হচ্ছে 4 নাম্বার কোয়েশ্চেন। হ্যাঁ, ডিয়ার ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট while undergoing dialysis suddenly develops cardiac arrest. ECG prior to arrest showed peaked T wave. What is the likely diagnosis? একটা সিকিডি পেশেন্ট, আপনার কি হয়েছে, আপনি ইসিজি তে দেখতে পাচ্ছেন তার পিকড টি ওয়েভ আছে, কি হতে পারে? এবং কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করছে। আমরা জানি এই ধরনের পেশেন্ট গুলোর ক্ষেত্রে পটাশিয়াম অনেক বেশি থাকে এবং হাইপারক্যালেমি ইজ ওয়ান অফ দ্য কজ অফ পিক টি ওয়েভ which can further proceed to cardiac arrest. তাহলে এটার লাইকলি কজ হচ্ছে আমার কি হাইপারক্যালেমিয়া ইনডিউসড কার্ডিয়াক অ্যারেস্ট। স্পেসিফিক ম্যানেজমেন্ট অ্যালং উইথ সিপিআর কি হবে? যেহেতু পটাশিয়াম বেশি, আমার পটাশিয়াম কমানোর যে ম্যানেজমেন্ট গুলো সেগুলো করতে হবে। আর মেনশন দ্য রোল অফ ক্যালসিয়াম ইন দিস সিচুয়েশন। আচ্ছা, ক্যালসিয়াম কি করি আমরা? ক্যালসিয়াম স্ট্যাবিলাইজিং। আচ্ছা দেখেন এখানে আমি যে কজটা বলেছি এক্সপ্লানেশন, সেটাই ডায়ালাইসিস ইম্পেয়ার্ড পটাশিয়াম এক্সপ্রেশন। এক্সপ্লানেশন না দিলেও হবে, আমার এখানে মার্কস দেখেন মাত্র 1, সো আপনি যদি লাইকলি কজ এক লাইনে লিখে দেন ইটস এনাফ। এরপরের লাইনগুলো আসলে অ্যাডিশনাল কথাবার্তা। এরপর ম্যানেজমেন্ট আমরা কি করব? পটাশিয়াম কন্টেনিং ফ্লুইড ইমিডিয়েট অফ করব যদি হার্টসল বা এই ধরনের কোনো কিছু পাই। তারপরে হচ্ছে ভেন্টিলেট করব, এআরএস সিকিউর করব এবং তারপরে হচ্ছে 50 ml 8.5 সোডিয়াম বাইকার্বনেট, যেহেতু পেশেন্টের অ্যাসিডোসিস থাকবে সেই জন্য সোডিয়াম বাইকার্বনেট। 10 ইউনিট রেগুলার ইনসুলিন প্লাস 50 ml 50% ডেক্সট্রোজ। ইনসুলিনের সাথে আমরা ডেক্সট্রোজের সাথে ইনসুলিন দিয়ে দিব। ইনসুলিন হচ্ছে পটাশিয়ামকে সেলের ভিতরে ঢুকাতে হেল্প করবে। এবং অ্যারেঞ্জ আর্জেন্ট হেমোডায়ালাইসিস সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট এই পেশেন্ট গুলার। যেহেতু পেশেন্ট আমার ডায়ালাইসিসের জন্য যাচ্ছিল, আমরা ডায়ালাইসিসটা কন্টিনিউ করবো। এখন সিপিআর কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করলে তো আসলে হবে না, আগে আমাকে পেশেন্টকে রিসাসিয়েট করে আমরা যদি তাকে উঠাতে পারি র্যাপিড অনসেট অফ দ্য স্পন্টেনিয়াস সার্কুলেশনের পরে, পেশেন্টকে স্টেবল করার পরে আমরা হচ্ছে আর্জেন্ট হেমোডায়ালাইসিস করবো এবং দিস ইজ দ্য ডেফিনিটিভ ট্রিটমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট উইথ সিপিআর। আমরা সিপিআর এর সাথে সাথে কি কি ম্যানেজ করব, ঠিক আছে? এরপর হচ্ছে ক্যালসিয়ামের রোল। ক্যালসিয়ামটা অ্যাকচুয়ালি কি? মেমব্রেন স্টেবিলাইজিং একটা এজেন্ট। হ্যাঁ, কার্ডিয়াক মেমব্রেন এটা হাইপারক্যালেমিয়াকে এটা স্টেবিলাইজ করে। অ্যাকচুয়ালি এটা ডিরেক্ট কিন্তু পটাশিয়ামকে কমায় না, এটা কি করে? কার্ডিয়াক মেমব্রেনকে স্টেবিলাইজ করে এগেইনস্ট হাইপারক্যালেমিয়া, যাতে হাইপারক্যালেমিয়া ইনডিউস যে অ্যারেস্ট হচ্ছে এটা প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন রোল ক্যালসিয়ামের। ইট রিস্টোরস দ্য নর্মাল ডিফারেন্স বিটুইন রেস্টিং দ্য থ্রেশহোল্ড পটেনশিয়াল রিডিউসিং বিএফ। আচ্ছা, দেন হচ্ছে গিভ 10 ml 10% ক্যালসিয়াম ক্লোরাইড আইভি অথবা 10 থেকে 20 ml স্লোলি উইথ ইসিজি মনিটরিং করতে করতে আমাদের এটা দিতে হবে। মেইন রোলটা কি? মেইন রোল কিন্তু এই যে প্রথম 2 লাইনের মধ্যে বলে দিচ্ছে, এটা হচ্ছে মেইন রোল। হ্যাঁ, এটা ডিরেক্টলি পটাশিয়াম কমায় না, এটা হচ্ছে কার্ডিয়াক মেমব্রেনকে হাইপারক্যালেমিয়ার এগেইনস্টে স্ট্যাবিলাইজ করে। ঠিক আছে, এবং নর্মাল যে ডিফারেন্স থাকে একটা রেস্টিং এবং থ্রেশহোল্ড পটেনশিয়ালের মাঝখানে, যেটার কারণে হচ্ছে আপনার ভিএফ বা কার্ডিয়াক অ্যারেস্ট ডেভেলপ করে, সেটাকে সেই ফাংশনটাকে সে রিস্টোর করে, যার কারণে হচ্ছে ভিএফ বা সিস্টোলিক মানে ওই চান্সটা হচ্ছে কমে যায়। আচ্ছা, এটা হচ্ছে আপনার ডোজটা। এরপর ক্যালসিয়াম ক্লোরাইড প্রোভাইডস আবার 3 টাইমস মোর এলিমেন্টাল ক্যালসিয়াম দেন ক্যালসিয়াম গ্লুকোনেট। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যাডিশনাল কথা। আপনি দেখেন ইফেক্ট বিগিনস উইথ 1 to 3 মিনিট এন্ড লাস্ট 30 to 60 মিনিট। আমি আবার 5 থেকে 10 মিনিট পরে রিপিট করতে পারি যদি ইসিজি অ্যাবনর্মালিটি পারসিস্ট করে। আর ডু নট মিক্স ক্যালসিয়াম উইথ সোডিয়াম বাইকার্বনেট ইন দ্য সেম আইভি লাইন বিকজ অফ দ্যাট। এইখানে হচ্ছে মেইন কথা প্রথম 2 লাইনের, পরের গুলো হচ্ছে অ্যাডিশনাল কথাবার্তা। আচ্ছা, আমরা এখন লাস্ট কোয়েশ্চেনে চলে আসছি। 30 years old chronic asthmatic female weighing 60 kg scheduled for fibroadenoma breast operation under general anesthesia. She needs to take high dose inhalation of the beclomethasone every day. আচ্ছা, স্টেরয়েডের একটা জিনিস আছে, সে কি হয়? হাই ডোজ বেক্লোমিথাসোন নিচ্ছে। What is your special consideration of the high dose beclomethasone therapy during perioperative period? আচ্ছা, আপনাকে ফার্স্টে যে কোনো হাই ডোজ স্টেরয়েডে আপনি যখন পেরিঅপারেটিভ স্টেরয়েড ডোজ অ্যাডজাস্ট করবেন, আপনাকে ফার্স্টেই জানতে হবে এটা মাইল্ড সার্জারি, মডারেট সার্জারি নাকি সিভিয়ার, মানে মাইল্ড, মডারেট, মেজর সার্জারি। কারণ স্ট্রেস রেসপন্স হিসাব করে আপনাকে স্টেরয়েডের ডোজটা সেভাবে করে দিতে হবে। তো এখানে কি বলেছে? ফাইব্রোঅ্যাডেনোমা ব্রেস্ট অপারেশন, এটা কিন্তু আপনার মোটামুটি একটা মাইল্ড বলতে পারি আমরা, মডারেট না, এটা একটা ছোট অপারেশন। তো এই ক্ষেত্রে আপনার স্টেরয়েডের ডোজটা কি হবে, মডারেটে কি হবে, মেজরে কি হবে, তিনটাই জানতে হবে আপনাদের। Name 3 drugs you would like to avoid during the perioperative period in this case. 3টা ড্রাগ আমি যেগুলো অ্যাভয়েড করবো পেরিঅপারেটিভ পিরিয়ডে এবং কেন অ্যাভয়েড করবো। What is the best way to avoid bronchospasm in this person? আচ্ছা, ব্রঙ্কোস্পাজম প্রিভেন্ট করার বেস্ট ওয়ে কি? আমরা ফার্স্টে দেখি স্পেশাল কনসিডারেশন কি। হাইড্রোজিনাল বেক্লোমিথাসোন 0.8 মিলিগ্রাম মে কজ
আচ্ছা, যেটা হয় কি হয়, যারা হাই ডোজ বেক্লোমিথাসোন মোটামুটি 3 মাসের বেশি সময় ধরে বা 3 উইকস এর বেশি টাইম যারা নেয়, এখানে টাইমটা বলে নাই, সে বলছে মিশন এভরিডে। আচ্ছা, ডিউরেশন বলে নাই, তার মানে এভরিডে নেয়, অনেকদিন ধরে নিচ্ছে। হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস সাপ্রেশন করে, হ্যাঁ, হাই ডোজ স্টেরয়েডের কারণে। এই সাপ্রেশনের কারণে যেটা হয়, সার্জারির সময় আপনার ইনঅ্যাডিকুয়েট কর্টিসল রেসপন্স, আমার তখন তো সার্জিক্যাল স্ট্রেস রেসপন্সের কারণে কর্টিসলটা বেশি লাগবে, কিন্তু ওই যে পিটুইটারি অ্যাক্সিস, হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস সাপ্রেসড আছে, সেই অ্যাডিশনাল স্টেরয়েডটা সে সাপ্লাই দিতে পারছে না, ফলে কি হয়, অ্যাডেনাল ক্রাইসিস ডেভেলপ করে, সিভিয়ার হাইপোটেনশন হবে, কার্ডিওভাস্কুলার কলাপস হবে। এই কারণে আপনাকে এক্সট্রা অ্যাডিশনাল স্টেরয়েড দিতে হবে। এটা আসলে একটা বইতে আছে, যেটা ফর মাইনর সার্জারি 25 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন আইভি অ্যাট ইন্ডাকশন। আমরা ইউজুয়ালি যেটা এখন করি, 100 মিলিগ্রাম আইভি স্ট্যাটই দিয়ে দিই হাইড্রোকর্টিসনে, অথবা 50 মিলিগ্রাম আইভি স্ট্যাট দিই। যেহেতু এটা একটা মাইল্ড সার্জারি, বইতে আছে যে মাইল্ডের ক্ষেত্রে 25 মিলিগ্রাম আইভি স্ট্যাট ইজ এনাফ। ঠিক আছে, ওকে। আর মডারেটের ক্ষেত্রেও হচ্ছে বলে যে স্ট্যাটের 25 বা 100 মিলিগ্রাম দিয়ে তারপরে 50 মিলিগ্রাম 6 আওয়ারলি করে মেনটেন করতে। ঠিক আছে, আর মেজর সার্জারির ক্ষেত্রে সাধারণত কি বলে যে হচ্ছে 50 মিলিগ্রাম 6 আওয়ারলি করে আপনার 48 to 72 আওয়ার্স কন্টিনিউ করতে স্টেরয়েডের ডোজটা। ঠিক আছে, এরপরে দেখেন কি কি ড্রাগ আমরা অ্যাভয়েড করবো। হিস্টামিন রিলিজিং যে কোনো ড্রাগ আমরা অ্যাভয়েড করবো। ঠিক আছে, মেইন কথা হচ্ছে আমার যে ড্রাগগুলো ব্রঙ্কোস্পাজম করার মিনিমাম চান্স আছে সেগুলো আমরা দিব না। আমরা জানি যে কোনো পেশেন্ট অ্যাজমার ক্ষেত্রে আমরা এনএসআইডি অ্যাভয়েড করি, বিটা ব্লকার অ্যাভয়েড করি, মরফিন প্যাথোডিন দেই না, এগুলো হিস্টামিন রিলিজের চান্স থাকে, তাই না? এর বদলে আমরা ফেন্টানিন দিতে পারি। অ্যাট্রোকোরিয়াম নিভাকোরিয়াম দেই না, ওদের ক্ষেত্রে হিস্টামিন রিলিজের চান্স থাকে। আচ্ছা, রোকুরোনিয়ামের চেয়ে আমার সিস্যাট্রাকুরিয়াম কিন্তু বেশি সেফ। ঠিক আছে, বাট রোকুরোনিয়ামও দেওয়া যায়। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা কোয়েশ্চেন বাকি, যেটা হচ্ছে বেস্ট ওয়ে টু অ্যাভয়েড ব্রঙ্কোস্পাজম ইন দিস পারসন। আচ্ছা, বেস্ট কি, প্রি অপারেটিভ ব্রঙ্কোডাইলেশন। আপনি যে কোনো এই ধরনের পেশেন্টকে যারা ইনহেলার কন্টিনিউয়াস নিচ্ছে বা স্টেরয়েড নিচ্ছে, এই ডোজ আপনি বন্ধ করতে বলবেন না, বরং অ্যাডিশন হয় আমার ঠিক অপারেশন ঢোকানোর আগে আমরা বলি যে একটু নেবুলাইজেশন করে নেওয়ার জন্য, বা যে সালবিটামল ইনহেলারটা সে নিচ্ছে সেটা 2 পাফ নিয়ে তারপরে হচ্ছে আমরা পেশেন্টকে আন্ডার করতে যাই। ঠিক আছে, 30 মিনিটস বিফোর। এরপরে যেটা হয়, এইসব যে কোনো ধরনের অপারেশনে আমরা এখন চেষ্টা করি অ্যাজমা সিওপিডি ধরনের পেশেন্টের ক্ষেত্রে বেস্ট অ্যানাস্থেটিক প্রসিডিউর হচ্ছে রিজিওনাল। ঠিক আছে, রিজিওনাল যদি করা যায়, যেহেতু ওর একটা ফাইব্রোডেনোমা, এই পেশেন্টকে আমরা যদি পেক্স ব্লক দিই, দ্যাটস পসিবল টু প্রসিড দ্য সার্জারি। হ্যাঁ, অ্যাভয়েড দ্য ইটিটিটি, এটাতে কি হয়, ব্রঙ্কোস্পাজমের চান্স সবচেয়ে বেশি থাকে। তো আমরা যেহেতু ছোট্ট একটা প্রসিডিউর, এক্ষেত্রে আমরা এলএমএ ইউজ করতে পারি। ওকে, দেন হচ্ছে ইনশিওর ডিপ অ্যানাস্থেসিয়া। আমার পেশেন্টকে ডিপ অ্যানাস্থেসিয়া মেনটেন করতে হবে, ডিপ প্লেনে ইন্টুবেট করতে হবে, ডিপ প্লেনে এক্সটুবেট করতে হবে, পেশেন্টকে স্ট্রেস দেওয়া যাবে না। ঠিক আছে, তারপর হচ্ছে ভোলাটাইল চয়েস যেটা আছে আমার হচ্ছে আইসোডেজ, আমরা ইউজুয়ালি বলি ইন্ডাকশন অ্যাভয়েড করতে, এগুলো রেসপিরেটরি ইরিটেশন করে, সো আমরা অ্যানাস্থেসিয়া মেনটেন করতে হবে, সেভোফ্লোরিন দিয়ে ইটস বেস্ট। বাট আপনি যদি আইসো দিয়ে মেনটেন করেন সেটাও ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে ইন্ডাকশন বা ইমার্জেন্সি যেটা আমরা এক্সটুবেশনের সময় আইসোফ্লোরিন যাতে কোনোভাবেই পেশেন্টকে না দেওয়া হয়, বেস্ট টু অ্যাভয়েড, উইচ ইজ এন সুইট নন পাঞ্জেন্ট। আচ্ছা, যাই হোক, এটা এটা কিন্তু আরেকটা যেটা ভালো, যেটা হচ্ছে সেভোফ্লোরিন ইটসেলফ আ ব্রঙ্কোডাইলেটর। ঠিক আছে, ওকে। অ্যাভয়েড হিস্টামিন রিলিজার, এটা আমরা আগেই বললাম যে হিস্টামিন রিলিজিং সব ড্রাগ আমরা অ্যাভয়েড করবো। প্রেফার কি, প্রোপোফল, রোকুরোনিয়াম, ডেকুরোনিয়াম। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আছে নিউরো রিফ্লেক্স সাপ্রেশন। আমরা ওই যে ইন্টুবেশন এবং এক্সটুবেশন যেটা বলছিলাম যে ডিপ প্লেনে করা ভালো, আমরা ইন্টুবেশন এক্সটুবেশন রিফ্লেক্স প্রিভেন্ট করার জন্য আমরা একটু লিগনোকেইন দিয়ে নিব 90 সেকেন্ড বিফোর ইন্টুবেশন বা এক্সটুবেশন। হাইপার অ্যাক্টিভ এয়ারো রিফ্লেক্সটা প্রিভেন্ট হবে। এতে ট্রানজিয়েন্ট স্টেরয়েড কভার হচ্ছে, গিভ 20 মিলিগ্রাম হাইড্রোকর্টিসন আইভি এট ইন্ডাকশন টু অপটিমাইজ ওভারঅল লাং এন্টি ইনফ্লামেটরি স্ট্যাটাস এন্ড প্রোটেক্ট হার হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস। ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি শেষ। দ্যাটস অল অ্যাবাউট গ্রুপ 1 এবং গ্রুপ 2। এটা হচ্ছে আসলে কি, আমরা অনেক কিছু এখানে যে কোয়েশ্চেন গুলো ছিল, কিছু এক্সট্রা কথাও ছিল যেটা আসলে আননেসেসারি বলবো না, যেটা আসলে ডিসকানেকশনের সাথে চলে আসে, সেজন্য আমি অ্যাড করেছি। আশা করি কোয়েশ্চেন গুলা ডিসকাশন আপনারা যারা করেছেন মোটামুটি সব ক্লিয়ার হয়েছে। আমি চেষ্টা করেছি ক্লিয়ারলি বুঝানোর। অনেক কোয়েশ্চেন নাই। আচ্ছা, এরপরে হচ্ছে গ্রুপ 3 এবং গ্রুপ 4 এর যে কোয়েশ্চেন আছে ডিসকাশনে, আমাদের পরবর্তী যে মেন্টর আছেন ডক্টর কামাল, উনি আপনাদের গ্রুপ 3 এবং গ্রুপ 4 এর কোয়েশ্চেন গুলো নিয়ে ডিসকাস করবেন। ঠিক আছে, কামাল ভাই। হুম, আচ্ছা আচ্ছা, বুঝলাম।
জি জি ভাইয়া, শুরু করেন। মাঠটাকে দেখা যাচ্ছে? হুম। তো আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে বলার কিছু নেই, মিত্র আপু সবকিছু সুন্দর করে বলেছে এবং সবকিছু সুন্দর করে প্রেজেন্ট করেছে। তো আমি জাস্ট দুই একটা কথা যোগ করব, যে আসলে মিড টার্মের প্রিপারেশন যখন আমরা নিয়েছিলাম আর কি, আমিও নিয়েছিলাম। তো নেওয়ার সময় আসলে সবসময় আমরা একটা ধোঁয়াশার মধ্যে ছিলাম, যে কিভাবে প্রিপারেশন নিব, কি পড়বো কি পড়বো না। আর প্রিভিয়াস কোশ্চেন গুলো যখন আমরা দেখছিলাম তখন আসলে বুঝতে পারছিলাম না যে কোনটা কোথা থেকে পড়বো। বাজারে গাইড বই অ্যাভেলেবেল আছে, কিন্তু গাইড বইগুলো আসলে কোনোটাই মিড টার্মের জন্য আর কি প্রিপেয়ার না। সব গাইড বইগুলো আসলে এফসিপিএস ফাইনাল পার্টের জন্য তৈরি করা, অথবা এমডি ফেজ বি, বি ফেজ এ ফেজ বি এর জন্য তৈরি করা, এবং গাইড বইগুলো কোশ্চেন সব ইলাবোরেট। ঠিক আছে। তো আসলে আমরা, আমাদেরকে গাইড করার জন্য কেউ ছিল না সেরকম। বড় ভাই যারা ছিল তারা বলতো জাস্ট পড়ে যাও, কেউ বলতো খুব সোজা করলেই হবে, কেউ বলতো খুব কঠিন। তো আসলে আমরা কেউই চাই না যে কোনো পরীক্ষাতেই আমরা সেকেন্ড টাইমে পাস করি। আমরা সবাই চাই আসলে যে একবারেই পাস করার জন্য। আর ফাইনাল পার্ট পরীক্ষাটা আসলে লাখের উপর নির্ভর করে। এসিপিএস ফাইনাল পার্ট আসলে কেউ একবারে পাস করে যায়, কারো দুই বা তিনবার লাগে। আর মিড টার্মটা কিন্তু আসলে আমাদের জন্য একটা সুযোগ। সুযোগ এই জন্য, এখন মিড টার্ম প্রিপারেশনে যদি আপনি ভালো করে নেন, তাহলে কিন্তু আপনার ফাইনাল পার্টের জন্য প্রিপারেশনটা অনেকটুকুই এগিয়ে যাবে। ঠিক আছে। মিড টার্মের প্রিপারেশনটা যদি আপনি ভালো করে নেন, তাহলে এসিপিএস ফাইনাল পার্টের প্রিপারেশনটার জন্য কিন্তু আপনার অনেকটুকু হেল্প হবে। আপনার পড়া 50% আগায় যাবে, আপনার পড়া মোর দেন 50% গোছানো হয়ে যাবে। আপনি জানেন যে বইয়ের কোথায় কি আছে, কোথা থেকে কি পড়তে হবে। এবং মিড টার্মের কোয়েশ্চেন এবং এসিপিএস ফাইনাল পার্টের কোয়েশ্চেনের মানে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো কিন্তু একই রকম। ঠিক আছে। সুতরাং আমরা কেউই চাই না, এবং আপনারাও নিশ্চয়ই চান না, যে আপনার একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে আপনারা পার পেয়ে যান। ঠিক আছে। আপনারা একবার না হলে দুইবার তিনবার দিলে যে কেউ আমরা পাস করে যাবে ইনশাল্লাহ। কিন্তু যদি আপনার প্রিপারেশনটা একটু স্ট্রাকচার বেরোতে হয়, আপনি যদি সত্যিকারে ভালোভাবে পড়ে ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন, তাহলে কিন্তু আপনার এটা নিজের জন্য যেমন ভালো হবে, আপনি যেমন একবারে পাস করে দিতে পারবেন, এবং আপনার পার্ট টুর জন্য অনেক হেল্প হবে। ঠিক আছে। তো এটাই আমরা চাই। তো তার জন্য জেনেসিস এবার আমাদের জন্য প্রথমবারের মতো এই মিড টার্ম অ্যানাস্থেসিয়া বাস এবার আমরা চালু করেছি। তো আশা করি আপনারা সবাই আমাদের সাথে সংযুক্ত হবেন, এবং আমাদের যাত্রাটা আশা করি খুব সুন্দর হবে। তো আমি ডক্টর মোহাম্মদ কামাল হোসেন। আমাদের হচ্ছে গিয়া বিসিপিএস এর লাস্ট, যে জুলাই 2026, তার হচ্ছে গিয়ে আমি কোয়েশ্চেন থ্রি এবং কোয়েশ্চেন ফোর এর একটা জাস্ট মডেল অ্যান্সার আপনাদের কাছে তুলে ধরবো, যে কিভাবে করে কোয়েশ্চেন গুলো আসে এবং তার অ্যান্সার গুলো আসলে কিভাবে দেওয়া উচিত। মানে কোয়েশ্চেন দেখে আসলে আমরা বুঝতে পারি না, দেখা যায় যে অ্যান্সার আসলে আমরা সবাই জানি, যেহেতু আমরা কাজ করি 2 বছর হয়ে গেছে। যারা মিডটার্ম দিবে তাদের পাস করে অ্যাটলিস্ট 1.5 বছর তো হয়েছে। সুতরাং অ্যান্সার গুলো আসলে আমরা সবাই জানি, বই আমরা সবাই পড়েছি, কিন্তু কিভাবে দিতে হবে, কিভাবে অ্যান্সার করতে হবে, এটা আসলে আমরা বুঝতে পারি না। তো সেটার জন্যই আর কি আজকের এই সেশনটা। তো প্রথমেই দেখেন, এখানে এসছে যে, আচ্ছা প্রথমে আমি বলে রাখবো একটা কথা, যে দেখেন, আপু বলছে একবারে যে আসলে এসএকিউ এর জন্য কিন্তু আমাদের টাইমিংটা খুবই গুরুত্বপূর্ণ, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে আমাদের আসলে এই যে 4 5 20 20টা কোয়েশ্চেন থাকে, আমাদের সময় হচ্ছে আমাদের হাতে 180। তো আপনি যদি ভাগ দেন, তাহলে প্রতিটা কোয়েশ্চেনের জন্য 9 মিনিট আছে। আর এক্সট্রা কিছু কারিকুলার বাদ দিলে আপনার প্রতিটা কোয়েশ্চেনের জন্য আসলে 8 মিনিট থাকে দেখার জন্য। ঠিক আছে। এই 8 মিনিটের মধ্যে আপনাকে কোয়েশ্চেনটা পড়তে হবে এবং অ্যান্সার করতে হবে। ঠিক আছে। তো প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আপনার হাতে সময় থাকবে 8 মিনিট। এই 8 মিনিটের মধ্যে আপনাকে কোয়েশ্চেন পড়তে হবে। কোয়েশ্চেনের যে লেভেল গুলো আছে, যে 1 2 3, ওগুলো করতে হবে, আপনাকে বুঝতে হবে এবং লিখতে হবে। ঠিক আছে। এবং মনে মনে আপনাকে মার্ক ডিস্ট্রিবিউশন গুলো করতে হবে, যে কোন কোয়েশ্চেনের জন্য আমি কতটুকু লিখবো। ঠিক আছে। তো আমি একটা সাজেশন দেবো আপনাদেরকে, যে আপনারা যখন কোয়েশ্চেনটা পড়বেন, মানে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে স্যাররা আমাদেরকে বলতো, যখন এই কোয়েশ্চেন হাতে পাবে সব সময় প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত একবার দেখবি। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আপনার এই কাজটা করা দরকার নেই, কারণ এই ক্ষেত্রে প্রথম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে গেলে আপনি যদি 1 মিনিট করে দেখেন, আপনার পুরো 5 মিনিট চলে যাবে। তো কোয়েশ্চেন হাতে পাওয়ার সাথে সাথেই আপনি দেখা শুরু করে দিবেন। এবং যে ক্ষেত্রে আমি বলবো যে আপনি প্রথমে কোয়েশ্চেনের ক্লিনিক্যাল সিনারিওটা আগে না দেখে, আপনি কোয়েশ্চেন আগে কোয়েশ্চেনের সাথে যে স্টেপ গুলো আছে এগুলো আগে দেখুন। ঠিক আছে। তাহলে আপনি বুঝবেন যে ক্লিনিক্যাল সিনারিওর সাথে আপনার কোয়েশ্চেনটা রিলেট করে কি। এমন অনেক কোয়েশ্চেন থাকে, দেখবেন যে আপনার ক্লিনিক্যাল সিনারিও দিয়ে রাখছে 3 4 লাইন, কিন্তু নিচে যে আপনার স্টেপ গুলো দিয়ে রাখছে স্যাররা,
সেই স্ট্রিম গুলোর সাথে সিনারিও ম্যাচ করে না। মানে সিনারিও দেওয়াতে সিনারিও দিছে, কিন্তু স্যারা জানতে চাচ্ছে জাস্ট অন্য কিছু। যেমন মনে করেন যে এই কোশ্চেনটা ধরেন যে a 29-year-old female admitted in ICU with malaria. She is agitated and multiple drugs are being used for making her calm and quiet. তাহলে what are the drugs can be used for sedation in this patient? Write two side effects of each drug. তো দেখেন এখানে কিন্তু যে পেশেন্টের বয়স কত, কেন ভর্তি আছে, কি কি ড্রাগ ইউজ করেছে, এগুলো কিন্তু কোনো ইম্পর্টেন্স বহন করে না। ঠিক আছে। তারপর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এক্সপ্লেন নিউরোলেটেড মেলিগন্যান্ট সিনড্রোম and what serious ECG change can occur with these drugs. ঠিক আছে, সুতরাং ক্লিনিক্যাল সিনারিওর সাথে আমার এই কোশ্চেনের কিন্তু খুব বেশি সম্পর্ক নেই। আপনি অনেক কোশ্চেনে পাবেন যে ক্লিনিক্যাল সিনারিওর সাথে কোশ্চেনের খুব বেশি একটা মিল নেই। সুতরাং সেই ক্ষেত্রে আমরা ক্লিনিক্যাল সিনারিও যে গভীর একটা বিশ্লেষণ থাকে, যে বয়স কত, ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, পেশেন্ট কি 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 সিনড্রোম নিয়ে আসছে, কি কি ফিচার নিয়ে আসছে, এবং এগুলো পরে আমরা সময় নষ্ট করবো না। আর যদি আপনি আগে কোশ্চেন গুলো পড়ে নেন, মানে স্টেম গুলো পড়ে নেন, তাহলে আপনি জানতে পারবেন যে আমাকে সিনারিওর মধ্যে কোন কোন জিনিসগুলো পিক করতে হবে। এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আচ্ছা, তো আমরা এই কোশ্চেনের উত্তরে চলে আসি যে হোয়াট ড্রাগস ক্যান বি ইউজ ফর সিডেশন ইন দিস পেশেন্ট। আচ্ছা, ইন দিস পেশেন্ট যে কোনো পেশেন্টের ক্ষেত্রে ইউজ করা যেতে পারে। সেই ড্রাগস গুলো হচ্ছে দেখেন আইসিতে যেগুলো আমরা ইউজ করি, যেমন ডেক্সমেথাসোনিন, প্রোপোফল, মিডাজোলাম, হ্যালোফিন। দেখেন কোশ্চেনের নাম্বার হচ্ছে 2। আবার টু সাইড এফেক্টস অফ দিস ড্রাগ, মানে আপনি যাকে নাম লিখলে পাবেন 1 নাম্বার, এবং প্রতিটা ড্রাগের দুটো করে সাইড এফেক্ট লিখে পাবেন 1 নম্বর। সুতরাং এখানে বাড়তি কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট 4টা ড্রাগ লিখে পাশে 2টা করে সাইড এফেক্ট লিখে। ডেক্সমেথাসোনিন এর সাইড এফেক্ট হচ্ছে হাইপোটেনশন অথবা ব্রাডিকার্ডিয়া এবং ড্রাইভিং। ব্রাডিকার্ডিয়া কম, হাইপোটেনশন গুলো কম হয়, সাথে ড্রাইভিং। প্রোপোফল, প্রোপোফল ইউজ করে আমরা জানি যে হয় হাইপোটেনশন এবং মাইক্রোটাল ডিপ্রেশন। এটা প্রোপোফল ইনফিউশন। ঠিক আছে, এটা লেখার প্রয়োজন নেই, কারণ এটা অনেক হাই ডোজে দিলে, অনেকদিন দিলে হয়। তো আপনি হাইপোটেনশন এবং মাইক্রোটাল ডিপ্রেশন এতটুকু লিখবেন। তারপরে হচ্ছে মিডাজোলাম। মিডাজোলাম দিলে কি হয়? রেসপিরেটরি ডিপ্রেশন এবং প্যারাডক্সিক্যাল এজিটেশন। আমি দেখেন প্রত্যেকটা সাথে 3টা করে দিচ্ছি, মানে কোশ্চেনে কিন্তু হচ্ছে 2টা করে, আপনি 2টা করেই লিখবেন। ঠিক আছে, আমি 3টা করে দিয়ে রাখছি জাস্ট যেন আর একটু মনে থাকে, ভুলে গেলে যেন ওই জিনিসটা মনে থাকে। ঠিক আছে, 2টা চাইলে কিন্তু 3টা দেওয়ার কোনো প্রয়োজন নেই, 3টা দিলে আপনি নাম্বার বেশি পাবেন এমনটা মনে করে কোনো কারণ। হ্যালোপেরিডল, হ্যালোপেরিডল যেটা হতে পারে আমাদের কিউটি প্রolongation এবং এক্সট্রা পিরিমিটাল সাইড। তারপরে আছে কোশ্চেনে যে এক্সপ্লেইন নিউরোলেপটিক মেলিগন্যান্ট সিনড্রোম, নাম্বার হচ্ছে 2। এবার দেখেন নিউরোলেপটিক মেলিগন্যান্ট সিনড্রোম বলছে এক্সপ্লেইন, এটা কিন্তু জানতে চায় না যে ডেফিনেশন অথবা সাইন সিমটম অথবা আমরা কিভাবে ডায়াগনোসিস করব অথবা ট্রিটমেন্ট। মানে নিউরোলেপটিক মেলিগন্যান্ট সিনড্রোমের আপনার একটা শর্ট অ্যান্সার লিখতে হবে। তাহলে এর আমাদের সবকিছু লিখতে হবে এবং নাম্বার হচ্ছে 2। তাহলে এখান থেকে আমাদেরকে ডেফিনেশন লিখতে হবে, ক্লিনিক্যাল ফিচার, ইনভেস্টিগেশন, ট্রিটমেন্ট সবই লিখতে হবে ছোট করে। তাহলে দেখেন ডেফিনেশন কি? Definition: it is a rare, life-threatening, idiosyncratic reaction to dopamine receptor blocking agent, যেমন antipsychotic drugs like haloperidol. Clinical feature কি? Fever, hypothermia, encephalopathy এবং vitals and instability. ইনভেস্টিগেশনে আমরা কি কি পাবো? জাস্ট পয়েন্ট গুলো, মেইন পয়েন্ট গুলো, কারণ নাম্বার হচ্ছে আপনাদের, আপনি সবকিছু লিখে শেষ করতে পারবেন। এটা প্রথম পোর্শন মনে হবে এটা নিয়ে আমি পুরো 2 পাতা বলি, 2 পাতা বলে ফেলার কিছু নেই। জাস্ট আপনি যদি 4টা পয়েন্ট লেখেন, আপনি অর্ধেক 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 করে এখানে 2 নাম্বার পেয়ে যাবেন। ইনভেস্টিগেশনের মধ্যে আমরা পাবো এলিভেটেড সিপিকে, লিউকোসাইটোসিস এবং রিজিডিটি। আর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট হচ্ছে স্টপ অফেন্ডিং ড্রাগ, সাপোর্টিভ কেয়ার, অ্যাক্টিভ কুলিং বাই আইভি ফ্লুইডস। তারপর আমরা ড্যান্টোলিন ইউজ করতে পারি অথবা ব্রোমোক্রিপ্টিন ইউজ করতে পারি, কিছু বেনজোডাইজিপাম, এন্ড ওয়াচ ফর এপিআই এন্ড রhabdominalysis। তাহলে দেখেন আমরা এক্সপ্লেন নিউরোলেটিক মেলিগন্যান্ট সিনড্রোমের মধ্যে আমরা কিন্তু 4টা পয়েন্টে চলে আসছি, সবগুলোর মধ্যে অল্প অল্প কিছু করে আমরা লিখেছি। সুতরাং এখানে কিন্তু আমাদের পুরো নাম্বার পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আমরা যদি ডেফিনেশন, ক্লিনিক্যাল ফিচার লিখতে যদি দেখা গেলো আমাদের 8 মিনিট সময় চলে গেছে, তাহলে কিন্তু আপনি সবগুলো লিখতে পারবেন। যদি অর্ধেক লেখেন তাহলে কিন্তু অর্ধেক নাম্বারই পাবেন। কিন্তু যদি আপনি কি কি লিখতে হবে এটা যদি আগে থেকে আপনি ঠিক করে নেন এবং বুঝতে পারেন, তাহলে কিন্তু আপনি পুরো মার্কসে তুলতে পারেন। লাস্ট কোয়েশ্চেন, হোয়াট সিরিয়াস ইসিজি চেঞ্জ ক্যান অকার উইথ দিস ড্রাগস। যদি আমরা হ্যালোপেরিডল দেই, তাহলে এই ড্রাগের ক্ষেত্রে আমাদের কোন কোন ইসিজি চেঞ্জ করতে পারে? দেখেন নাম্বার কিন্তু 1, সুতরাং আপনি 2টা বা 1টা চেঞ্জ লিখতেই হতে পারে। এখানে সেখানে হ্যালোপেরিডল ইম্পর্টেন্ট। তাহলে কি হতে পারে? কিউটি ইন্টারভাল প্রolongation, risk of torticollis de pointes and sudden cardiac death.
ঠিক আছে, এখানে সাডেন কার্ডিয়াক ডেথ লেখাটা কোনো দরকার নেই। তো যেটা জানতে চেয়েছে যে হোয়াট ইসিজি চেঞ্জ, ইসিজি চেঞ্জ আমাদের হতে পারে কিউটি প্রলঙ্গেশন, কিউটি প্রলঙ্গেশন থেকে আমাদের টর্সাইটিস ডি পয়েন্টিস। আচ্ছা, এবার আসি আমাদের নেক্সট কোয়েশ্চেন 3B। এখানে বলেছে যে a mechanically ventilated patient shows a sudden rise in peak inspiratory pressure। মানে একটা পেশেন্ট মেকানিক্যালি ভেন্টিলেটেড হচ্ছে, এটা কিন্তু কোনো বলে নেই যে এটা কি আইসিইউ তে হচ্ছে নাকি আমাদের ওপিতে হচ্ছে। বলছে লিস্ট 6 পসিবল কজ এবং ডেসক্রাইব ওয়ান bedside maneuver to help differentiate between increased airway resistance and decreased lung function। ওকে, তাহলে এখানে 6টা পসিবল কজ বলছে, 6টা কজের জন্য নাম্বার হচ্ছে 3। আপনি 6টা কজ যদি লিখতে পারেন তাহলে 3 নাম্বার পেয়ে যাবেন, একদম অঙ্কের মতো। দেখেন, 6 পসিবল কজ হচ্ছে প্রথমে আমরা জানি যে রাইজ এয়ারওয়ে পেশেন্ট কাছে কি আছে, যেমন কিং অথবা অবস্ট্রাক্টেড টিউব অর পেশেন্ট বাইটিং অন ইট। আপনি এখানে কিং অর অবস্ট্রাক্টেড টিউব লিখলেই হবে, পেশেন্ট বাইট লেখার তার প্রয়োজন নেই, কারণ আপনার সময় চলে যাবে। ঠিক আছে, বেশি সময় আমরা দেবো না। তারপর সিক্রেশন অথবা মিউকাস প্লাগিং অর ব্লাড ক্লট ইন এয়ারওয়ে টিউব, যেটা ব্রঙ্কোস্পাজম, এন্ডোব্রঙ্কিয়াল মাইগ্রেশন অফ দ্য টিউব, পেশেন্ট অর ভেন্টিলেটরি ডিসিনক্রোনিক বা অ্যাসিনক্রোনিক, যেমন কফিং, স্ট্রেনিং অর লাইট অ্যানেস্থেসিয়া। নিউমোথরাক্স হলে হতে পারে, বিশেষ করে টেনশন নিউমোথরাক্স উইচ ইজ অ্যান ইমার্জেন্সি। এবং ডিক্রিজড লাং কমপ্লায়েন্স মে বি ডিউ টু পালমোনারি এডিমা, এআরডিএস, অ্যাবডোমিনাল ডিস্টেনশন। ঠিক আছে, এই 6টা পসিবল হচ্ছে। আপনি দেখা গেল যে ডিক্রিজ লাং কমপ্লেক্স মনে করতেছেন, আপনি জাস্ট পালমোনারি এডিমা অথবা এআরডিএস দিয়ে দিলেন তাহলেও হবে। ঠিক আছে, অথবা পেশেন্ট ভেন্টিলেটর ডিসিজ করে মনে করতেছে না, আপনারা এখানে কফিং অথবা স্ট্রেনিং অথবা লাইট অ্যানেস্থেসিয়া দিয়ে দিলেও কজের মধ্যে চলে আসে। এবার হচ্ছে বেড সাইড মেনু। বেড সাইড মেনু আবার আপনার এভাবেও দিতে পারেন অথবা এভাবে ছক ছক আকারে দিতে পারেন। ঠিক আছে, এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব বিটুইন ইনক্রিজড এয়ারওয়ে রেজিস্ট্যান্স এবং ডিক্রিজড লাং কমপ্লেক্স। প্রথমে আমরা করবো কি, ইন্সপিরেটরি হোল্ড টু মেজার প্লাটু প্রেশার অ্যান্ড কম্পেয়ার উইথ পিক প্রেশার। প্লাটু প্রেশার এবং পিক প্রেশার মধ্যে আমরা ডিফারেন্সিয়েট করার জন্য আমরা ইন্সপিরেটরি হোল্ড করব। যদি পিক ইন্সপিরেটরি প্রেশার, পিআইপি দ্বারা পিক ইন্সপিরেটরি প্রেশার দিচ্ছি, যদি পিক ইন্সপিরেটরি প্রেশার বাড়ে এবং প্লাটু প্রেশার নর্মাল থাকে এবং ওয়াইড পিআইপি টু পি প্লাটু গ্যাপ থাকে, তাহলে বুঝতে পারবো আমরা এটা ডিউ এয়ারওয়ে অথবা সার্কিট প্রবলেম, মানে ব্রঙ্কোস্পাজম অথবা সিক্রেশন অথবা কিংস ফ্লু। ওকে, আর যদি হয় পিআইপি ঠিক আছে এবং পিপ্লেটি, সরি পিআইপি এবং প্লাটু প্রেশার বোথ ইনক্রিজ টুগেদার, দুইটাই যদি বেড়ে যায়, তাহলে আমাদের এটা হচ্ছে লাং চেস্ট অথবা অ্যাবডোমিনাল প্রবলেম, মানে ডিউ টু ডিক্রিজ লাং কমপ্লেক্স, যেমন নিউমোথরাক্স অথবা ইডিমা অথবা ডিস্টেনশন। এটা আপনি এভাবে করে লিখতে পারেন। আর যেহেতু 2 নাম্বার আছে, আপনি যদি ছক করে দেন আরো সুন্দর। ছক করে আপনি এইভাবে দিতে পারেন যে ইন্সপিরেটরি হোল্ড, এভাবে ইন্সপিরেটরি হোল্ড মেজার পি প্লাস এন্ড কম্পেয়ার টু পি। এখানে আমাদের পিপ আপ মানে পিপ বাড়লো, পিপ প্লাস লো, তাহলে ওয়াই পিপ টু প্লাটু গ্যাপ, এয়ারওয়ে সার্কিট প্রবলেম, রেজিস্ট্যান্স, তাহলে ব্রঙ্কোস্পাজম, সিক্রেশন, কিং অথবা বিচেন টিউব, মানে ডিউ টু আমাদের ইনক্রিজ এয়ারওয়ে। আর যদি আমার পিপ এবং প্লাটু বোথ আপ যদি দুইটাই বাড়ে, তাহলে গ্যাপটা হবে আনচেঞ্জ। লাং এবং চেস্ট ওয়াল অথবা অ্যাবডোমিনাল কমপ্লায়েন্সের জন্য, ডিক্রিজ কমপ্লেক্সের জন্য আমাদের এই দুইটি প্রেশারটাই বাড়ে। তাহলে এখানে কজ কি, নিউমোথরাক্স, পালমোনারি এডিমা, অ্যাবডোমিনাল ডিস্টেনশন। তো ইন্সপিরেটরি হোল্ড করে দুইটা প্রেশার দেখে আমরা জিনিসটা খুব সুন্দর করে ডিফারেন্সিয়েট করতে পারি। এবং 2 নম্বরের জন্য যে কোনো একটা দিলেই হবে, দুটোই দিতে যাবে না। আচ্ছা, এবার 3C ক্লিনিক্যাল সিনারিও। দেখেন, এখানে যদি আমরা সিনারিও গুলো পড়ে নিই, যে why the patient's position is significant concern for anesthesiologist during ERCP, what is the shared airway challenge in this scenario, and mention 2 common specific complication during ERCP। ঠিক আছে, সুতরাং দেখেন আমি যদি কোশ্চেনটা পড়ি তাহলে কিন্তু আমাদের ক্লিনিক্যাল সিনারিও পড়া মানে খুব বেশি একটা প্রয়োজন নেই। দেখেন, আমাদের অ্যানেস্থেসিওলজিস্টের জন্য ইআরসিপি পজিশনের কি প্রয়োজন সেটা তো আমরা জানি, তার জন্য কি সিনারিও পড়ার কোনো প্রয়োজন নেই। তারপর সিনারিওটা আমরা পড়ি যে a 72-year-old female with obstructive jaundice and BMI of 34 is scheduled for an ERCP under deep sedation। ঠিক আছে, ওদের পজিশনে সিগনিফিকেন্সের জন্য নাম্বার হচ্ছে 1। কি কি করতে পারে, তাহলে 1 নম্বরের জন্য আমরা খুব বেশি কথা লিখব।
দুইটা তিনটা পয়েন্ট লিখলেই হবে। প্রথমে হচ্ছে কি প্রোন অর সেমি প্রোন অথবা লেফট ল্যাটেরাল অন এ ফিক্সড টেবিল, ঠিক আছে, হেড অফেন টার্ন অ্যাওয়ে। সো এটার কাজ কি, আমাদের লিমিটস এয়ারওয়ে অথবা ফেস এক্সেস, ফেস অ্যাসেস, মানে আমাদের এয়ারওয়ে লিমিটেশন করে। আমরা পেশেন্টের এয়ারওয়ে কাছে যেতে পারি, ঠিক আছে। এয়ারওয়ে রেস্কিউ ডিফিকাল্ট ইফ অবস্ট্রাকশন বা ডিস্যাচুরেশন, মানে পেশেন্টের যদি যে কোনো কারণে ডিস্যাচুরেশন হয় অথবা এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, আমাদের পেশেন্টের এয়ারওয়ে রেস্কিউ করতে ডিফিকাল্টি হয়। প্লাস এই পেশেন্টের ক্ষেত্রে যেটা স্পেসিফিক সেটা হচ্ছে অবেসিটি প্লাস ফুল স্টোমাটাইটিস, যেহেতু কি পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস আছে এবং ডুওডেনাল ইনস্ট্রুমেন্টেশন হবে। সো রেইজেস অ্যাসপিরেশন এন্ড হাইপোভেন্টিলেশন। এই তিনটা কথা লিখে 1 নম্বর পেজ। এরপর আছে হোয়াট ইজ দ্য শেয়ার্ড এয়ারওয়ে চ্যালেঞ্জ ইন দিস সিনারিও। তাহলে এই সিনারিওর ক্ষেত্রে শেয়ার্ড এয়ারওয়ে, তাহলে এখানে ক্ষেত্রে আমাদের সিনারিওটা পড়তে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের সিনারিওটা পড়তে হবে। হোয়াট ইজ দ্য শেয়ার্ড এয়ারওয়ে চ্যালেঞ্জ ইন দিস সিনারিও, এই সিনারিওর ক্ষেত্রে শেয়ার্ড এয়ারওয়ে চ্যালেঞ্জ কি কি আছে দেখুন। Endoscope occupies oropharynx or upper esophagus, while anesthesiologist must protect the same airway. মানে আমরা এখানে সেম এয়ারওয়ে শেয়ার করতেছি, ঠিক আছে। Reduced access for jaw thrust and airway maneuver. Obstruction can't be fixed without interrupting the scope. যদি কোনো কারণে পেশেন্টের এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়, তাহলে আমাদের এন্ডোস্কোপিস্ট যে স্কোপটা ঢুকাইছে আমাদের ইসোফেগাসের মধ্যে দিয়ে, সেটাতেও তাকে হ্যাম্পার দেবে, ঠিক আছে। সুতরাং সে যতক্ষণ তার স্কোপটা বের না করতেছে অথবা সেই সেটাকে ইন্টারাপ্ট না করতেছে, আমরা আমাদের এয়ারওয়েটাকে ঠিকভাবে ম্যানুভার করতে পারবো। দেন তারপর আর কি হতে পারে, সিক্রেশন, ইনসাফিসিয়েন্ট এয়ার অথবা রিফ্লাক্স, রেইজ অ্যাসপিরেশন রিস্ক, স্পেশালি ইন কেস অফ ফ্লো and close coordination needed. May be ready to convert to secured airway or intubation if necessary. মানে আমাদের সাথে এবং এন্ডোস্কোপিস্টের সাথে একটা কোঅর্ডিনেশন থাকতে হবে সবসময়। এবং এক্ষেত্রে সব থেকে যেটা চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা যদি এয়ারওয়ে ইনস্ট্রুমেন্টেশন করতে যাই, তাহলে তাদেরকে ছাড় দিতে হবে। মানে তারা দেখা যেতে কোনো একটা ডিফিকাল্ট পজিশনে আছে, কোনো একটা জিনিস লাইগেট করতেছে, অথবা কোনো একটা জিনিসে তারা কটারি করতেছে, অথবা তারা কোনো একটা প্রসিডিউরে মানে ডিফিকাল্ট কন্ডিশন আছে, সেই সময় যদি আমরা বলি যে আমরা এখন ইন্টিগ্রেট করবো অথবা আমাদের এখানে এয়ারওয়েটা ছেড়ে দিতে হবে, সেক্ষেত্রে তারা বিপদে পড়বে। So, এটা হচ্ছে একটা শেয়ার এয়ারওয়ে চ্যালেঞ্জ। মেনশন টু কমন স্পেসিফিক কমপ্লিকেশনস ডিউরিং ইয়ারসিপ এর ক্ষেত্রে দুইটা কমন স্পেসিফিক কমপ্লিকেশন, এখানে কিন্তু নাম্বার হচ্ছে 2। সুতরাং 2 নম্বরের ক্ষেত্রে কিন্তু দুইটা কমপ্লিকেশন দিয়ে দিলে হবে না, একটু বিস্তারিত দিতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হাইপোক্সিয়া অথবা এয়ারওয়ে অবস্ট্রাকশন, যেহেতু ডিফিকাল্ট এবং শেয়ার্ড এয়ার এবং প্রোন পজিশন অবস্ট্রাকশন। তো হাইপোক্সিয়াটা কেন হচ্ছে এটা আমরা বলে দিই, ডিফিকাল্ট অর শেয়ার্ড এয়ারওয়ে, প্রোন পজিশন এবং অবস্ট্রাকশন। অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস, ডিলেড গ্যাস্ট্রিক এমটাইম, ডিপসিলেশন, প্রোন পজিশন। অ্যাসপিরেশন কি কি কারণে হতে পারে, যেহেতু অবেস পেশেন্ট আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিস তার কারণ, তাহলে ডিলেড গ্যাস্ট্রিক এমটাইম, ডিপসিলেশন, প্রোন পজিশন। আরো কি কি কমপ্লিকেশন হতে পারে, পোস্ট জিআরপি প্যানক্রিয়াটাইটিস, কোলাঞ্জাইটিস, ব্লিডিং, ডুওডেনাল পারফোরেশন, সেটা তাদের কমপ্লিকেশন। আমাদের কমপ্লিকেশন বলবো এই দুইটা, হাইপোক্সিয়া এবং অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস। হাইপোক্সিয়া অথবা এয়ারওয়ে অবস্ট্রাকশন কেন হতে পারে, যেহেতু ডিফিকাল্ট শেয়ার্ড এয়ারওয়ে, প্রোন পজিশন, অবেসিটি। অ্যাসপিরেশন অফ গ্যাস্ট্রিক কন্টেন্টস কেন হতে পারে, যেহেতু ডিলেড গ্যাস্ট্রিক এমটাইম, ডিপসিলেশন, প্রোন পজিশন। নেক্সট কোশ্চেন। আচ্ছা, ক্লিনিক্যাল সিনারিও, a 37-year-old non-asthmatic male is for cervical nerve block excision and a biopsy under GA. DECIS. এখানে কথা লিখতে ইম্পর্টেন্ট, DECIS. Free of mild bronchi, both lung. Melanopathic class. তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। 37-year asthmatic patient হবে কি সার্ভাইকাল নিউরো এক্সিশন আন্ডার জিএ, এটা একটা ডেকেস। ফ্রি অফে আমরা পাইছি মাইল্ড রঙ্কা ইন বোথ লাংস এবং তার মেলানথেটিক ক্লাস। Question হচ্ছে, what do you mean by difficult airway? How can you minimize his airway instrumentation and name the bedside test for airway assessment? দেখুন, প্রথম কোশ্চেন যেটা আছে, হোয়াট ডু ইউ মিন বাই ডিফিকাল্ট এয়ারওয়ে, সুতরাং আমাদেরকে ডিফিকাল্ট এয়ারওয়ে ডেফিনেশন জানতে হবে বা বলতে হবে। দেখেন স্মিথে ডিফিকাল্ট এয়ারওয়ে ডেফিনেশন এরকম দেওয়া আছে, ডিফিকাল্ট এয়ারওয়ে,
ঠিক আছে, বলছে যে দেয়ার আর নো এগ্রি ডেফিনেশনস অফ ডিফিকাল্টি বাট ফলোইং আর অফ ভ্যালু। মানে এখানে বলে দিচ্ছে যে কোনো আমাদের নির্দিষ্ট ডেফিনেশন নাই, কিন্তু এগুলো আমাদেরকে জানতে হবে কি, যে ডিফিকাল্টি ইন ফেস ভেন্টিলেশন, ডিফিকাল্টি ইন সুপারগোটিক ডিভাইস ইনসার্শন, ডিফিকাল্টি ইন ল্যারিঙ্গোস্কোপি, ডিফিকাল্ট ট্র্যাকিং ইন্টিগ্রেশন, নিচে আরো আছে। ঠিক আছে, তো এত বড় ডেফিনেশন তো আমরা 1 নম্বর জন্য দিতে পারবো। 1 নম্বর জন্য আমরা যে ডেফিনেশনটা লিখবো সেটা হচ্ছে এরকম, যে এ সিচুয়েশন where a conventionally trained anesthesiologist has difficulty with face mask ventilation, oxygenation, and/or tracheal intubation, which includes supraglottic airway placement or surgical airway access when needed. 1 নম্বর ডেফিনেশন হয়ে গেল। 2 নম্বর কোয়েশ্চেন কি, হাউ ক্যান ইউ মিনিমাইজ হিজ এয়ারওয়ে ইনস্ট্রুমেন্টেশন। দেখেন এয়ারওয়ে ইনস্ট্রুমেন্টেশন মিনিমাইজ করা আমাদের এখানে কস্টটা কি, কষ্টটা হচ্ছে যেহেতু পেশেন্টের অ্যাজমা আছে, সুতরাং আমরা এটা চাইবো যে অ্যাজমা থেকে আমাদের পরবর্তীতে ব্রঙ্কোস্পাজম হওয়ার চান্স। সুতরাং এই ব্রঙ্কোস্পাজমটাকে প্রিভেন্ট করার জন্য আমরা চাবো যে পেশেন্ট যেন এয়ারওয়ে ইনস্ট্রুমেন্টেশন না হয়। এবং পেশেন্টের আমরা আগে থেকে জানি যে পেশেন্টের ম্যালামপ্যাথি ক্লাস 3, যেহেতু ম্যালামপ্যাথি ক্লাস 3 সুতরাং এটা ডিফিকাল্ট ইন্টিগ্রেশন হতে পারে। সুতরাং আমরা আগে থেকেই চাইবো যেন পেশেন্টের এয়ারওয়ে ইনস্ট্রুমেন্টেশন খুব মিনিমাইজ। এটাই আমরা কি কি ভাবে করতে পারি। প্রথমেই হচ্ছে এই পেশেন্টের পজিশনিং করে নেবো প্রপারলি। আমরা আগে কি করবো, আমরা ভিডিও ল্যারিঙ্গোস্কোপি আমরা চেষ্টা করবো প্রথমেই আমরা ভিডিও ল্যারিঙ্গোস্কোপ দিয়ে পেশেন্টটাকে ইন্টিউবেট করা। আগে থেকে আমরা এডেম এবং সুপারগুটিক এয়ারওয়ে তৈরি রাখবো, এবং আমরা চাইবো যে আগে থেকে যেন একজন সিনিয়র অ্যানেস্থেসিওলজিস্ট আমাদের সাথে থাকে। ঠিক আছে, সুতরাং এভাবে মনে করতে হবে না, লিখতে হবে এভাবে যে কনসিডার এ সুপারগুটিক এয়ারওয়ে ইনস্টিড অফ ইটুইং ইট সার্জারি অর পেশেন্ট। মানে যদি আমাদের সার্জন মানে সার্জারিটা অ্যালাউ করে, যদি আমাদের টাইমটা খুব কম, ঠিক আছে, তাহলে আমরা এলএমইটাকে প্রিফার করবো ইনস্টিটিউট অফ এন্ডোট্রাকিয়াল টিউব। আচ্ছা, ইউজ ভিডিও ল্যারিঙ্গোস্কোপি ইন দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট ফর ভেসিকুলার টিউব। মানে প্রথমে যে ম্যাসিনটোস দিয়ে করবো সেরকম প্রথমে ভিডিও ভিডিও ল্যারিঙ্গোস্কোপি করবো, আমরা চান্স নিবো যেহেতু অ্যাজমাটিক পেশেন্ট ম্যালামপ্যাথিক। ঠিক আছে, তারপরে কি করবো, এডুকেট ডেপথ অফ অ্যানেস্থেসিয়া এন্ড মাসল রিল্যাক্সেশন বিফোর ল্যারিঙ্গোস্কোপি। ল্যারিঙ্গোস্কোপি করার আগেই আমরা এডুকেট ডেপথ অফ অ্যানেস্থেসিয়া এন্ড মাসল রিল্যাক্সেশন করে নিই। এতে আমাদের লাভ কি হবে, আমাদের ল্যারিঙ্গোস্কোপিকের যে রিফ্লেক্সটা আছে সেটা ব্লান্ট হবে এবং ব্রঙ্কোস্পাজমে ডিস্টার্ব কমে যাবে। তারপর লিমিট অ্যাটেন্স টু 2 to 3 and escalate early to difficult airway plan and most experience। মানে প্রথমে আমি পারলাম না, তাহলে আমি আগে ছেড়ে দেবো, আগে আমার সিনিয়র অ্যানেস্থেসিস্টকে করতে দেবো। অপটিমাইজ অ্যাজমা কন্ট্রোল প্রি অপ, মানে প্রি অপেই আমি ব্রঙ্কোডাইলেটর অথবা চেস্ট প্লে, এটা অবশ্য এটার মধ্যে আসবে না, মানে মিনিমাইজিং এয়ারওয়ে ইনস্ট্রুমেন্টেশন এর মধ্যে লাস্টের অপশনটা আসবে না। জাস্ট আমি এটা দিছি, যদি ফার্দার পরের বার এখানে যদি অন্য কিছু আসলো যে কিভাবে প্রিপারেশন নিবা, সেক্ষেত্রে এটা আসবে। ঠিক আছে, সুতরাং অ্যান্সারটা আমাদের এই প্রথম 4টা পয়েন্ট দিলেই হবে। দেন নেক্সট হচ্ছে কি, যে বেডসাইড এয়ারওয়ে অ্যাসেসমেন্ট টেস্ট। তো বেডসাইড এয়ারওয়ে অ্যাসেসমেন্ট টেস্ট নাম্বার হচ্ছে 2.5। ঠিক আছে, সুতরাং আমরা যদি পাঁচটা দিই অ্যাসেসমেন্ট টেস্ট তাহলেই হবে, এটা কিন্তু ডিসপ্লেতে দিয়ে দেবে, 5টা নাম দিলেই হয়ে যাবে। ঠিকই আছে, যে প্রথমে ম্যালামপ্যাথি ক্লাসিফিকেশন, মডিফাইড ম্যালামপ্যাথি ক্লাসিফিকেশন, হাইড্রোমেন্টাল ডিস্টেন্স, মাউথ ওপেনিং or interstitial gap, neck movement or appendicular extension, upper lip bite test এবং instrumental distance। এগুলো হচ্ছে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট টেস্ট। নেক্সট কোয়েশ্চেন, এ 29-year-old নন অ্যাজমাটিক লিডি। দেখেন অ্যাজমা থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আছে, ঠিক আছে, অ্যাজমা ব্রঙ্কোস্পাজম এগুলো কিন্তু তাদের খুব ফেভারিট। A 29-year-old non asthmatic lady scheduled for surgery for a nevus on her upper lip. Soon after induction, respiratory rate rose to 24 per minute with wheezing and saturation fall. So what is the phenomena? আমরা ইন্ডাকশন করলাম, ইন্ডাকশন করার পরে পরে রেসপিরেটরি রেট বেড়ে গেল 24 পার মিনিট, হুইজিং হলো, স্যাচুরেশন হলো, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ব্রঙ্কোস্পাজম। দেখেন নাম্বার কিন্তু 0.5, সুতরাং আপনি মানে যত কম সময় লিখতে পারেন, মানে অর্ধেক টাইমে লিখতে পারলে আপনি নাম্বার পেয়েছেন। আচ্ছা, হোয়াট মাইট বি দ্য পসিবল ফাইন্ডিং ইভেন আফটার মেকানিক্যাল ভেন্টিলেশন। 2 নাম্বার, এটা বেশি লিখতে হবে। হাউ উইল ইউ ম্যানেজার আর। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে কি আমাদের স্মিথে আমাদের একটা চ্যাপ্টার আছে,
চ্যাপ্টারটার নাম হচ্ছে যে ম্যানেজমেন্ট অফ ক্রিটিক্যাল ইনসিডেন্টস। ওখানে কিন্তু ব্রঙ্কিস পসামটা ওখানে অনেক ক্রিটিক্যাল ইনসিডেন্টস ম্যানেজমেন্ট খুব সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে। তো দেখেন এখানে কোশ্চেন হচ্ছে হোয়াট মে বি দ্য পসিবল ফাইন্ডিং ইভেন আফটার মেকানিক্যাল ভেন্টিলেশন। তো পসিবল ফাইন্ডিং গুলো এখানে দেওয়া আছে। কিন্তু দেখেন আড়াই নাম্বারে 2 নাম্বার যদি কিন্তু আপনি 2 আর 2.5 4.5 নাম্বার যদি কিন্তু আপনি পুরো জিনিসটা লিখতে পারবেন। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা লিখবেন এবং কোনটা লিখবেন। সেটার জন্য যেটা ফিনোমেনা তো কি, সেটা হচ্ছে অ্যাকুট ইন্টারপ্রেটিভ ব্রঙ্কোস্পাজম ফাইন্ডিং ডেসপাইট ভেন্টিলেশন। তো ভেন্টিলেশন থাকা অবস্থা ফাইন্ডিং এটা হচ্ছে কি, হাই পিক এয়ারওয়ে প্রেশার উইথ নর্মাল টু লো প্লাটিং প্রেশার। তাহলে এয়ারওয়ে প্রেশার থাকবে আমাদের হাই এবং পেটি প্রেশার থাকবে নর্মাল টু লো। প্রলং এক্সপিরেটরি ফেস and audible wheeze on auscultation. Persistent hypoxia despite ventilation. ভেন্টিলেশন হওয়ার পরে আমাদের পারসিস্টেন্ট হাইপোক্সিয়া থাকবে। এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে ডাইজিং ইটিসিউ2 উইথ শার্প ফিন ক্যাপনোগ্রাফ। ইটিসিউ2 মানে ক্যাপনোগ্রাফটা কিরকম দেখতে হবে, এটা শার্প ফিন ক্যাপনোগ্রাফ। ডিফিকাল্টি ডেলিভারি সেট টাইডাল ভলিউম মানে এয়ার ট্রাফিক। ঠিক আছে, আমরা যদি সেট টাইডাল ভলিউম দিব, এই টাইডাল ভলিউমটা আমাদের অ্যাচিভ করবে। আমরা যদি 500 ml টাইডাল ভলিউম দিয়ে দেখা যাবে যে 350 বা 400 ml টাইডাল ভলিউম অ্যাচিভ করছে বা সেটুকু অ্যাচিভ করছে না। তো আমরা এই ফাইন্ডিং গুলো পাবো কি, হাই পিক এয়ারওয়ে প্রেশার, প্রলংড এক্সপিরেটরি ফেস, পারসিস্টেন্ট হাইপোক্সিয়া এবং শার্প ফিন ক্যাপনোগ্রাফ এন্ড ডিফিকাল্টি ডেলিভারিং সেট টাইডাল ভলিউম। এই 5টা পয়েন্ট দেখতে 4 নাম্বার পেয়েছে। ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টের জন্য এখানে দেখেন কতটুকু আছে ইমিডিয়েট অ্যাকশন, মানে পুরো 5টা লাইন। মানে আই নাম্বারের জন্য কিন্তু আপনি যদি এত পুরোটুকু লিখতে চান তাহলে কিন্তু আসলে ফুলে উঠতে পারবে, যা সময় সময়ের সাথে ফুলে উঠতে পারবে। সুতরাং আপনাকে টু দা পয়েন্ট লিখতে হবে। কি লিখতে হবে, কল ফর হেল্প, 100% অক্সিজেন, ডিপেন অ্যানেস্থেসিয়া। মানে এক লাইনে আপনি 3 লাইনের কাজ করতে হবে। কল ফর হেল্প, 100% অক্সিজেন, ডিপেন অ্যানেস্থেসিয়া, আইদার বাই ইনকেস ভোলাটাইল অর এক্সক্লুড লাইট অ্যানেস্থেসিয়া বা মেকানিক্যাল ট্রিটমেন্ট। তারপরে ব্রঙ্কোডাইলেটর দিকে কি, নেবুলাইজড salbutamol or IV salbutamol or ammonopylline if severe. Then consider IV magnesium sulfate and IV hydrocortisone or steroid. এখানে ডোজ গুলো দিয়ে দিতে পারলে আরো ভালো, হাইড্রোক্লোরিন 50 মিলিগ্রাম। ওকে। Then if refractory IV or IM adrenaline and manual ventilation to feel compliance, allow expiratory time, check tube position or pedals. ঠিক আছে, দেখেন এখানে এখানে আপনার হাইড্রোক্লোরিন 4 মিলিগ্রাম পার কেজি, আপ টু আপনার ম্যাক্সিমাম 200 মিলিগ্রাম দিতে পারে। ঠিক আছে, সুতরাং এইভাবে করে আপনাদেরকে বুঝতে হবে যে আপনি কোন কোশ্চেন অ্যান্সার কতটুকু কিভাবে দিবেন। আপনি শুধু পড়ে গেলেন আর পরীক্ষা হলে আসলে আপনি কতটুকু লিখবেন এটা চিন্তা করতেই আপনার 1 মিনিট চলে যাবে। ঠিক আছে, সুতরাং আপনাকে পড়াগুলো আগে থেকে আপনার কাছে গোছানো থাকতে হবে যে এই প্রশ্নের উত্তর যদি এভাবে করে আসে তাহলে আমি এভাবে করে দিই। এই জন্যই আপনার আসলে একটা কমপ্লিট গাইডেন্স এর প্রয়োজন এবং আপনাকে রিপিটেডলি পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, আপনি যদি রিপিটেডলি পরীক্ষা দেন তাহলে আশা করি আপনার মধ্যে এইটা অটোমেটিক রিফ্রেশ চলে আসবে আপনার মধ্যে যে আপনি কোন প্রশ্নের উত্তর কিভাবে দিবেন। আমাদের 3 নাম্বার কোশ্চেন শেষ, এবার আমরা আসবো কোশ্চেন 4-এ। এখানে আমাদের ক্লিনিক্যাল সিনারিও হচ্ছে এ 45-year-old female ASA2 is admitted for appendicectomy under GA. You consider using a TAP block as part of multimodal analysis. Mention the types of surgery in which TAP block can be used. Outline how you will perform a TAP block. This is the specific complications of TAP. দেখুন এখানে কিন্তু আমার সিনারিওর সাথে কোশ্চেনের যে স্টেম গুলো আছে এর কিন্তু কোনো মিল নেই। ঠিক আছে, যদি আপনি ডাইরেক্ট আগে কোশ্চেন গুলো পড়তেন তাহলে সিনারিওটা না পড়লেও চলবে। ওকে, তাহলে কি হচ্ছে, মেনশন দ্য টাইপস অফ সার্জারি ইন হুইচ ট্যাব ব্লক ক্যান বি ইউজড। তাহলে কোন কোন সার্জারি তুমি দিতে পারি, অ্যান্সার হচ্ছে এনি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল সার্জারি দ্যাট ইজ thoracic 7 to lumbar 1 dermatomes, যেমন অ্যাপেন্ডিসেক্টমি, ইনগুইনাল হার্নিয়া রিপেয়ার, সিজারিয়ান সেকশন, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, কোলোরেক্টাল সার্জারি এন্ড আদার লোয়ার অ্যাবডোমিনাল ডিসিজ। ঠিক আছে, 1 নম্বর কোয়েশ্চেন উত্তর 1 নম্বরে শেষ। ওকে, দেন হচ্ছে আউটলাইন হাউ ইউ উইল পারফর্ম এ ট্যাবলো। ট্যাবলোকে আপনি কিভাবে পারফর্ম, নাম্বার হচ্ছে 3, কিন্তু 3 নাম্বার এটা একটু বিস্তারিত লিখতে কিভাবে, মানে পজিশন থেকে শুরু করে আপনার মানে কনফার্মেশন। ট্যাবলক আমরা যেভাবে দিই যে সুপাইন পজিশনে
mid axillary line between costal margin and iliac crest with a triangle of Petit for landmass technique and ultrasonogram. Ultrasonic carriage is standard for care. তারপর আমরা অ্যাসিপিক প্রিপারেশন নেব, হাই ফ্রিকোয়েন্সি লিনিয়ার প্রোব প্লেস ট্রান্সভার্সলি ইন মিড এক্সিলারি দেখেন এখানে যে আমরা বলছি যে অ্যাসেপ্টিক প্রিপারেশন নেব এবং হাই ফ্রিকোয়েন্সি লিনিয়ার প্রোব নেব, এই কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এতটুকু যদি আপনি বাদ দেন তাহলে কিন্তু আপনার 1 নম্বর চলে যাবে। কারণ যে কোনো প্রসিডিউরের জন্য আমরা অ্যাসিপিক প্রিপারেশন নিব, এটাও ইম্পর্টেন্ট। এবং আল্ট্রাসোনাল গাইডেড প্রসিডিউর কিন্তু সালটা এখন বেশি পছন্দ করে। এবং ট্যাব ব্লকের ক্ষেত্রে কিন্তু আমাদের হাই ফ্রিকোয়েন্সি লিনিয়ার প্রব লাগে। এই কথাটা যদি আপনি লিখেন এবং এই জিনিসটা যদি আপনি জানেন, এটা যদি আপনি স্যারকে বলতে পারেন, তাহলে কিন্তু মানে স্যারকে যদি আপনি জিনিসটা বুঝাতে পারেন, তাহলে কিন্তু মানে কোশ্চেনের খাতা দেখে স্যার বুঝে যাবে যে এর জ্ঞানের লেভেল ভালো। ওকে, তারপরে কি আইডেন্টিফাই 3 মাসেল লেয়ার্স। যেমন ট্যাপ প্লেন লাইজ বিটুইন দ্য ইন্টারনাল অবলিক এন্ড ট্রান্সভার্সাল সাবক্লিনিয়াস। In plane needle under real time ultrasound guided into tap plane confirmed by hydrodissection with test injection. Inject local anesthetic যেমন 15 to 20 ml of 0.25 to 0.375% bupivacaine or levodopa after negative aspiration। এই যে after negative aspiration লিখবেন, এটার জন্য কিন্তু একটা নাম্বার আপনি পাবেন। ঠিক আছে, bilateral for midline incision, confirm spread on ultrasonogram, monitor for local anesthetic systemic toxicity। ঠিক আছে, দেখেন এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো হচ্ছে কি, দেখেন আপনি যে অ্যাসেপ্টিক প্রিপারেশনের কথাটা বললেন, পেশেন্টের পজিশনের কথাটা বললেন, হাই ফ্রিকোয়েন্সি লিনিয়ার প্রবের কথাটা বললেন, ঠিক আছে, তারপর ডোজের কথাটা বললেন, নেগেটিভ অ্যাসপিরেশনের কথাটা বললেন, এবং একটা লাস্ট আপনি মনিটর ফর লোকাল অ্যানেস্থেটিক সিস্টেমিক টক্সিসিটি এই কথাটা বললেন। প্রত্যেকটার জন্য কিন্তু একটা আলাদা করে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন। কোথাও যে কোনো একটা যদি আপনি বানান, দেখা গেলো আপনার মনে হলো যে আমি পুরোটাই লিখে আসছি, পুরো বিস্তারিত আমি 2 পাতা ট্যাবলোকের ব্যাপারে লিখে আসছি, কিন্তু যদি আপনি এই পয়েন্ট গুলো বাদ দেন তাহলে কিন্তু আপনার নাম্বার কমে আসবে। তো যতই রচনা লিখেন, যদি আপনি স্পেসিফিক পয়েন্ট গুলো বাদ দেন তাহলে কিন্তু আপনার নাম্বার কমে আসবে। আচ্ছা, স্পেসিফিক কমপ্লিকেশন কি কি হতে পারে? স্পেসিফিক কমপ্লিকেশন দেখেন যে কোনো লোকাল অ্যানেস্থেটিক সিস্টেমিক টক্সিসিটির হচ্ছে গিয়ে প্রথম কমপ্লিকেশন। মানে লোকাল অ্যানেস্থেটিক দিচ্ছেন, যদি কমপ্লিকেশন জানতে চাই শুধু স্পাইনাল বাদে, ঠিক আছে, স্পাইনাল বাদে, স্পাইনাল অ্যানেস্থেসিয়া বাদে যে কোনো আপনি পেরিফেরাল নার্ভ ব্লক দিলেন, কমপ্লিকেশন কি হতে পারে? লোকাল অ্যানেস্থেটিক সিস্টেমিক টক্সিসিটি। ঠিক আছে, তারপর ইনঅ্যাডভার্টেড ইন্ট্রাপেরিটোনাল ইনজেকশন অথবা ফিসারাল ইনজুরি হতে পারে, ভাস্কুলার পাংচার হতে পারে, হেমাটোমা হতে পারে, লিভার অথবা স্প্লিন ইনজুরি হতে পারে, এবং ট্রানজিয়েন্ট ফিমোরাল নার্ভ ব্লক হতে পারে যদি ট্রু কর্ডাল যায়। যদি বেশি কর্ডাল চলে যায় তাহলে ফিমোরাল নার্ভ ব্লক হতে পারে। আর এটা হতে পারে যে ব্লক ফিলার অথবা ক্যাচিয়ানাইটিস। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে a 55-year-old female, a 55-year-old female with uncontrolled diabetes presents with an infected non-healing ulcer on the dorsum of the right foot. You are asked to perform an ankle block. স্টেমগুলো হচ্ছে list 5 nerves that can be blocked at ankle level for foot surgery. Describe the sensory distribution of these nerves within the foot and mention the advantages and disadvantages of an ankle block. দেখেন এখানে কিন্তু সিনারিওর সাথে আমার প্রশ্নের স্টেমের কোনো মিল। আপনি যদি স্টেম গুলো পড়ে নেন তাহলে আপনার সিনারিও না পড়লেও চলবে। যদি আপনি সিনারিও পড়বেন তাহলে তার মাথার মধ্যে কি কি আসবে? যে 55-year-old ম্যান, প্রথম পয়েন্ট কি আনকন্ট্রোল ডায়াবেটিস, দ্বিতীয় পয়েন্ট ইনফেক্টেড নন হিলিং আনসার, তৃতীয় পয়েন্ট ডরসাম অফ দ্য রাইট। 3টে পয়েন্ট মাথায় আসবে। ঠিক আছে, কিন্তু যখন আপনি স্টেম গুলো পড়লেন দেখলেন যে এগুলো মাথায় এনে কোনো লাভই নেই। সুতরাং আমি সবসময় সাজেস্ট করি যে আপনাকে কোশ্চেন গুলো পড়বেন। কোশ্চেন গুলো পড়ে যদি দেখেন যে না কোশ্চেন করে পড়ার পর আমাকে সিনারিও জানতে হবে, তখন আপনি আবার সিনারিও পড়েন। তাহলে সিনারিও থেকে আপনি কোন জিনিসগুলো আপনাকে পিক করতে হবে, হাইলাইট করতে হবে, সেটা আপনি তখন হাইলাইট করা আপনার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে আমাদের ফুট সার্জারির জন্য কোন কোন নার্ভ আছে? 5 নার্ভস অ্যাট অ্যাঙ্কেল লেভেল। কি কি নার্ভ আছে যেখানে আমি নিয়ে আসছি, এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি ফার্স্ট ইয়ার বই। 5টা নার্ভ আছে: পোস্টেরিয়র টিবিয়াল নার্ভ, ডিপ পেরোনিয়াল নার্ভ, সুপারফিশিয়াল পেরোনিয়াল নার্ভ, সুরাল নার্ভ এবং স্যাফিনাস। এগুলো কোথায় সাপ্লাই দেয়? পোস্টেরিয়র টিবিয়াল সাপ্লাই দিচ্ছে সোল অফ দ্য ফুট অ্যান্ড টোস, পোস্টেরিয়র টিবিয়াল
Slow of the foot and toes. Deep perineum, web space between first and second toes. ওকে, তারপরে হচ্ছে superficial perineum, dorsum of the foot, except first and second web space. যেখানে deep perineum দিচ্ছে সেটা বাদ। Sural nerve supply দিচ্ছে lateral foot and little toe, আর saphenous nerve supply দিচ্ছে medial ankle and foot। ওকে, অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ নাম্বার কি দুই, অ্যাডভান্টেজ লেখার জন্য এক নাম্বার, ডিসঅ্যাডভান্টেজ নাম্বার জন্য এক। অ্যাডভান্টেজ কি, দুই তিনটা দিলেই হবে। অ্যাডভান্টেজ হচ্ছে কি অ্যাভয়েডস জিএ ইন হাই রিস্ক পেশেন্ট, মিনিমাল হিমোডাইনামিক ডিস্টারবেন্স এন্ড প্রিজার্ভস প্রক্সিমাল মোটর ফর্ম। বাস এই দুইটা তিনটা দিলেই হবে। ডিসঅ্যাডভান্টেজ কি, এটা হচ্ছে কি রিস্ক অফ মানে লোকাল অ্যানেস্থেটিক সিস্টেমিক টক্সিসিটি, কারণ এখানে আমাদের ভালো পরিমাণে লোকাল অ্যানেস্থেটিক দেওয়া লাগে। তারপর আপ টু 5 ইনজেকশন মানে প্রায় 5টা ইনজেকশন দেওয়া লাগে এবং এটা টাইম কনজিউমিং। রিস্ক অফ ইন্ট্রানিডাল ইনজেকশন and vascular puncture and doesn't cover proximal trauma. আরেকটা হচ্ছে কি স্লো রয়েছে। তো ডিসিপ্লিন অনেকগুলো আছে, আপনি যেটা মনে করবেন সেটা দিয়ে। 3 number question. A 45-year-old trauma patient in ICU suddenly becomes unresponsive. Monitor shows sinus rhythm but no pulse is palpable. তাহলে দেখেন 45 বছরের ট্রমা পেশেন্ট সাডেনলি আনরেসপন্সিভ হয়ে গেছে, মনিটর দেখাচ্ছে সাইনাস রিদম কিন্তু কোনো পালস। এটা ডায়াগনোসিস কি, পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে সাইনাস রিদম দেখাচ্ছে কিন্তু কোনো পালস নেই, তাহলে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। হাউ উইল ইউ ম্যানেজ দিস পেশেন্ট? ম্যানেজমেন্টটা কিভাবে হবে, যেটা আমাদের যে সিপিআর প্রোটোকল আছে সেই অনুযায়ী ম্যানেজমেন্ট হবে। এবং নাম্বার হচ্ছে 2, সুতরাং কতটুকু লিখতে হবে এটা আপনাকে জানতে হবে। আর ইন দেয়ার 4 লাইকলি রিভার্সিবল কজেস ইন ট্রমা। এই ট্রমার ক্ষেত্রে যাতে রিভার্সিবল কজ কি হতে পারে আমরা জানি। ট্রমা হলেই প্রথমে কি হতে পারে, ট্রমা হলে আমাদের আইসি মানে সবার প্রথমে যেটা মাথায় আসে হেমোরেজ। পলি ট্রমা হলে সবার প্রথমে মাথায় আসে হেমোরেজ, নিউমোথোরাক্স, তারপর হচ্ছে আইসিএইচ, ব্রেনে হেমোরেজ। ব্রেনে হেমোরেজ কিন্তু রিভার্সিবল কজ না, সুতরাং বেচারি কজের থেকে রিভার্সিবল কজ, সুতরাং ইরিভার্সিবল কোনো কজ দেওয়া যাবে। যেমন হচ্ছে ব্রেনে আপনার আইসিএইচ হচ্ছে, সেটা কিন্তু ইরিভার্সিবল কজ। ওকে, এটা দেওয়া যাবে। আচ্ছা, ডায়াগনোসিস অফ পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, অর্গানাইজড রিদম উইদাউট ইফেক্টিভ মেকানিক্যাল আউটপুট। মানে আমাদের হার্টের রিদম হচ্ছে অর্গানাইজড কিন্তু কোনো মেকানিক্যাল আউটপুট। ম্যানেজমেন্ট কি দিব, কনফার্ম ম্যারেজ, কল ফর হেল্প। দেখা এটা কিন্তু আমাদের পুরো একটা ছক আছে, ঠিক আছে, ম্যানেজমেন্টের জন্য। কিন্তু পুরো ছকটা কিন্তু আপনি 2 নাম্বার জন্য লিখতে পারবেন, আপনি পুরো ছক লিখলে 10 মিনিট লেগে যাবে। ঠিক আছে, সুতরাং আপনাকে পয়েন্ট গুলো লিখতে হবে। কনফার্ম ম্যারেজ, কি পয়েন্ট, যে কল ফর হেল্প। কল ফর হেল্প স্টার্ট হাই কোয়ালিটি সিপের ইমিডিয়েট, সেটা কি 100 to 120 per minute, adequate depth to the record। মানে পয়েন্ট গুলো আপনাকে তুলে নিতে হবে। সিকিউর এয়ারওয়ে, ভেন্টিলেট উইথ 100% অক্সিজেন, কনফার্ম আইভিআইএস। এটা আপনাকে এবিসিডি গাইডলাইনে আগালো, ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে এবিসিডি গাইডলাইনে ছিল না, এটা আপনার যেহেতু আমাদের পিই পাস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা আপনার সিপিআর প্রোটোকলে আগে। সিকিউর এয়ারওয়ে, ভেন্টিলেট উইথ 100% অক্সিজেন, কনফার্ম ইন্টারভেনাস অর ইন্ট্রাঅসিয়াস এক্সেস। যেটা নন শকেবল এএলএস রিদম, তাহলে কি করতে হবে, অ্যাড্রেনালিন 1 মিলিগ্রাম আইভি, রিপিট এভরি 3 to 5 মিনিট, নো ডিফিব্রিলেশন। ঠিক আছে, আমাদের ডিফিব্রিলেশন কখন দিই, হিটে ডিএফএ ডিফিব্রিলেশন দিই। এটা পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, এখানে আমি ডিফিব্রিলেশন দিব না। আর্জেন্ট সার্চ এন্ড ট্রিট এ রিভার্সিবল কজ স্পেসিফিক টু ট্রমা, যেমন হাইপোভোলেমিয়া, হাইপোক্সিয়া ডিউ টু চেস্ট ইনজুরি, and reassess rhythm or pulse rate to 2 minutes, continue until return of spontaneous circulation or decision to rest। পুরো ছকটাকে আমরা এখানে জাস্ট এই 5টা লাইনের মধ্যে তুলে আনছি 2 নম্বরে। 4টা রিভার্সিবল কজেস ইন ট্রমা কি, হাইপোভোলেমিয়া, দুটো অনগোয়িং হেমোরেজ, টেনশন নিউমোথোরাক্স, কার্ডিয়াক টেম্পোরাল এবং হাইপোক্সিয়া। পরের দিন, এ 25-year-old ম্যারিড ওমেন, 25 বছরের ম্যারিড ওমেন, প্রেজেন্টেড উইথ সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, হিস্ট্রি অফ ফেইন্ট এন্ড রেস্টলেসনেস, মানে অজ্ঞান হয়ে গেছিল তারপর থেকে রেস্টলেস, বিপি খুব কম, 80/40, পাস 130, মানে বোঝা যাচ্ছে তার হাইপোভোলেমিয়া আছে। ঠিক আছে, তাহলে
মেনশন টু প্রবাবল কজ উইথ রিজনিং 1 নম্বর, সুতরাং আপনি 2টা কজ লিখে দিন। Obstetrician decided on emergency laboratory. What are the immediate concerns of preoperative preparation? তাহলে আমাদের প্রিঅপারেটিভ প্রিপারেশনে কি কি ইমিডিয়েট কনসার্ন আছে? 2 নম্বর। আমার কিন্তু রচনা লেখা টাইম নেই, এটা এই কোশ্চেনে কিন্তু আমি ইচ্ছে করলে 2-3 পাতা রচনা লিখতে পারবো, কিন্তু সেই সুযোগটা নেই। 2 নম্বরের জন্য আমাকে 4 বা সর্বোচ্চ 5 লাইনে শেষ করতে হবে। মেনশন ফর ইসেনশিয়াল ইনভেস্টিগেশন অ্যান্ড প্রিফারেবল টেকনিক ফর সেফ অ্যানেস্থেসিয়া। 4টে ইনভেস্টিগেশনের জন্য 1 নম্বর এবং সেফ অ্যানেস্থেসিয়া টেকনিক করার জন্য 1। ঠিক আছে, সুতরাং আমার ডিস্ট্রিবিউশন গুলো বুঝুন। ডায়াগনোসিসের জন্য 1 নম্বর। ঠিক আছে, আমার প্রিঅপারেটিভ প্রিপারেশন ইমিডিয়েট কনসার্ন, প্রিঅপারেটিভ প্রিপারেশনে ইমিডিয়েট কনসার্ন কি আছে, সেই কনসার্ন গুলো লেখার জন্য 2 নম্বর। ইসেনশিয়াল 4টা ইসেনশিয়াল ইনভেস্টিগেশন বলার জন্য 1 নম্বর এবং টেকনিক বলার জন্য 1। তাহলে প্রবাবল ডায়াগনোসিস হচ্ছে রাপচার ইক্টোপিক প্রেগন্যান্সি। আর বাকি কথাগুলো কিন্তু লেখার প্রয়োজন নেই, আমি জাস্ট কজ বোঝার জন্য দিয়ে দিয়ে রাখছি যে রাপচার ইক্টোপিক প্রেগন্যান্সি কেন বললাম, কারণ ম্যারিড ওমেন, অ্যাকুট পেইন, স্কিনকোপ, হেমোরেজিক শক, এটা হচ্ছে ক্লাসিক আনটিল প্রুভেন আদারওয়াইজ। কিন্তু আপনাকে এত কিছু লেখা দরকার নেই, আপনি 1 নম্বরের জন্য 2টা কজ শুধু এটা লিখবেন, রাপচার ইক্টোপিক প্রেগন্যান্সি এবং রাপচার ওভারেন্সিস অথবা হেমোরেজিক কর্পাস লুটিয়াম, এই 2টা। প্রিঅপারেটিভ প্রিপারেশন কনসার্ন কি কি? কিন্তু ডু নট, যেহেতু একটা ইমার্জেন্সি কন্ডিশন এবং পেশেন্টের অনগোয়িং হিমোরেজ হচ্ছে, পেশেন্টের শকে আছে অলরেডি, তাহলে ডু নট ডিলে সার্জারি ফর ওয়ার্ক আপ ইন অ্যান আনস্টেবল পেশেন্ট। পেশেন্টকে রিসাসিটেট করতে হবে, রিসাসিটেট অ্যান্ড প্রসিড, মানে পেশেন্টকে প্রসিড করবো, মানে রিসাসিটেট করবো, সাথে সাথে প্রসিড করবো। ঠিক আছে, পেশেন্টকে ব্লাড দেবো, ফ্লুইড দেবো, প্রসিড করবো। 2 large bore IV cannula, rapid crystalloid or a blood resuscitation, urgent group and cross match, ফুল এএসএ মনিটর, অক্সিজেন, ট্রি টেস্ট ফুল স্টোমা। এটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে যে ট্রি টেস্ট ফুল স্টোমা, প্ল্যান ফর র্যাপিড সিকুয়েন্স ইন্ডাকশন, থিয়েটার এন্ড ব্লাড অন স্ট্যান্ড বাই, ইনফর্ম সিনিয়র অ্যানেস্থেটিস্ট এন্ড অবস্টেট্রিশিয়ান টিম আর। প্রিঅপারেটিভ কনসার্নের জন্য আপনি এই 4টা কথা লিখলে আপনার 2 নম্বরের জন্য যথেষ্ট। 3 নম্বর কোশ্চেন ইনভেস্টিগেশন। ঠিক আছে, 4টা ইনভেস্টিগেশনের কথা বলছি। তাহলে আমরা কি করবো? প্রথমে সিবিসি। সিবিসি দেখার কারণ কি? আমাদের হিমোগ্লোবিন, হেমাটোক্রিট, তাকে যদি আপনি এতটুকু লিখে দেন, তাহলে হিমোগ্লোবিন এবং হেমাটোক্রিট দেখার জন্য সিবিসি লিখবিস। কারণ আমার কিন্তু এখানে টিএলসি কারণ প্লাটিলেট কারণ এগুলো দেখার খুব বেশি প্রয়োজন নেই। ঠিক আছে, সুতরাং হিমোগ্লোবিন, হেমাটোক্রিট দেখার জন্য সিবিসি, ব্লাড গ্রুপিং এন্ড ক্রস ম্যাচিং, ইউরিন অর সেরাম, বিটা ইসিজি, কোয়াগুলেশন প্রোফাইল এবং ইলেকট্রোলাইটস। এই কথা দেখলে যাচ্ছে। টেকনিক কি? টেকনিক হচ্ছে জিএ উইথ র্যাপিড সিকুয়েন্স ইন্ডাকশন। এখানে কিন্তু আপনি শুধু জিএ বললে কিন্তু হবে না, আপনাকে র্যাপিড সিকুয়েন্স ইন্ডাকশন এই কথাটা অবশ্যই বলবেন। ঠিক আছে, আর বাকি হচ্ছে প্রিফার্ড ওভার স্পাইনাল, যেহেতু অ্যাভয়েড স্লিপার হাইপোটেনশন ইন হাইপোভোলিমিয়া এন্ড কভার্স ফুল স্টোমা ইমার্জেন্সি। যেহেতু যদি আপনার সময় পান তাহলে লিখতে পারে, কিন্তু জিএ উইথ র্যাপিড সিকুয়েন্স ইন্ডাকশন লিখলে আপনার কোশ্চেন অ্যান্সার হয়ে যাবে। ওকে, বাকিটা না লিখলে। তো আমাদের এটা আছে লাস্ট কোশ্চেন, করে দিই। A 53-year-old male with BMI 38.3, obese patient, is scheduled for endoscopic polypectomy at the outpatient department under deep sedation. What is monitored anesthesia care? Which specific issues would you address during pre-anesthetic assessment? ঠিক আছে, mention 2 special post-procedural care measures for patient. তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের কোশ্চেনের সাথে, মানে সিনারিওর সাথে কোশ্চেনের কোনো মিল। আপনি যদি কোশ্চেন করেন তাহলে আপনার মাথায় আসতে পারে যে 53 বছরের ওল্ড মেল, বিএমআই বেশি, তাহলে কি করতে হবে? তো এটা কিন্তু আমাদের কিন্তু কোশ্চেন পড়ে কিন্তু কোনো এখানে সিনারিও পড়ে কিন্তু তো মাথা ঘামানোর প্রয়োজন নেই। আমাদের কোশ্চেন হোয়াট ইজ মনিটর অ্যানেস্থেসিয়া কেয়ার, এটা হচ্ছে anesthesiologist provides or supervises sedation. By anesthesiologist providing or supervising sedation, analgesia with continuous vitals and monitoring, ready to convert to GA if needed during a diagnostic or therapeutic. আর পরীক্ষার হলে আসলে জিএ না লিখে জেনারেল অ্যানেস্থেসিয়া লেখাটাই বেশি। ওকে, তাহলে কি মনিটর অ্যানেস্থেসিয়া কেয়ারের ডেফিনিশন কি? অ্যানেস্থেসিওলজিস্ট প্রোভাইডিং or supervising sedation, analgesia, minimal to deep, depending
on the condition with continuous vital sign monitoring ready to convert to general anesthesia if needed during a diagnostic or therapeutic condition. এটা হচ্ছে মনিটর anesthesia care. Which specific issues would you address during pre-anesthetic assessment? The pre-anesthetic assessment এর ক্ষেত্রে আমরা কি স্পেসিফিক কিছু অ্যাড্রেস করব? প্রথমে এয়ারওয়ে অ্যাসেসমেন্ট, যেমন obesity, there is difficult face mask ventilation, intubation risk, have rescue equipment ready, screening for OSA, যেমন stop bank questionnaire, informing about sedation, depth and post-op monitoring, aspiration risk, যেমন raised intra-abdominal pressure or reflux, confirm fasting status, cardiorespiratory reserve and comorbidities, যেমন hypertension, diabetes, IHG, baseline saturation, planning, ramp or head-up positioning to optimize ventilation, ensure resuscitation of difficult airway equipment, and a clear general anesthesia conversion. ঠিক আছে, মানে যেন আমরা যে কোনো সময় জিয়ে দিতে পারি, এই প্ল্যানটা আমাদের থাকতে। আর পোস্ট প্রসিডিউরাল কেয়ার কি নিতে পারি আমরা, সেটা হচ্ছে গিয়ে এক্সটেন্ডেড অর ভিজিলেন্ট রিকভারি মনিটরিং ফর ডিলেড রেসপিরেটরি ডিপ্রেশন or airway obstruction, even possible undiagnosed OSA and semi-recumbent position oxygen. Careful monitor discharge, delayed until fully alert and stable of oxygen, advise against unsupervised return. Just that it. Okay, তো আজকের জন্য এতটুকুই। আশা করি আপনাদেরকে মানে এই জিনিসগুলো আমি ভালোভাবে বুঝাইতে পেরেছি, এবং আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এক্সপিএস এক্সাম প্রোগ্রামে। আশা করি আপনারা এখানে জয়েন করবেন। তো আজকের মতো এতটুকুই। Thank you. হ্যাঁ, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। হ্যাঁ, এসবিআই গাইডলাইন গুলো আসলে আমরা যখন কোর্সটা চালু করবো, কোর্স বসে এসবিআই গাইডলাইনের জন্য সেশন থাকবে সেখানে। আমরা একটা ওভারভিউ সেশন নিয়েছিলাম, এটা হয়তো বা ফেসবুকে এখন অ্যাভেলেবল আছে। ওই ওভারভিউতে ওখানে এসবিআই ব্যাপারে বলা আছে, ঠিক আছে? তো আপনার সেখান থেকে দেখতে পারেন। আর আমাদের কোর্সের মধ্যে তো এসবিআই গাইডলাইন থাকবেই, এসবিআই জন্য গাইডলাইন থাকবেই। আর আমাদের ওভারভিউ সেশনটার মাত্র এসবিআই নিয়ে কিছু কথা বলা হয়েছে, তো আপনার চাইলে সেটা দেখে নিতে পারেন। আর কারো কিছু বলার আছে?